তারপরে এক্সামিনেশন, তারপরে ইনভেস্টিগেশন। যে কোনো পেশেন্টের কিছু ডায়াগনোসিস হবে, এখানে হচ্ছে ডায়াগনোসিস করা থাকে, আমাদের ডায়াগনোসিস করতে হয় না। ওই পেশেন্টটা আসলো, আমি হিস্ট্রি নিয়ে পেশেন্টের ডায়াগনোসিস করব, তারপরে ডায়াগনোসিস করার পরে কিছু ইনভেস্টিগেশন দেবো কনফার্ম করার জন্য, দেন আই উইল ডু সাম টেস্ট অ্যান্ড অল, এরকম কিছু নয়। সো পেশেন্ট অলরেডি ডায়াগনোস, একটা এক্সাম্পল দিয়ে বলবো, কারণ এগুলো এক্সাম্পল দিলে তবে মাথায় থাকবে। হ্যাঁ, যেমন ধরো গলব্লাডার সার্জারি হচ্ছে, রাইট, ল্যাপারোস্কোপি কোলেসিস্টেক্টমির জন্য কেউ পোস্টেড আছে, কোনো একজন পেশেন্ট, ধরো 48 ইয়ার মেল পেশেন্ট কামিং ফর এ গলব্লাডার সার্জারি। তো তোমার কাছে এলো, মানে অ্যানাস্থেসিস্ট হিসেবে আমরা কি করি, আসলো, আমরা জিজ্ঞেস করি ডেমোগ্রাফিক ডিটেলস, যেমন এজ, সেক্স, ডেমোগ্রাফি, মানে কোথায় বাড়ি বা ওখানে কোনো পলিউশন আছে কিনা, অকুপেশন কি আছে, খুব শর্টে। এটা হয়ে গেল ডেমোগ্রাফি পার্ট। নেক্সট যে পার্টটা আছে, ওটা দ্য হিস্ট্রি পার্ট। হ্যাঁ, তো নেক্সট যে পার্টটা আছে ইজ দ্য বেসিক চিফ কমপ্লেন, যেটা আমরা নর্মালি করে থাকি। চিফ কমপ্লেন, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, হিস্ট্রি অফ পাস্ট ইলনেস, এগুলো নর্মাল মেডিসিনে হিস্ট্রি নেওয়া তোমাদের শেখাবে। আই থিঙ্ক এখনো তোমার শুরু হয়েছে কি, তোমাদের ওয়ার্ড পোস্টিংস শুরু হয়েছে, সো ওগুলো শেখাবে। সো ওইখানে আমরা কি করি, ইটস এ ভেরি ফোকাসড হিস্ট্রি। কেন? কারণ আমাদের হচ্ছে মাল্টি ডাইমেনশনাল কাজ করতে, ওটি থেকে পিএসসি করে আবার ওটিতে ফিরে আসতে হবে, সো ইউ ডোন্ট হ্যাভ মাচ টাইম। কিন্তু তোমাদের জন্য যেটা লাগবে, তোমাদের তো এখন অ্যানাস্থেসিয়ার একদম বেসিক ওভারভিউটা লাগবে, অ্যান্ড তোমাদের পরীক্ষায় যে কোশ্চেন্স গুলো আছে সেগুলো তোমাদের অ্যাটেন্ড করতে হবে, রাইট, সো টু গেট দ্য ক্র্যাক ইন দ্য পোস্ট গ্রাজুয়েট। সো খুব ফোকাসড হিস্ট্রি নিতে হয় ইন প্র্যাকটিক্যাল ফিল্ডে, আমি সেম। আর সেইখানে জিজ্ঞেস করতে হবে যে মেন হচ্ছে কোমরবিডিটি কিছু আছে কিনা, ঠিক আছে। আমরা তো জানি একটা পেশেন্টের গলব্লাডার স্টোন হচ্ছে, তুমি এখন যদি জিজ্ঞেস করতে চাও অ্যাবডোমিনাল পেইন হচ্ছে, অ্যাবডোমিনাল পেইন কতদিন ধরে হচ্ছে, তার সঙ্গে ভমিটিং অ্যাসোসিয়েটেড কি ফিচার্স রয়েছে, ওইগুলো ইজ নট রিকোয়ার্ড ফুলি ফর আওয়ার ডোমেইন, রাইট। সো আমরা কি জিজ্ঞেস করবো, গলব্লাডার স্টোন আছে, তার জন্য ওনার কোনো মেজর কিছু প্রবলেম, যেমন ভমিটিং যদি কারো হয়ে থাকে, ইউর মাইন্ড উইল অলওয়েজ গো টু দ্য ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে। এইভাবে তোমার মাইন্ডটা কাজ করতে হবে, মাইন্ডটাকে টিউন হয়ে যায় এইভাবে আমাদের। সো গলব্লাডার স্টোন আছে, অ্যাবডোমিনাল পেইন আছে, তার জন্য কি কি মেডিকেশনস নিচ্ছে, এনি কাইন্ড অফ অ্যান্টিকোলিনার্জিক মেডিকেশনস নিতে পারে, রুটিন নিতে পারে, ডাইসাইক্লোমিন নিতে পারে, এইগুলো হতে পারে। সো হোয়াট এভার, তো কি কি মেডিকেশনস নিচ্ছে এবং কি কি সিমটমস আছে তার সাথে কোরিলেট করতে, ইটস অ্যাবাউট কোরিলেশনস। তো এইখানে গলব্লাডার স্টোনের পেশেন্ট এসছে, ধরো ডায়াবেটিস আছে বা হাইপারটেনশন আছে বা কোনো সিজার ডিসঅর্ডার আছে, এবার সিস্টেম ওয়াইজ উই ক্যান ডিফারেন্সিয়েট। সো ইন এ হিস্ট্রি, চিফ কমপ্লেন, শর্ট চিফ কমপ্লেন, শর্ট প্রেজেন্ট ইলনেস, শর্ট বলছি কারণ এখানে কিন্তু তুমি ডিটেলসের লেখার জায়গাও থাকে না, পিএসসি চার্ট ইজ ভেরি শর্ট এন্ড ইউ হ্যাভ টু জাস্ট মেক দ্য টিক্স, টিক টিক করতে হয়, ঠিক আছে। ওখানে তুমি লেখা লিখতে পারবে, একটা লং কেস প্রেজেন্ট করতে হবে, এরকম কিছু ব্যাপার নেই ইন প্রি অ্যানাস্থেটিক প্রিপারেশনস। ভেরি শর্ট প্রেজেন্ট ইলনেস। পাস্ট ইলনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। পাস্ট ইলনেস ইম্পর্টেন্ট কেন? পাস্ট কোমরবিডিটি জানা যায়। পাস্ট ইলনেসে কোনো পেশেন্টের ডায়াবেটিস আছে কিনা, পেশেন্টের কোনো কোমরবিডিটি আছে কিনা, হাইপারটেনশন, সিজার ডিসঅর্ডার্স, এনি কাইন্ড অফ প্রবলেমস। নেক্সট উই গো টু দ্য ট্রিটমেন্ট হিস্ট্রি, মানে কোনো ওষুধ খাচ্ছে কিনা, কি কি মেডিসিনস খাচ্ছে, তার সেটা জানার ইম্পর্টেন্স কি আছে। মেডিসিনস জানলে আমরা জানবো যে অ্যানাস্থেসিয়া দেওয়ার আগে আমরা কি কি মেডিসিন চালাবো, কি কি মেডিসিন বন্ধ করবো। হচ্ছে দেন উই কাম টু দ্য পার্সোনাল হিস্ট্রি, সেটা ইম্পর্টেন্ট কি আছে, স্মোকিং, অ্যালকোহলিজম। হ্যাঁ, স্মোকিং অ্যালকোহলিজম করলে কি হবে, অ্যানাস্থেসিয়া কি সমস্যা, স্মোকিং অ্যালকোহলিজমের সমস্যা রয়েছে, বলবো আস্তে আস্তে বলছি। তো দেন এইটা হয়ে গেল, মোটামুটি এইটাই হিস্ট্রি নেওয়া হয়, প্রেজেন্ট, পাস্ট, পার্সোনাল, ঠিক আছে, ট্রিটমেন্ট হিস্ট্রি। আর মেনস্ট্রুয়াল হিস্ট্রিও নেওয়া উচিত আইডিয়ালি ফর ফিমেল পেশেন্টস যাদের কিনা অপারেশন হচ্ছে, হিমোগ্লোবিন কম থাকতে পারে, মেনস্ট্রুয়াল হিস্ট্রি, ব্যাস। তো এই গেল মোটামুটি হিস্ট্রির মধ্যে, ঠিক আছে। দেন উই কাম টু দ্য এক্সামিনেশন। এক্সামিনেশনে কি আছে, এক্সামিনেশন যদি আমি ধরি এখন ইন্সপেকশন, প্যালপেশন, পারকাশন, অসকালটেশন ইন অল দ্য সিস্টেমস, কার্ডিওভাস্কুলার, রেসপিরেটরি, সিএনএস, সবকিছু যদি করতে যাও একজন পেশেন্টকে দেখতেই আধ ঘন্টা লেগে যাবে। আমাদের কাছে ঠিক 5 to 7 মিনিটস থাকে পুরো পেশেন্টকে ইভ্যালুয়েট করার জন্য ফর অ্যানাস্থেটিক প্রিপারেশন। সো এইখানে এক্সামিনেশনের মধ্যে কি হবে, ইউ ইমিডিয়েটলি ক্যান ডু, কি কি করতে পারো, ভাইটালস দেখা হয়, পালস, হার্ট টেম্পারেচার, পালস, বিপি, ঠিক আছে, কোনো পেন আছে কিনা, পেন স্কোর দেখা হয়, অ্যান্ড স্যাচুরেশন দেখতে পারো, যদি শ্বাসকষ্ট থাকে স্যাচুরেশন বেসলাইন দেখে নিতে পারো। এই মোটামুটি ভাইটালস হয়ে গেল। ইউ ক্যান অসকালটেট দ্য চেস্ট, যদি কোনো হিস্ট্রি অফ কাফ থাকছে বা হিস্ট্রি অফ উইজ রয়েছে, কোনো সিওপিডির পেশেন্ট, তার তুমি অসকালটেট করলে, রাইট। তো এইটা হচ্ছে শর্ট। হার্ট সাউন্ড দেখে নিলে কোনো হার্ট সাউন্ডের সমস্যা আছে কিনা, সিএনএস এ কোনো নিউরোলজিক্যাল ডেফিসিট আছে কিনা, হ্যাঁ থাকতেই পারে নিউরোলজিক্যাল ডেফিসিট, হিস্ট্রি অফ হিমিপ্যারাইসিস আছে, তার কোনো পাওয়ারের চেঞ্জেস আছে কিনা। সো এটা কিন্তু সবার ক্ষেত্রে দেখা সম্ভব না, ফোকাস পার্টিকুলার পেশেন্ট ওয়াইজ খুব তাড়াতাড়ি দেখতে হয়, ঠিক আছে। এইটা হচ্ছে এক্সামিনেশন। এবার সবকটা ইমপ্লিকেশনস আছে, ইমপ্লিকেশনগুলো লাস্টে আসে, অ্যানাস্থেটিক কনসার্নস যেগুলো দেখতে হয় সেগুলো আমি বলে দিচ্ছি এখন। দেন আই উইল কাম টু দ্য আচ্ছা ইনভেস্টিগেশনস। এবার ধরো পেশেন্টটা এসছে, ইনভেস্টিগেশন কি করাবে। এবার আমরা ধরো রুটিন এক্সামিনেশনে সিবিসি, ইউরিয়া ক্রিয়াটিনিন, এলএফটি, পিটিআইএনআর, এক্স রে, ইসিজি,
ঠিক আছে, আর সেরোলজি, এগুলো আমরা সবার ক্ষেত্রেই করে থাকি গতে বাধা, কিন্তু অ্যাকচুয়ালি তা করার নিয়ম নয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি করার নিয়ম হচ্ছে পেশেন্ট ওয়াইজ ইউ হ্যাভ টু ইনভেস্ট, রাইট? ধরো কার্ডিয়াক হিস্ট্রি আছে, তার ক্ষেত্রে ইসিজি ইকো করলে, হ্যাঁ ইকোটা তো একদমই কন্ট্রাইন্ডিকেটেড অনেক ক্ষেত্রে, কিন্তু অনেকের ক্ষেত্রে করা হয়, তার কারণ মেডিকো লিগাল পার্সপেক্টিভ থেকে মেডিকো লিগালি ক্লিয়ার থাকতে হয় আমাদের। এখনকার যুগে যত তুমি কম ইনভেস্টিগেশন করবে তত তুমি ফাঁসবে, যত তুমি বেশি ইনভেস্টিগেশন বলবো না, অ্যাডিকুয়েট ইনভেস্টিগেশন করবে তত তোমার ইউ আর সেফ ফ্রম ইউর সাইড। সো এটা হচ্ছে প্র্যাকটিক্যাল পয়েন্ট। থিওরিটিক্যাল পয়েন্ট কি, নাইস গাইডলাইন্স রয়েছে অনেক, কি বলবো, মানে যেটা বলে ইউএস এর এএসএ গাইডলাইন্স রয়েছে, আমেরিকান সোসাইটি অফ অ্যানেস্থেসিওলজি গাইডলাইন্স রয়েছে, যেটা বলে পার্টিকুলার ইনভেস্টিগেশন পার্টিকুলার পেশেন্ট ওয়াইজ করা উচিত। সবার ক্ষেত্রে সিবিসি লাগবে না, সবার ক্ষেত্রে এক্সইসিজি লাগবে না, বাট এইটা হচ্ছে পেশেন্ট ওয়াইজ করা হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি সেইভাবে উই আর ট্রেন্ড যে আমরা সবার ক্ষেত্রে সিবিসি, ইউরিয়া ক্রিয়েটিন, পিটিআইএনআর এগুলো করব। কেন করব সেগুলো তো আসছে, ঠিক আছে। এবার প্রি মেডিকেশন সার্ভিস, নাও আই উইল ডিসকাস অ্যাবাউট দ্য ভেরি শর্ট যে কোমরবিডিটি নর্মালি ফেস করে। একটা পেশেন্টের ডায়াবেটিস হয়েছে, রাইট? ডায়াবেটিসে হোয়াট আর দ্য কনসার্নস? সুগার লেভেল একটা দেখতে হবে, ফাস্টিং ব্লাড সুগার বলো, HbA1c বলো, হোয়াট এভার। সেইখানে আওয়ার টার্গেট ইজ 120 to 200 মোটামুটি বিফোর অপারেশন। সে যদি ওষুধ খেয়ে থাকে, উই হ্যাভ টু স্টপ দ্য ওয়েচ, মানে এখানে স্যালিয়েন্ট পয়েন্টস কিছু কিছু আছে, 4-5টা পয়েন্ট বলছি, কারণ সেকেন্ড ইয়ার অ্যানাস্থেসিয়ার প্রচুর জেনে মাথায় থাকবে না, ঠিক আছে, প্র্যাকটিক্যাল পয়েন্টস বলছি। সো ফার্স্ট হচ্ছে সুগার লেভেল টার্গেট হচ্ছে 120 to 200। সেকেন্ড হচ্ছে নিশ্চয়ই কিছু ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট আছে, ইউ হ্যাভ টু স্টপ ইট বিফোর সার্জারি, ঠিক আছে। কতদিন আগে? ইউজুয়ালি বলা হয় SGLT2 ইনহিবিটার্স যেগুলো আছে 24 আওয়ার্স বিফোর সার্জারি বন্ধ করা উচিত। যদি তোমার এমসিকিউ আসে ওই হোয়াট আর দ্য মেডিসিনস টু বি স্টপড, হ্যাঁ, এক্সেপ্ট যদি বলে, হ্যাঁ, অন দ্য ডে অফ সার্জারি সব কটা বন্ধ করতে হয়। SGLT2 ইনহিবিটার্স 24 আওয়ার্স আগে বন্ধ করতে হয়। ইনসুলিন শর্ট অ্যাক্টিং বন্ধ করতে হয় অন দ্য ডে অফ সার্জারি। লং অ্যাক্টিং ইনসুলিন হাফ ডোজ করে দেওয়ার নিয়ম আছে, আপ টু হাফ ডোজ বন্ধ করা যায়, হাফ ডোজ দেওয়াও যায় সকালে নাকি, কিন্তু ইউজুয়ালি আমরা দিই না। সো বেটার টু সে কমপ্লিটলি বন্ধ করা হয় ইনসুলিন অন দ্য ডে অফ সার্জারি। তার কারণটা কি? কারণ হচ্ছে পেশেন্ট উইল বি নীল পার মাউথ, কিছু খাবে না। যে কোনো মেডিসিন ফর ডায়াবেটিস, হ্যাঁ তোমরা মেডিসিনও পড়বে কিছুটা প্যাথোলজিতে, whenever it is taken, মানে সেটা ইনসুলিন হোক, সেটা ওএইচএ হোক, তারপরে কিন্তু কিছু খাবার খেতে হয়, না হলে হাইপোগ্লাইসেমিয়া হবে, রাইট? সেই জন্য when the patient is nil per mouth before the on the day of surgery you cannot give any medicines, ঠিক আছে। ওইখানে আমি প্রিপারেশন প্রি মেডিকেশনে আসবো, ঠিক আছে। ফার্স্ট হলো এটা হলো ডায়াবেটিসে। নেক্সট কাম টু হাইপারটেনশন। এবার সুগার বেশি হলেই বা কি হবে? সুগার ধরো বেশি হয়ে আমরা ওটি করালাম, তাহলে কি হবে? একটা হচ্ছে ইনফেকশনের রিস্ক হবে, উন্ড হিলিং হয় না, কম হয় উন্ড হিলিং। ডায়াবেটিসের জন্য যদি হাই সুগার থাকে তাহলে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে, সিম্প্যাথেটিক সার্জ হয় ইভেন আন্ডার অ্যানাস্থেসিয়া। তো দ্যাট উইল অল্টার দ্য ভাইটাল স্ট্যাটাস অফ দ্য পেশেন্ট। ভাইটালস যদি অল্টার হয়, পেশেন্টের সার্জেনের অসুবিধা হবে, পেশেন্টের ব্লিডিং বেশি হবে, পেশেন্টের কমপ্লিকেশন বেশি হবে। এইটা হচ্ছে মোটা যদি সুগারের কন্ট্রোল আমি ধরে। আর কি আছে? ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, সুগার বেশি আছে, সোডিয়াম পটাশিয়াম মেবি অল্টার্ড, বিশেষ করে পটাশিয়াম লেভেলস অল্টার্ড হয়, তার জন্য কার্ডিয়াক প্রবলেম হতে পারে, হাইপারক্যালিমিয়া ও হাইপোক্যালিমিয়া থেকে, রাইট? সো এগুলো মোটা অ্যানাস্থেসিয়া রিলেটেড কমপ্লিকেশনস রিলেটেড টু হাই সুগারস। আবার হাইপোগ্লাইসেমিয়া টেন্ডেন্সিও থাকে, কোনো পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া যদি হয়ে যায়, তো হাইপোগ্লাইসেমিয়া ক্যান কজ কি, মানে হাইপোগ্লাইসেমিয়া সিমটমস মাথা ঘোরা এগুলো থাকে, কিন্তু পেশেন্ট অ্যানাস্থেসিয়া আছে, বলতে পারবে না। হাইপোগ্লাইসেমিয়া তুমি যদি চেক না করো, প্রতি 1 ঘন্টায় চেক করি না আমরা, চেক না করো 40-20 হয়ে গেল, তুমি জানো না, হাইপোগ্লাইসেমিক সিজার্স হতে পারে পেশেন্টের। তো সেইটা তুমি অ্যানাস্থেসিয়াতে তুমি বুঝতেই পারবে না কখন সিজার্স হয়ে গেল। তো সেই জন্য হাইপোগ্লাইসেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া, আরেকটা কি ডিকে, এমার্জেন্সি কমপ্লিকেশন, ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস হতেই পারে পেশেন্টের, কিন্তু পেশেন্ট কোনো সিমটমস দেবে না, কারণ পেশেন্ট ইজ আন্ডার অ্যানাস্থেসিয়া, জেনারেল অ্যানাস্থেসিয়া দিয়ে দিয়েছি আমরা। তো তাই জন্য সবসময় স্ট্রিক্ট গ্লুকোজ কন্ট্রোল বিফোর অ্যানাস্থেসিয়া ইজ রিকোয়ার্ড। এটা হচ্ছে ডায়াবেটিক রিলেটেড, ঠিক আছে, মোটামুটি বুঝতে পেরেছো সবাই। নেক্সট হচ্ছে হাইপার টেনশন। হাইপার টেনশনে কি আছে? হাইপার টেনশন হচ্ছে এখানেও কিন্তু একটা টার্গেট থাকে, যে কোনো আমরা যখন ডিজিজ বলবো টার্গেট থাকবে। তো যে কোনো পেশেন্টের হাইপার টেনসিভ যাদের, তাদের কিন্তু থ্রেশহোল্ডটা বেশি থাকে, যে আমাদের অটো রেগুলেশন হয়, ফিজিওলজিতে পড়েছো, দ্য থ্রেশহোল্ড ইজ সেট এট এ হায়ার লেভেল। কারো যদি 50 to 150 থাকে নর্মালি, তাদের ক্ষেত্রে আর একটু বেশি হবে, 60 to 160 বা 70 to 180 এরকম। সো এই পেশেন্ট কামস উইথ হাইপারটেনসিভ, যার বিপি হচ্ছে 180/90, তাকে যদি আমরা ওটি করাই, সার্জিক্যাল পয়েন্ট অফ ভিউ ব্লিডিং বেশি হবে। অ্যানাস্থেটিক পয়েন্ট অফ ভিউ কি হবে? অ্যানাস্থেটিক পয়েন্ট অফ ভিউ হাইপোটেনশন হতে পারে। কেন হাইপোটেনশন হবে? আমরা যে ওষুধপত্রগুলো দিই সেগুলো হচ্ছে সব ডিপ্রেসেন্ট, সিম্প্যাথেটিক ডিপ্রেসেন্টস, ঠিক আছে। তো সাডেন বিপি ড্রপ করবে, সাডেন বিপি ড্রপ করলে কি হবে? পারফিউশন হবে, অর্গান পারফিউশন হ্যাম্পার হবে, সেটা ব্রেন হোক, হার্ট হোক, কিডনি হোক, যেগুলো মেজর অর্গান সাপ্লাই আছে, সেইখানে কি হবে? যদি অর্গান পারফিউশন ডিমিনিশড হয়, ইসচিমিয়া হবে, পেশেন্টের স্ট্রোক হতে পারে, এএমআই হতে পারে,
রেনাল ফেলিয়ার হতে পারে, ঠিক আছে। পোস্ট অ্যানাস্থেটিক ইন্ডাকশন বলে একটা টার্ম আছে, সেটাই আসবো। আর সেই জন্য বিপিটাকে কন্ট্রোলে রাখতে হবে। যাদের হাই বিপি আছে কিপ ইট আন্ডার কন্ট্রোল। তো আমরা বলি 140-90 ইজ এ গুড রেঞ্জ, ঠিক আছে। যাদের হাইপারটেনসিভ, যারা ধরো নর্মোটেনসিভ তাদের 120/80। এবার এক্সাক্ট তো থাকবে না, মোটামুটি মিনটাকে আমরা টার্গেট করি। যে কোনো এনআইবিপিতে মিন ইজ দ্য মোর রিলায়েবল মার্কার, যেটা তোমরা ফিজিওলজিতে পড়েছো অস্কালটেটরি মেথডে যেমন আমরা করি, প্যালপিটারি অ্যান্ড অস্কালটেটরি মেথড। সেইখানে মিন ব্লাড প্রেশারটা আমরা ওই রেঞ্জের মধ্যে রাখবো, ঠিক আছে। তো টার্গেট রাখা হয় মোটামুটি 60 to 80 একটা অ্যাভারেজ টার্গেট রাখা হয়। কম বেশি হলে কমপ্লিকেশনস হবে, ঠিক আছে। একটা হাইপোটেনশন, অর্গান পারফিউশন ড্যামেজ হলো, একটা ব্লিডিং, ঠিক আছে। আর বাকি আরটা কি হতে পারে, সিম্প্যাথেটিক সার্জ হয় একটা সময় যখন আমরা ইন্টুবেট করি, ইন্ডাকশনে ইন্টুবেশন করা হয়, তখন যদি বিপি হাই থাকে পেশেন্টের হিমারেজ হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে, তো ব্লাড প্রেশার বা হাইপার টেনশনের হচ্ছে টার্গেটস, কমপ্লিকেশনস হচ্ছে এইগুলো। হাইপো অ্যান্ড হাইপার দুটোই হবে। হাইপার গ্লাইসেমিয়া হাইপোগ্লাইসেমিয়া ছিল, হাইপোটেনশন হাইপার টেনশন, ঠিক আছে। এইভাবে টার্গেট সেট করে আমাদের এগোতে হয়। তো এইবার মেডিসিনসে আসবে, কি কি মেডিসিনস পাচ্ছে, অ্যান্টিহাইপারটেনসিভ পাচ্ছে, এসি ইনহিবিটর, এআরবিস, ডায়াবেটিক্স, যা যা পাওয়ার পাচ্ছে, বিটা ব্লকার্স। তো কি কি মেডিসিন চলবে এখানে খুব ইজি, অ্যানাস্থেসিয়া কি আছে, সব মেডিসিন চলবে এক্সেপ্ট বলে দেওয়া হবে, এক্সেপ্ট এসি ইনহিবিটরস আর এআরবিস। কেন এসি ইনহিবিটরস এআরবিস কেন আমি বন্ধ করব? তার কারণ হচ্ছে এসি ইনহিবিটরস আর এআরবিস ইন মেজর সার্জারি যদি পেশেন্টটা সকালে খেয়ে আসে, পেশেন্টের যে হাইপোটেনশন নর্মালি ধরো ব্লাড প্রেশার কন্ট্রোলেই থাকে এসি ইনহিবিটরস নিয়ে, বাট পেশেন্টের একটা মেজর ব্লিডিং হলো ডিউরিং সার্জারি, ধরো সার্জারিটাই এরকম ধরনের টাইপের যেখানে প্রচুর ব্লিডিং হবে, সেখানে আমরা ব্লিডিং কন্ট্রোল করার ব্লাড দেবো, ওষুধ দেবো। বাট এসি ইনহিবিটরস খেলে পেশেন্টের রিফ্র্যাক্টারি হাইপোটেনশন হয় ডিউরিং সার্জারি, যেটা কোনো মেডিসিন দিয়ে বাড়ানো খুব ডিফিকাল্ট। প্রচুর অ্যানোট্রপিক এজেন্টস দিতে হয়, যেগুলো তোমরা পড়ে থাকবে, নর অ্যাড্রিনালিন, ফিনাইলেফ্রিন, অ্যাড্রিনালিন, রাইট। তো ওই জন্য এসি ইনহিবিটরস উইল কজ রিফ্র্যাক্টারি হাইপোটেনশন ডিউরিং সার্জারি ইফ দ্য সার্জারি কজেস মেজর ব্লিডিং, যদি আগে থেকে তুমি অ্যান্টিসিপেট করো। সো ইটস এ অ্যান্টিসিপেটেড থিং। তাহলে কি সব পেশেন্টের বন্ধ করবে? একটা পেশেন্ট ক্যাটারাক্ট সার্জারি হচ্ছে, ক্যাটারাক্ট সার্জারি লোকালে হচ্ছে, পেশেন্টের লোকাল ধরো দিয়েছে, তারপরে ক্যাটারাক্ট সার্জারির সময় বিপি 180/90, ক্যাটারাক্ট সার্জারি তো ব্লিডিং কিছু হবে না, কাজে এসি ইনহিবিটর বন্ধ করে দাও, পেশেন্ট বিপি 200/100, ক্যাটারাক্ট সার্জারিটাই হবে না। সো ডিপেন্ডিং অন দ্য সার্জারি, ঠিক আছে। এখানে অনেক কন্ট্রাইন্ডিকেশন এসব আছে, বাট সেফ টু সে ইউ স্টপ এসি ইনহিবিটরস when there is surgery causing major bleeding বা মেজর সার্জারি যেগুলো বলি। আদারওয়াইজ কিন্তু ইউ শুড কন্টিনিউ অল অ্যান্টিহাইপারটেনসিভ, বিটা ব্লকার্স, ডায়াবেটিস সবকিছু চলবে। ডায়াবেটিক্স অনেক ক্ষেত্রে বন্ধ করতে বলে কারণ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, বাট ইউ উইল চেক দ্য ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, তোমরা ইনভেস্টিগেশনে দেখে নেবে তোমরা। তো সেই হিসাবে কিন্তু শুড বি কন্টিনিউ, যা চলছে চলুক, ঠিক আছে, পার্টিকুলার এই কেসটা ছাড়া। হয়ে গেল হাইপারটেনশন। থার্ড কি আসছে, সিজার ডিসঅর্ডার্স আসছে। সিজার ডিসঅর্ডার মানে সিএনএস এ কারো ধরো নোন সিজার ডিসঅর্ডার আছে, সিএনএস এ গেলাম, এবার সেইখানে তুমি কি করবে, সেইখানে কন্টিনিউ অল দ্য অ্যান্টিসিজার মেডিকেশন, লিভিপিল হোক, লেভোটিরাসিটাম হোক, সেটা তোমার ফেনিটয়েন হোক, ইউ কন্টিনিউ অল দ্য মেডিকেশনস। বাট ইউ শুড নো দ্য কমপ্লিকেশনস অফ দ্য ফার্মাকোলজিক্যাল, মানে কমপ্লিকেশনস কি কি হয়, ফেনিটয়েন বা কার্মামাজিপিন যাই পাচ্ছে, সিবিসি দেখতে হবে, ইলেকট্রোলাইটস দেখতে হবে, যেগুলো আমরা নর্মালি দেখে থাকি, রাইট। সো ইউ কন্টিনিউ অল দ্য মেডিসিন, এখানে বন্ধ করার কিছু নেই, বন্ধ করলে সিজার প্রেসিপিটেট করতে পারে। অ্যানাস্থেসিয়ায় কিন্তু সবকিছু ওষুধ কন্টিনিউ করতে হয় এক্সেপ্ট এইগুলো মাথায় রাখবে, ঠিক আছে। যেটা তুমি এমসিকিউ তো আসতে পারে, এবার তোমার ওটির সময়ও আমরা যখন দেখি ইএসির সময়, তখন আমরা এগুলোকে অ্যাডভাইসে দিয়ে দিই যে কন্টিনিউ দিস মেডিকেশনস। তারপরে কি আছে, থাইরয়েড ডিসঅর্ডার্স, এন্ডোক্রিনে আসছে। থাইরয়েড ডিসঅর্ডার, হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজমে কি আছে, হাইপোথাইরয়েডিজম ইজ এলট্রক্সিন খায় পেশেন্টে, 25, 50, 100 যাই খাচ্ছে, টিএসএইচ লেভেল দেখবে, T3 T4 দেখবে, ইউ শুড কন্টিনিউ দ্য থাইরয়েড মেডিসিনস, ঠিক আছে। চলবে, বন্ধ করলে প্রবলেম হতে পারে। হাইপারথাইরয়েডিজম ফিচার্স পেশেন্ট প্রেসিপিটেট করতে পারে, হ্যাঁ, পেশেন্টের থাইরয়েডক্সিক ক্রাইসিস হতে পারে, এগুলো তোমার আবার সিমটমস থাকবে না। সিম্প্যাথেটিক সার্জ হলো, ভাইটালস আনস্টেবল হলে, অ্যানাস্থেসিস্ট যদি প্রিপেয়ার্ড না হয়, ইফ হি ডাজন্ট নো অ্যাবাউট দ্য পেশেন্ট, যে হ্যাঁ পেশেন্ট থাইরয়েড ডিসঅর্ডার আছে, এবং পেশেন্টটা যদি সকালে থাইরয়েড ওষুধ খেয়ে আসেনি, ও তখন ভাবে কেন হচ্ছে। সো দ্যাটস ওয়াই দ্য ইম্পর্টেন্স অফ ডুইং দ্য পিএসসি, ঠিক আছে। অ্যানাস্থেসিস্ট এবং যে পিএসসি করছে তাকেই করা উচিত, অথবা অন্য একজন যদি পিএসসি করে থাকে, ইউ শুড চেক দ্য পিএসসি, যে পেশেন্টটা খেয়েছে কিনা, ইউ শুড আস্ক দ্য পেশেন্ট যে তুমি খেয়েছো কিনা ওষুধটা সকালে, ঠিক আছে। এইগুলো রেলিভেন্স হচ্ছে এইখানে, আর কিছু না। তো সো দ্যাট দ্য সার্জারি ইজ আনইভেন্টফুল, আমরা লিখি প্রসিডিউর আনইভেন্টফুল, তার জন্য এই প্রিপারেশনস লাগবে। হাইপারথাইরয়েডিজমে রয়েছে, প্রোপাইলথাইরোসিল রয়েছে, তোমার যা মেডিসিনস রয়েছে এগুলো চলবে, কারণ ওগুলো যদি বন্ধ করো মিক্সিডিমা কমাতে প্রেসিপিটেট করতে পারে, ঠিক আছে। তো সেগুলো তো তোমার ইলেকট্রোলাইটস দেখতে হয়, এগুলো আমরা দেখে থাকি। সো কন্টিনিউ অল দ্য থাইরয়েড মেডিকেশনস, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে, অ্যান্টিকোয়াগুলেন্টস থাকে পেশেন্ট, অ্যান্টিকোয়াগুলেন্টস, অ্যান্টিপ্লেটলেটস কেন থাকে পেশেন্ট, কারণ হচ্ছে কোনো একটা আইএসডি রয়েছে, হ্যাঁ, স্ট্রোকের হিস্ট্রি আছে, তাদের কিন্তু ওই ওষুধগুলো কন্টিনিউ করা দরকার, না হলে কার্ডিয়াক প্রবলেম হয়ে যাবে, কিন্তু পেশেন্টের সার্জারিও দরকার এট দ্য সেম টাইম।
ওগুলো খেলে ব্লিডিংও বেশি হবে, রাইট? তো একটু ব্যালেন্স দ্য রিস্ক অ্যান্ড বেনিফিট ব্যালেন্স করতে হবে। হাউ উইল ইউ ব্যালেন্স? এটার জন্য ক্রাইটেরিয়া রয়েছে, গাইডলাইন রয়েছে। সেটা হচ্ছে আমেরিকান সোসাইটি অফ রিজিনাল অ্যানাস্থেসিয়া আস্ত্রা একটা গাইডলাইন দিয়ে দিয়েছে কি কি ওষুধ আছে এবং কি কি দিন আগে কি কি ঘন্টা আগে বন্ধ করতে পারবো। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ তোমাদের এগুলোতে প্রচুর এমসিকিউ আসে এটা রিলেটেড। আর এটা মনে রাখা খুব সোজা, খুব একটা কঠিন নয়। চার্টটা পুরো মুখস্থ করতে হবে এরকম ব্যাপার নেই, জাস্ট মাথায় রাখবে জাস্ট ডেজ এন্ড আওয়ার্স গুলো। প্রথম হচ্ছে অ্যাসপিরিন, ইকোস্প্রিন খায় 3 দিন আগে বন্ধ করতে হয়, ঠিক আছে, ইকোস্প্রিন ফার্স্ট। সেকেন্ড হচ্ছে ক্লোপিডোগ্রেল 5 to 7 days, ঠিক আছে। থার্ড হচ্ছে টিক্লোপিডিন 10 days, ঠিক আছে। এইটা হচ্ছে মেন। প্রাসোগ্রেল আছে, প্রাসোগ্রেল মোটামুটি 5 to 7 days বা 7 to 10 days, ঠিক আছে। এবার এক্সাক্ট 5 days থাকলে 5 days লিখবে, 7 days থাকলে 7 days, এগুলো কিন্তু খুব গোলায়, সেগুলো তোমাদের চার্ট করা আছে, ঠিক আছে। তো এবার কি হবে, হেপারিন। এবার ধরো পেশেন্টের ক্লোপিডোগ্রেল ওয়ারফারিন পাচ্ছে, ওয়ারফারিন 5 days, ঠিক আছে। তো এবার ধরো পাচ্ছে, পেয়ে এবার বন্ধ তো করলো পেশেন্টটা, 5 দিন ধরে বন্ধ আছে, কিন্তু 5 দিন পরে তো সার্জারি হবে, 5 দিনের মধ্যে পেশেন্ট কি পাবে? সো এটা ব্রিজিং করতে হয়, ব্রিজিং থেরাপি বলে। সেইখানে কি দেওয়া হয়, দুটো দেওয়া যায়, হেপারিন দেওয়া যায়, আইভি হেপারিন অথবা সাবকিউটেনিয়াস লো মলিকুলার ওয়েট হেপারিন, ঠিক আছে। ওগুলো বন্ধ করার টাইম আছে, কি আছে? লো মলিকুলার হেপারিনের টাইম হচ্ছে যদি পেশেন্ট প্রোফাইল্যাকটিক ডোজে পায়। প্রোফাইল্যাকটিক ডোজ মানে হচ্ছে মোটামুটি 1 মিলিগ্রাম পার কেজি হয় বডি ওয়েট, তো 40 মিলিগ্রাম হবে। লো মলিকুলার হেপারিন পড়বে যখন তখন জানবে এগুলো। সাবকিউটেনিয়াস দেওয়া হয় ওডি করে যদি পায়, একবার পাচ্ছে দিনে, দ্যাট ইজ প্রোফাইল্যাকটিক ডোজ। তোমাকে প্রোফাইল্যাকটিক ডোজ 12 ঘন্টা আগে বন্ধ করতে হবে। ধরো সকাল 9টায় সার্জারি, রাত 9টায় তুমি লাস্ট ডোজটা দেবে, তারপরে সকাল এমনিতে রাত 9টায় পাচ্ছে, তারপরে পাবে না অবভিয়াসলি। রাত 9টার পর তাও তোমাকে ইনস্ট্রাকশনে লিখতে হবে, বাই চান্স ভুল করে কেউ যেন সকালে ওষুধটা নিয়ে না দিয়ে দেয়, তাহলে প্রচুর ব্লিডিং হবে। এবার ধরো থেরাপিউটিক ডোজে পাচ্ছে, মানে হচ্ছে 1.5 মিলিগ্রাম পার কেজি বলে 60 মিলিগ্রাম, অথবা 1 মিলিগ্রাম পার কেজি বিডি করে পাচ্ছে সকালে বিকেলে। হতেই পারে কোনো পেশেন্টের ডিবিটি আছে, হ্যাঁ, তাকে তোমার দিতেই হবে হেপারিন। তোমাকে হেপারিন না দিলে ডিবিটি হয়ে গ্যাংগ্রিন হয়ে যাবে। বা ইসেমিক হার্ট ডিজিজ আছে যেটা কিনা রিসেন্ট এএমআই হওয়ার পরে হয়েছে, তো তার হেপারিন চলবে, তার ধরো লো মলিকুলার হেপারিন চলবে, সেই ক্ষেত্রে 24 আওয়ার্স বিফোর সার্জারি বন্ধ করতে হবে। থেরাপিউটিক ডোজ, লো মলিকুলার হেপারিন থেরাপিউটিক ডোজ স্টপ 24 আওয়ার্স বিফোর সার্জারি, হয়ে গেল। নেক্সট হচ্ছে হেপারিন, আইভি হেপারিন পাচ্ছে পেশেন্ট, হ্যাঁ, কোনো পেশেন্টের এমনই থ্রম্বোটিক লিশনস রয়েছে, হ্যাঁ, সেক্ষেত্রে হেপারিন আইভি দিতেই হবে। আইভি হেপারিন 4 ঘন্টাকে বন্ধ করা যায় ওকে, ঠিক আছে। সেফলি 4-6 আওয়ার্স আগে বন্ধ করে লোকজন, ওই এক্সট্রা একটা 2 আওয়ার্স উইন্ডো রাখার জন্য, কিন্তু বাই বুকস 4 আওয়ার্স বিফোর দ্য সার্জারি ইউ শুড স্টপ আইভি হেপারিন, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্রিজিং থেরাপি বলি। ওয়ারফারিন বন্ধ হলো, ক্লোপিডোগ্রেল বন্ধ হলো, তার জায়গায় আমরা ব্রিজ করলাম এগুলো দিয়ে, দেন উই টেক আপ ফর সার্জারি। তাতে কি হবে, সার্জারিতে ব্লিডিং এর রিস্কটা কম হলো, অলসো এট দ্য সেম টাইম পেশেন্টের কোনো ইসচিমিয়া হলো না, পেশেন্টের কোনো কমপ্লিকেশনস হলো না। সো ওইটা তোমাকে অ্যাডভাইসে মেনশন করে দিতে হয়, পিএসি অ্যাডভাইস। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট টপিক। অ্যান্টিকোয়াগুলেন্টস, অ্যান্টিপ্লেটিস এগুলো মাথায় রাখতে হবে, এবং এগুলো তোমাদের পরীক্ষাতেও আসবে, এমসিকিউ এক্সামস গুলো বলছি, ঠিক আছে। অ্যান্ড অলসো ফর প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ ইকুয়ালি ইম্পর্টেন্ট, হয়ে গেল। আচ্ছা, এই গেল মোটা কোমরবিটিস। আরো কোমরবিটিস রয়েছে, হাইপার প্যারাথাইরয়েডিজম আছে, এখানে ক্যালসিয়াম লেভেলস দেখতে হয়, হাইপোপ্যারাথাইরয়েডিজম রয়েছে, ওগুলো তো মেডিসিন সব কন্টিনিউ করবে, ঠিক আছে। আর মোটা যদি ধরো উই ক্যান সে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার থাকতে পারে, কোনো মেন্টাল ওয়েলবিং ঠিক নেই পেশেন্ট, তার জন্য কোনো অ্যান্টিসাইকোটিক মেডিসিনস খাচ্ছে, ওগুলো কন্টিনিউ করবে। না হলে পেশেন্টের ডেলিরিয়াম হবে অপারেশনের পরে, অপারেশনের আগে তুমি পেশেন্টকে বুঝিয়ে স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়া, ওই তুমি দিতে পারবে কি পারবে না, অ্যানেস্থেটিক প্ল্যানটা তোমার চেঞ্জ হবে, ঠিক আছে। কোনো পেশেন্টের যদি রিজিনাল অ্যানেস্থেসিয়া দাও, হাতের অপারেশন হচ্ছে, এখানে ব্লক দিয়ে আমি অপারেশন করবো, রাইট, রিজিনাল অ্যানেস্থেসিয়া দেবো না, পেশেন্টকে তো আগে তোমাকে বোঝাতে হবে যে হ্যাঁ আপনাকে এখানে ইঞ্জেকশন দিয়ে এখানে অবশ করে করা হবে। পেশেন্ট যদি নাই বোঝে, তুমি জোর করে ইঞ্জেকশন দিতে যাচ্ছ, পেশেন্ট তোমাকে ফেলে দিয়ে তোমার গায়ে ইঞ্জেকশন লেগে যাবে, ঠিক আছে। তাই জন্য লাফালাফি করছে পেশেন্ট, ঠিক আছে। তাই জন্য একটা অ্যান্টিসাইকোটিক মেডিসিন কন্টিনিউ করতে হবে, এবং তোমাকে অ্যানেস্থেটিক প্ল্যান চেঞ্জ করতে হবে, পেশেন্টকে জিয়ে দিতে হবে, ঠিক আছে। তোমাকে রিজিনাল অ্যানেস্থেসিয়া দেওয়া যাবে না সেই ক্ষেত্রে। তো দিস থিংস চেঞ্জ ইউর অ্যানেস্থেটিক প্ল্যান and also help to reduce the complications during and after OT. So we are basically বলতে পেরি-অপারেটিভ ফিজিশিয়ানস বলি আমরা। We are পেরি-অপারেটিভ ফিজিশিয়ানস, আমরা রিফ্লেক্সলি কাজ করি, হ্যাঁ, রিফ্লেক্সেস আর ভেরি স্ট্রং, মানে আমাদের জাস্ট একটা হার্ট রেট ধরো স্কিপ করলো, আমরা তখনই দেখবো যে কেন হচ্ছে, ঠিক আছে, এবং কারণটা সঙ্গে সঙ্গে আইডেন্টিফাই করে চেষ্টা করবো ঠিক করার, ঠিক আছে। তো এইভাবে রিফ্লেক্সেস তৈরি হয়ে যায় আমাদের। সো প্রি, ইন্ট্রা, পোস্ট, এইটা হচ্ছে আমাদের কাজ। প্রিটা আজকে নিয়ে কথা বলছি। প্রির মধ্যে আসি প্রি মেডিকেশন, ঠিক আছে। প্রি মেডিকেশন কেন দেবো কোনো পেশেন্টের? প্রি মেডিকেশনের মধ্যে ওইগুলো সব পড়বে যা যা ছিল আমাদের, ওইচে, অ্যান্টিহাইপারটেনসিভ যা যা ছিল, যা যা এক্সেপ্ট ছাড়া যা যা ছিল সেগুলো। তার সাথে কি থাকবে, অ্যান্টাসিড থাকবে। কেন? পেশেন্টটা খাচ্ছে না সকালে, ঠিক আছে। ডিউরেশন অফ এনপিএমটা বলবো। সেকেন্ড হচ্ছে একটা প্রোকাইনেটিক এজেন্ট দেওয়া হয় যাদের ক্ষেত্রে দরকার, যেমন একটা প্রেগনেন্ট পেশেন্ট, তাদের ক্ষেত্রে প্রোকাইনেটিক এজেন্ট দেওয়া হয় যাতে বমি কম হয়, প্রেগনেন্সি এর প্রোন টু ভমিটিং, ফুল স্টমাক হিসেবে ধরা হয়, তাদের ক্ষেত্রে রেগল্যান দেওয়া হয়।
ঠিক, মানে রেগল্যান হোক বা কোনো প্রোকাইনেটিক এজেন্ট ডমপেরিডন সেটা দেওয়া হয়। আরেকটা কি আছে, অ্যাংজাইটি কমানোর ওষুধ দেওয়া হয়, অ্যালপ্রাজোলাম হোক, লোনাজেব হোক, যেটাই আপনি দিতে এখানে যেখানে প্র্যাকটিস। তো সেইখানে হচ্ছে এগুলো তো প্রি মেডিকেশনের মধ্যে পড়ে, একদিন আগে দিতে হয়, আইডিয়ালি পরের দিন সকালেও দেওয়া উচিত। যেটা নর্মাল প্র্যাকটিস আমরা এমসে করে এসেছি সেটা হচ্ছে আগের দিনও আমরা দিতাম র্যান্টাক অ্যান্ড অ্যালপ্রাজোলাম, পরের দিন সকালেও দিতাম র্যান্টাক অ্যান্ড অ্যালপ্রাজোলাম। যেটা ইনস্টিটিউশনাল প্র্যাকটিস, যেগুলো আমি ইনস্টিটিউশনসে আছি সেইখানে হচ্ছে বেশিরভাগ সকালে দেওয়া হয়। সকালে ব্যানফর্টি দেওয়া হলো, র্যান্টাক দেওয়া হলো, কিন্তু অ্যালপ্রাজোলামটা রাতে দেওয়া হয়, অ্যালপ্রাজোলাম সকালে দেওয়া হয়, সেডিশন থাকে এই হিসাবে। সেটা ইনস্টিটিউশনাল প্র্যাকটিস, বাট দিতে হবে তোমায়, কোনো না কোনো সময় দিতে হবে। ঠিক আছে, এই গেল প্রি মেডিকেশনস। এবার প্রি মেডিকেশনটা দেওয়ার সঙ্গে আর কি অ্যাডভাইস থাকে আমাদের, কোনো পেশেন্টের ধরো ব্লাড লাগবে, হিমোগ্লোবিন কম আছে, অ্যানিমিয়া একটা ইম্পর্টেন্ট টপিক। সো অ্যানিমিয়া যদি থাকে, অ্যানিমিয়াতে কতটা তুমি স্ট্রেচ করবে, কতটা তুমি কোন হিমোগ্লোবিন এলে কতটা ব্লাড রাখবে, কার ক্ষেত্রে রাখবে কার ক্ষেত্রে রাখবে না, সো দ্যাট ডিপেন্ডস। তো সেই ক্ষেত্রে আমি বলবো অ্যানিমিয়া ডেফিনিশন তোমাদের জানতে হবে, যেটা তোমাদের প্যাথোলজিতে পড়ছো, সেই অনুযায়ী কিন্তু অ্যানাস্থেটিকের অ্যানিমিয়া ডেফিনিশন আলাদা। ঠিক, নর্মালি কি হয়, ফিমেলসদের 11 থেকে 13, মোটামুটি রাফ, মেলসদের 12 থেকে 14, এরকম একটা রাফ আমরা পড়ে এসেছি। তো তারপরে কি 10 হিমোগ্লোবিন হলেই কি আমরা ব্লাড অ্যারেঞ্জ করবো? না। সো ডিপেন্ড করছে কোন পেশেন্টের কি সার্জারি হচ্ছে, তিনটের উপর ডিপেন্ড করে, পেশেন্ট রিলেটেড ফ্যাক্টরস, সার্জারি রিলেটেড ফ্যাক্টরস অ্যান্ড অ্যানাস্থেসিয়া রিলেটেড ফ্যাক্টরস, তিনখানা হয়েছে। পেশেন্ট রিলেটেড মানে হচ্ছে পেশেন্টের হিমোগ্লোবিন কত, ধরো 7 কম হিমোগ্লোবিন আছে, যে কোনো সার্জারি হোক, ইরিলিভেন্ট অফ দ্য সার্জারি, তোমাকে একটা ব্লাড রিজার্ভ রাখতেই হবে। ঠিক আছে, তবে ক্যাটারাক্ট সার্জারিতে রাখবে না, ক্যাটারাক্ট সার্জারি রাখার দরকার নেই, ব্লিডিং হবে না কিছু। ঠিক আছে, কিন্তু ইউ শুড ট্রাই টু ইনক্রিজ দ্য হিমোগ্লোবিন, ব্লাড দিয়ে না হোক, তুমি অ্যান্টি আয়রন ট্যাবলেটস দাও, আয়রন ইনজেকশন দাও, কিছু দাও, বাট ক্যাটারাক্ট সার্জারির জন্য ব্লাড লাগে না, খুব সিম্পল। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে ওই পেশেন্টারই 7 হিমোগ্লোবিন, ওকেই ধরে করছি, সার্জারি রিলেটেড ফ্যাক্টরসে যাই, ধরো একটা ল্যাপারোটমি হবে। ঠিক আছে, ল্যাপারোটমি কিন্তু ইলেকটিভ, কোলন সিএ আছে, যেখান থেকে ব্লিডিং হয়ে রেক্টাল ব্লিড হয়েছে, সেখান থেকে হিমোগ্লোবিন কমে গেছে, তাকে কিন্তু ব্লাড ট্রান্সফিউশন প্রি অপ করতে হবে তোমায়। কারণ যখনই ওপেন করলো, যখনই ওরা হ্যান্ডলিং করবে সার্জিক্যাল সাইট, যেখানটা কোলন সিএ, তোর ব্লিডিং হলো, বুঝো 7 হিমোগ্লোবিন দিয়ে শুরু করো, ইমিডিয়েটলি 5 হয়ে যাবে হিমোগ্লোবিন, ভাইটালস আনস্টেবল হয়ে যাবে, বিপি কমে যাবে, হার্ট রেট বেড়ে যাবে, তুমি যখন দৌড়দৌড়ি করবে। সো ইল প্রিপেয়ার্ড, যেমন আজকে আমার স্লাইড ইল প্রিপেয়ার্ড, তো ইল প্রিপেয়ার্ড থাকা ঠিক নয়, তাই জন্য অলওয়েজ ইউ হ্যাভ টু ডু এ প্রপার প্রিপারেশন। তো সেই ক্ষেত্রে কি করবে, সেই ক্ষেত্রে তুমি ব্লাড দেবে অ্যাটলিস্ট মেনটেন অ্যাবাভ 8, যেটা আমরা বলে থাকি, অ্যাটলিস্ট অ্যাবাভ 8 ফর এনি সার্জারি। আর ডিউরিং সার্জারি তোমাকে হাতেও ব্লাড রাখতে হবে, একটা তুমি প্রি অফ ট্রান্সফিউশন করলে 8-এর উপর চলে গেল, তার সঙ্গে হাতে তোমার ব্লাড আছে, আর রিজার্ভ রয়েছে, রিজার্ভ ব্লাড ইন এ ব্লাড ব্যাংক যদি দরকার হয়, ইন এ ল্যাপারোটমি, একটা এক্সাম্পল দিয়ে বলছি। ঠিক আছে, সিজারিয়ান সেকশনেও সেম, সিজারিয়ান সেকশনে যদি 7-এর কম থাকে, ইউ হ্যাভ টু কিপ এ ব্লাড, সিজারিয়ান সেকশনে নর্মালি 800 ml থেকে 1 লিটার ব্লাড লস হয়, দ্যাট ইজ নর্মাল। ঠিক আছে, এটা হলো। আর থার্ড হচ্ছে তোমার অ্যানাস্থেসিয়া রিলেটেড কমপ্লিকেশনস। অ্যানাস্থেসিয়ার কমপ্লিকেশনস এর মধ্যে কি আছে ফর অ্যানিমিয়া, একটা হচ্ছে তোমার অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি। অ্যানাস্থেসিয়া ইজ এ মিক্স অফ তোমার ফিজিওলজি, ফার্মা, প্যাথো অ্যান্ড পার্টলি মেডিসিন। ঠিক আছে, অ্যান্ড দ্য রিফ্লেক্সেস দ্য পারসন অ্যাকোয়ার্স ওভার দ্য টাইম পিরিয়ড, যত যত এক্সপিরিয়েন্স বাড়বে। সো দিস এ কম্বিনেশন অফ দিস সাবজেক্ট। সো ফিজিওলজিতে তোমাকে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি জানতে হবে, হিমোগ্লোবিন কত আছে, সেখান থেকে তুমি বার করবে হচ্ছে স্যাচুরেশন কত আছে, সেখান থেকে তুমি মাল্টিপ্লাই করে ইউ গেট দ্য অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি। যদি হিমোগ্লোবিন কম থাকে, তোমার অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমে গেল, তাতে কি হবে, তোমার ব্লাড ট্রান্সফিউশন ভালো আছে, ব্লাড প্রেশার ভালো আছে, কিন্তু তোমার অক্সিজেন ডেলিভারি হচ্ছে না, হাইপোক্সিয়া হয়ে যাবে, হাইপোক্সিয়া ব্রেন ড্যামেজ হতে পারে পেশেন্টের অ্যানিমিয়ার জন্য। সো ওই জন্য ওই ফর্মুলাটা তোমার মাথায় রাখতে হবে, সেইটার জন্য হিমোগ্লোবিনটা বাড়াতে হবে, সেই জন্য তোমার ইউ টেক দ্য কল ফর ব্লাড ট্রান্সফিউশন অর ব্লাড অ্যারেঞ্জমেন্ট। এটা অ্যানাস্থেসিয়া রিলেটেড ফ্যাক্টরসের মধ্যে পড়লো। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট টপিক, এতগুলো টপিক তো একসাথে বলা মুশকিল, রেসপিরেটরি কমপ্লেন, সিওপিডি আছে, অ্যাজমা আছে, খুব ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, তো সেইখানে তুমি কি করে প্রি অপটিমাইজ করবে, নর্মালি যেটা বলি খুব মোটা মোটা করে বলছি। তো ফার্স্ট হচ্ছে, আচ্ছা 9টা অবধি ক্লাস তো নাকি 8:30 অবধি? 9টা অবধি না, টাইম আছে তাই তো? ঠিক আছে, তো সিওপিডি, অ্যাজমা, ঠিক আছে, এই দুটো বেশি খুব কমনলি হচ্ছে, আরো আছে আইএলডি ফাইলডি অনেক কিছু আছে, অত দরকার নেই, বেসিক গুলো বলো। সিওপিডিতে আমরা ইনহেলার দিই, ব্রঙ্কোডাইলেটাস দিই, সেটা তোমার বিটা 2 অ্যাগনিস্ট দেওয়া হয়, তোমার স্টেরয়েড দেওয়া হয়, ইনহেলকর্টিকোস্টেরয়েডস দেওয়া হয়, ওরালও খায় অনেকে, ডেরিফাইলিন খায়, এসব রয়েছে। তো ইউ হ্যাভ টু অপটিমাইজ দ্য পেশেন্ট। তো হাউ উইল ইউ নো দ্য পেশেন্ট ইজ অপটিমাইজড অর নট? তো এইখানে আমরা দুটো জিনিসের কথা বলবো, একটা হচ্ছে এফর্ট টলারেন্স, একটা হচ্ছে এএসএ ফিজিক্যাল স্ট্যাটাস ক্লাসিফিকেশন। ঠিক আছে, তো এটা একটা স্লাইড হলে ভালো হতো, যাই হোক, এটা আমি মোটামুটি একটা গ্রসলি বলছি। ঠিক আছে, গ্রসলি বলছি। এফর্ট টলারেন্স মানে হচ্ছে পেশেন্টটা বাড়ির কাজ আর অন্য অ্যাক্টিভিটিস কি কি করে। কোনো পেশেন্ট ধরো সুইমার, তার এফর্ট টলারেন্স কত বেশি হবে, একটা 1 থেকে 10-এর মধ্যে ধরা হয়, 10-এর কাছাকাছি সুইমিং করছে সে রেগুলার।
ঠিক আছে? তো সুইমার্সদের 10-এর উপরে, দরকার নেই জানা। আমাদেরকে জানা দরকার যে পেশেন্টটা সিঁড়ি উঠতে পারে কিনা, যেটা আমরা খুব কমনলি পয়েন্ট অফ কেয়ার জিজ্ঞেস করি। পয়েন্ট অফ কেয়ার আল্ট্রাসাউন্ডে তুমি অনেক কিছু জানতে পারো, এটা পয়েন্ট অফ কেয়ার হিস্ট্রি, ঠিক আছে? জাস্ট জিজ্ঞেস করবো একতলা সিঁড়ি উঠতে পারছি কিনা, ওইটুকুই জাস্ট হিস্ট্রি, বাকি বাড়ি কাজ করছে, ঠিক আছে? দ্যাট হিস্ট্রি ইকুইভ্যালেন্স টু এফর্ট টলারেন্স অফ মোর দ্যান 5 বলা হয়। এফর্ট টলারেন্স মোর দ্যান 4 মানে তোমার ভাইটাল ক্যাপাসিটি বলো, কার্ডিয়াক আউটপুট বলো, অনেকগুলো একসাথে ওইটুকু হিস্ট্রির মধ্যে জানা হয়ে গেল যে পেশেন্টের নর্মাল আছে, আমাদের এর জন্য কিছু অপটিমাইজেশন দরকার নেই। এফর্ট টলারেন্স লেস দ্যান 4, পারছে না, হাঁটাচলা করতে পারছে না। অনেক পেশেন্টই থাকে যারা ধরো অনেক দিন ধরে হাঁটাচলা করতে পারছে, এরকম নয় যে একটা পেশেন্টের ফ্র্যাকচার হলো, পড়ে গেল 3-4 দিন ধরে হাঁটাচলা করতে পারছে না, দ্যাট উইল নট শো ইওর অ্যাকচুয়াল এফর্ট টলারেন্স। পেশেন্টের পড়ে যাওয়ার আগে, ওই পার্টিকুলার পেশেন্টের তার আগে কিরকম এফর্ট টলারেন্স ছিল সেটা দেখতে হবে, রাইট? তো ওইটা হচ্ছে এফর্ট টলারেন্স, দ্যাট উইল সিগনিফাই ইওর কার্ডিও রেসপিরেটরি স্ট্যাটাস। একদম একটা পয়েন্টে হয়ে গেল। সেকেন্ড হচ্ছে এএসএ ক্লাসিফিকেশন। এএসএ ক্লাসিফিকেশন আমেরিকান সোসাইটি অফ অ্যানাস্থেসিওলজি, ওর ক্লাসিফাই আছে 1 থেকে 6, ঠিক আছে? 1 মানে হচ্ছে ধরো কোনো হেলদি পেশেন্ট, কোনো কিছু সমস্যা নেই, হেলদি পেশেন্ট কিন্তু নন স্মোকার, কিন্তু মাঝে মাঝে ড্রিঙ্ক করে, সে আবার এসএ 1, ঠিক আছে? এসএ 1-এর মধ্যে রাখে, কারণ সারা পৃথিবী জুড়ে অনেকেই ড্রিঙ্ক করে, তারপরে কি সবাই ড্রিঙ্ক করতে শুরু করে দেবে? না। তো এসএ 1 হেলদি পেশেন্ট রাখা হয়, বাট অকেশনাল ড্রিঙ্কার্স আর কনসিডার এসএ 1, রাইট? সেকেন্ড হচ্ছে এসএ 2। এসএ 2 মানে হচ্ছে মাইল্ড সিস্টেমিক ডিজিজ, মানে কিছু মাইল্ড সিমটমস রয়েছে, সেটা তোমার সিওপিডি হতে পারে, ডায়াবেটিস হতে পারে, হাইপারটেনশন হতে পারে, কিন্তু কন্ট্রোল রয়েছে। কন্ট্রোল মানে হচ্ছে ওই টার্গেটের মধ্যে আছে, যেটা আমরা টার্গেট সেট করেছি, রাইট? আবার পেশেন্টটা ধরো স্মোকার, তারা পড়বে, সোশ্যাল ড্রিঙ্কার্স যারা তারা পড়বে, অ্যালকোহলিকরা পড়বে না, সোশ্যাল ড্রিঙ্কার্সরা পড়বে, ঠিক আছে? সোশ্যাল ড্রিঙ্কিংরা কনসিডার এসএ 2, ঠিক আছে? স্মোকার্স আর কনসিডার এসএ 2, রাইট? এসএ 3 মানে কি? এসএ 3 হচ্ছে যে পেশেন্ট তোমার মডারেট সিস্টেমিক ডিজিজ বলে, মানে ডিজিজটা রয়েছে কিন্তু কন্ট্রোলে নেই। ধরো বিপি আছে ধরো 140-90 নেই, 160-100 আছে, বা 180-90 এরকম আছে, সুগার একটু হাই আছে, 220-250 এরকম আছে, একটু কন্ট্রোলে নেই, আনকন্ট্রোলড আছে। তারপরে ধরো মোটা পেশেন্ট খুবই, ওবিসিটি ধরো একটা এসএ 2 এর মধ্যে আর দুটো জিনিস মিস হলো, ওবিসিটি 30-40 বিএমআই যাদের আছে তারা কনসিডার অ্যাজ এসএ 2, ঠিক আছে? আর প্রেগনেন্ট পেশেন্টস আর কনসিডার এসএ 2। প্রেগনেন্সি ইজ নট এ ডিজিজ, বাট প্রেগনেন্সি অল্টারস দ্য ফিজিওলজি, রাইট? দ্যাটস ওয়াই এসএ 1 থেকে এসএ 2 তে চলে এসেছে প্রেগনেন্ট পেশেন্টস, কিন্তু প্রি-এক্ল্যাম্পসিয়া না, দ্যাট কামস টু এসএ 3। তো এইভাবে ভাগ করা হয়। আর ওবিসিটি মোর দ্যান 40 বিএমআই তারা আবার এসএ 3 এর মধ্যে পড়বে। সো এইভাবে ভাগ করেছে। এসএ 4, ঠিক আছে? এসএ 4 মানে হচ্ছে, আর হ্যাঁ আরেকটা হচ্ছে কিডনি ডিজিজ যদি থাকে, সিকেডি, ঠিক আছে? সিকেডির মধ্যে কি আছে? সিকেডি নট অন ডায়ালিসিস, সিকেডি পেশেন্ট আছে কিন্তু ডায়ালিসিসে নেই, ঠিক আছে? সে হচ্ছে এসএ 3 এর মধ্যে পড়ছে। এসএ 4 কি? অন ডায়ালিসিস, রেগুলার ডায়ালিসিস হচ্ছে, সে এসএ 4, ঠিক আছে? ডায়ালিসিস করতেই হবে, না হলে ওর সমস্যা। তো এসএ 4 ইজ এ সিভিয়ার সিস্টেমিক ডিজিজ, ঠিক আছে? সিভিয়ার সিস্টেমিক ডিজিজ মানে কি হচ্ছে? হাইপারটেনশন থেকে এতটাই হাইপারটেনসিভ যে পেশেন্টের রিসেন্ট স্ট্রোক হয়েছে, কার্ডিওভাস্কুলার এই আইএসডি মানে হার্ট অ্যাটাক হয়েছে, তো সেইগুলো হচ্ছে এসএ 4 এর মধ্যে পড়বে। কিন্তু তারও তো সার্জারি দরকার, তাদেরও সার্জারি অপটিমাইজ করতে হবে, এসএ 4 পেশেন্ট হিসেবেই অপটিমাইজ করতে হবে। তো এসএ 4 পেশেন্টস কনসিডার্ড ফর সার্জারি, ঠিক আছে? তারপরে ধরো এন্ড স্টেজ অ্যানালিসিস যেটা বললাম, সিওপিডি আছে, এতটাই সিওপিডি যে একদম নর্মাল হাঁটাচলা করতে গিয়ে শ্বাসকষ্ট হয়ে গেছে, ইনভাইসি ক্লাসিফিকেশন 3 তে চলে গেছে, ঠিক আছে? 3 বা 4 হয়ে গেছে এরকম। তো দেজ আর সিভিয়ার সিস্টেমিক ডিজিজ, তাদের তোমার স্ট্রিক্ট অপটিমাইজেশন করতে হবে, রিস্ক এক্সপ্লেন করতে হবে। এরপরে সার্জারি ভ্যারাইটিতে আসবো, এমার্জেন্সি ইলেকটিভ কিভাবে কাজে করবে। এএসএ 5 এ আসি। এএসএ 5 মানে হচ্ছে সার্জারি না করলে পেশেন্টটা মারা যাবে, এটা হচ্ছে এএসএ 5। কাদের হবে? ধরো ইসিমিক বাউল ডিসঅর্ডার, কোনো ধরনের মেসেন্ট্রিক ইসিমিয়া হয়ে গেছে, পেটে প্রচন্ড ব্যথা, বাউল পারফোরেশন হয়ে গেছে, তুমি সার্জারি না করে যদি অপটিমাইজ করতে বসো তাহলে কিন্তু পেশেন্টটা মারা যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে এএসএ 5। সেকেন্ড কি? অ্যাওরটিক অ্যানিউরিজম রাপচার হয়ে গেছে, ইন্ট্রাক্রেনিয়াল ব্লিড হয়েছে, সঙ্গে সঙ্গে সার্জারি করতে হবে, ঠিক আছে? তোমাকে সেই কনসার্নসগুলো এক্সপ্লেন করে, হাই রিস্ক কনসেন্ট বলি আমরা, হাই রিস্ক কনসেন্ট এক্সপ্লেন করে তোমাকে সেই প্রিপারেশন নিয়ে সার্জারিতে যুদ্ধে নামতে হবে। অ্যাজ এন অ্যানাস্থেসিস্ট সার্জন তো যুদ্ধে নামছেই, তোমাকেও সেইভাবে প্রিপারেশন নিয়ে নামতে হবে। তো এইগুলো হচ্ছে এএসএ 5। এএসএ 6 মানে কি? এএসএ 5 ইজ মরিবান্ড পেশেন্ট বলা হয়, মানে মরিবান্ড মানে একদম ক্রিটিক্যালি ইল পেশেন্ট, বাট সার্জারি না হলে পেশেন্ট মারা যাবে, সার্জারি হলে পেশেন্ট কিন্তু রিভার্সে নর্মাল হয়ে যাবে। সো দ্যাট ইজ অলসো এট দ্য সেম পয়েন্ট ইজ ইম্পর্টেন্ট, তাই জন্য সার্জারি করতেই হবে তার। এএসএ 6 ইজ ডেড পেশেন্ট, মরে গেছে পেশেন্ট, তার অ্যানাস্থেসিয়া দরকার? হ্যাঁ দরকার। কেন দরকার? অর্গান ডোনেশন। পেশেন্ট যারা ব্রেন ডেড পেশেন্ট, তাদের তো হার্ট চলছে, ওষুধ দেওয়া হয়েছে ব্রেন ডেড, তারা অর্গান ডোনেশনের জন্য অ্যানাস্থেসিয়া দিতে হবে তোমাকে, অর্গান পারফিউশন মেনটেন রাখার জন্য। এএসএ 6, ঠিক আছে? যখন ওই ক্যাডাভেরিক অর্গান ডোনেশন হয়, লিভার ট্রান্সপ্লান্ট হয়, কিডনি ট্রান্সপ্লান্ট হয়, হার্ট ট্রান্সপ্লান্ট হয়, দেন দ্য অ্যানাস্থেসিস্ট হ্যাজ টু বি প্রেজেন্ট টু মেনটেন দ্য অর্গান পারফিউশন টিল দ্য অর্গান ইজ আউট, ঠিক আছে? তো এটা হচ্ছে এএসএ 6। তারপরে ই বলে একটা ক্লাসিফিকেশন, ই ইজ এমার্জেন্সি,
এমার্জেন্সি এন্ড ইলেকটিভ, এএসএ 1 ও ই হতে পারে, এএসএ 2 ই হতে পারে, এএসএ 6 ও, এএসএ 6 হবে না অবভিয়াসলি, এএসএ 5 অফ দি ই হবে অবভিয়াসলি। তো ই মানে হচ্ছে এএসএ 5 ইজ কনসিডার্ড ই বাই ইটস ওন নেম। ই মানে হচ্ছে এমার্জেন্সি। এমার্জেন্সি মানে কি, পেশেন্টের ধরো আর একটা জিনিস জাস্ট একটা মিস করলাম, এএসএ 5 আর এএসএ 4 এর মধ্যে, সেটা হচ্ছে রিসেন্ট এএমআই হয়েছে উইদিন 3 মান্থস, এএমআই ইজ কনসিডার্ড এএসএ 4, সরি 4 and 3 এর মধ্যে। রিসেন্ট এএমআই, রিসেন্ট স্ট্রোক, সেগুলো কি হবে এএসএ 4 এর মধ্যে পড়ছে 3 মাসের মধ্যে, কারণ পেশেন্ট উইল বি অন অ্যান্টিকোয়াগুলেন্টস, অ্যান্টিপ্লেটলেট বন্ধ করতে পারবে না, ব্রিজিং করে তোমায় সার্জারি করতে হবে, যেটা আমি বললাম, লো মোনোক্রোমেটিক হেপারিন অ্যান্ড ওয়ারফারিন, ঠিক আছে। আর মোর দ্যান 3 মান্থস ওল্ড এএমআই হয়েছে, স্ট্রোক হয়েছে, তখন এএসএ 3 এর মধ্যে পড়বে। তো এগুলো জাস্ট তোমার এমসিকিউ হিসাবে জেনে রাখতে পারো, এটা কোনো বইয়ে দেওয়া নেই, এটা তোমার এএস এর ওয়েবসাইটে দেওয়া আছে। তো এএসএ তে সার্চ করবে, এএসএ ফিজিক্যাল স্ট্যাটাস ক্লাসিফিকেশন, তো সুন্দর দেওয়া থাকবে, প্রেগন্যান্সিতে, পেডিয়াট্রিক্স এবং ইউটেরিন রাপচার, এএসএ 5 সার্জারি না করলে পেশেন্ট মারা যাবে, ইউটেরিন রাপচার, প্রেগন্যান্ট বা অবসগাইনির আলাদা চার্ট রয়েছে, পিডিয়াট্রিক্সের আলাদা চার্ট রয়েছে এবং অ্যাডাল্টের আলাদা চার্ট রয়েছে, সরি। তো এইগুলো হচ্ছে জাস্ট একটু তোমার এমসিকিউ পারপাসে এবং প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকেও জেনে রাখা দরকার। হয়ে গেল। এবার সেই অনুযায়ী এবার ধরো পেশেন্টটা এসছে, আজকে একটু জেনারেল অ্যানেস্থেসিয়া খুব অল্প একটু বলে রাখবো, আমরা অলমোস্ট এট দ্য এন্ড অফ দিস টুডেজ টপিক প্রি-অপারেটিভ প্রিপারেশনে। আর একটা যেমন সিকেডি একটা টপিক রয়েছে, সিকেডি তে আমার ইউরিয়া ক্রিয়াটিনিন দেখে, ক্রিয়াটিনিন লেভেলস, ইউরিয়া লেভেলস এগুলো দেখা হয়। কিন্তু একটা জিনিস বলে দিই জাস্ট, এটা খুব এখন থেকেই কনসেপশনে ক্লিয়ার রাখা দরকার, ডায়ালিসিস কিন্তু ইউরিয়া ক্রিয়াটিনিন রিপোর্টের উপর ডিপেন্ড করে না। ডায়ালিসিস ডিপেন্ডস অন 4 থিংস, একটা হাইপারক্যালেমিয়া রিফ্র্যাক্টারি, পেশেন্টের সিকেডির জন্য হচ্ছে, একটা হচ্ছে অ্যাসিডোসিস, রিফ্র্যাক্টারি অ্যাসিডোসিস আছে, মানে মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে, পিএইচ খুব কম, হ্যাঁ, বাইকার্ব কম আছে খুব, এইটা মেটাবলিক অ্যাসিডোসিস বললাম। নেক্সট হচ্ছে তোমার অর্গান ডিসফাংশন হচ্ছে, হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ, ইউরিয়া ক্রিয়াটিনিন রিপোর্টের উপর ডিপেন্ড করে না ডায়ালিসিস, ইউরিয়া অ্যান্ড ক্রিয়াটিনিন রিপোর্ট। ব্লাড ফর ইউরিয়া ধরো 1000 রয়েছে, এমনি বলছি, 1000 তো থাকে না, মোটামুটি 80, 90, 100, 200, ক্রিয়াটিনিন রিপোর্ট আছে 2, 3, 4, 5, কিন্তু পেশেন্ট নর্মাল হতেই পারে, ঠিক আছে, অন ডায়ালিসিস রয়েছে, ট্রাইস্পেক্টাল ডায়ালিসিস হচ্ছে, কিন্তু রিপোর্ট এরকম আছে, বেশি আছে, থাকতেই পারে, অন ডায়ালিসিস তো পেশেন্ট থাকতেই পারে বেশি। তা বলে কি ওই রিপোর্টটা দেখে আমি কি ডায়ালিসিস করতে বলবো? না, আমরা কি দেখবো, পটাশিয়াম লেভেল দেখবো, অ্যাসিডোটিক ব্রিদিং আছে কিনা দেখবো, এবিজি করবো, অ্যাসিডোটিক ব্রিদিং থাকলে, এবিজিতে অ্যাসিডোসিস আছে কিনা দেখবো, ঠিক। ইউরিমিক অর্গান ডিসফাংশন হচ্ছে কিনা দেখবো, ইউরিমিয়ার জন্য পেরিকার্ডাইটিস, প্লুরাল ইফিউশন, এনকেফালোপ্যাথি হচ্ছে কিনা দেখবো। দেন উইল আস্ক যে হ্যাঁ অপারেশন আগে ডায়ালিসিস করি নেওয়া ভালো। শুধু ইউরিয়াক্রিয়েটিন রিপোর্টের উপর ডিপেন্ড করবে না ডায়ালিসিস করছি কি করছি না, কি ডিপেন্ড করবে, ইউরিয়াক্রিয়েটিন রিপোর্টের উপরে আমরা কি ওষুধ দিচ্ছি কি দিচ্ছি না ডিউরিং ওটি। আমরা যে ডাইক্লোফেনাক দিই, ডিউরিং অপারেশন ডাইক্লোফেনাক দিলাম, কোনো ইনসেট দিলাম, আমরা ওখানে দেবো না, উইল অ্যাভয়েড দ্য নেফ্রোটক্সিক ড্রাগস। আমরা যে ধরো মরফিন দিই ফর পেন কন্ট্রোল, এগুলো তো আসবো আস্তে আস্তে উইথ টাইম, সেগুলো আমরা দেবো না বা কম ডোজে দেবো বা দেবোই না। তো দিস উইল অল্টার ইউর অ্যানাসিডিক প্ল্যান, ইউরিয়াক্রিয়েটিন রিপোর্ট, বাট নট অ্যান ইন্ডিকেশন ফর ডায়ালিসিস। এটা জাস্ট এখন ঢুকিয়ে রাখো, কারণ এই কনসেপ্টটা ক্লিয়ার হতে অনেক টাইম লেগে যায়, ইন্টার্নশিপ, হাউসশিপ সব কিছু করে নিলে ইউরিয়াক্রিয়েটিন বেশি আছে ডায়ালিসিস করতে হবে না। এই 4টে জিনিস মাথায় রাখবে, হাইপারক্যালেমিয়া, অ্যাসিডোসিস, ইউরিমিক অর্গান ডিসফাংশন, দিস আর দ্য ইন্ডিকেশন ফর ডায়ালিসিস ইন এ সিকেডি পেশেন্ট। হয়ে গেল। আচ্ছা, এরপরে কি আছে, মোটামুটি প্রি মেডিকেশনটা বললাম, এরপরে নেক্সট হচ্ছে অ্যানাস্থেটিক কনসার্নস। আই থিংক দিস ইজ দ্য লাস্ট থিং টু বি ডিসকাসড হিয়ার। অ্যানাস্থেটিক কনসার্নস অনেক কিছু বলে দিয়েছি, তো জেনারেল অ্যানাস্থেসিয়ার একটু পার্ট বলছি। অ্যানাস্থেটিক কনসার্নস মানে হচ্ছে এখানে একটা বেসিক্যালি ডায়লগ রয়েছে যে সার্জেন্স আর ক্যাপ্টেন্স অফ সেলিং শিপ, অ্যানাস্থেটিক্স আর অ্যানাস্থেসিওলজিস্ট আর অ্যানাস্থেসিস্ট আর ক্যাপ্টেন হবে সিঙ্কিং শিপ। সিঙ্কিং শিপ মানে কি, পেশেন্টের ধরো কমপ্লিকেশন হচ্ছে, যে কোনো সার্জারিতে কমপ্লিকেশন হতে পারে। আমি একজন নর্মাল 24 বছরের পেশেন্ট, হ্যাঁ, আমাদের এইমস থেকে বল্লভগড়ে পাঠাতো, ফরিদাবাদে একটা গ্রামীণ হাসপাতাল ছিল, দিল্লির গ্রামীণ হাসপাতাল, ওইখানে একজন পেশেন্টে, তুমি অ্যানাস্থেসিস্ট আছো, তুমি সেকেন্ড ইয়ার রেসিডেন্ট, তোমার এসআর হোস্টেলে ঘুমোচ্ছে, ঠিক আছে, আসবে না, গ্রামীণ হাসপাতালে কাজ টাজ করে না ওরা, তো তুমি অ্যাজ অ্যান অ্যানাস্থেসিওলজিস্ট একজনকে স্পাইনাল দিয়েছো হার্নিয়ার জন্য, পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে, আমার নিজের এক্সপিরিয়েন্স হয়েছে, পেশেন্টের হার্ট বন্ধ হয়ে গেছে, কি করবে? হতেই পারে। তুমি যখন স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিচ্ছ, একটা যখন ড্রাগ দিচ্ছ বডির মধ্যে, বুপ্রিয়াকেন, হ্যাঁ, দ্যাটস এ লোকাল অ্যানেস্থেটিক হুইচ উইল ডিপ্রেস দ্য সিম্প্যাথেটিক সিস্টেম। পেশেন্টটা ধরো ভালো করে প্রিলোডেড নেই, ভালো করে ফ্লুইড ডিহাইড্রেটেড আছে পেশেন্ট, হতেই পারে অ্যারেস্ট হয়ে যেতে পারে পেশেন্ট, কি করবে? তখন ইমিডিয়েটলি দুটো ড্রাগ, ওখানে আবার ড্রাগও পাওয়া যায় না, শুধু অ্যাট্রোপিন অ্যাভেলেবেল, অ্যাট্রোপিন দিয়েছি, ফ্লুইড চালিয়েছি, কারণ টেকনিশিয়ানস আর অলসো ইকুইপড, আমরা তখন শিখছি সেকেন্ড ইয়ার, আমরা তখন সঙ্গে সঙ্গে সিপিআর করতে আমরা শুরু করবো ওটি টেবিলের উপরে, জাস্ট পেশেন্টের আবার হার্টবিট চলে যাবে, পেশেন্টটা হট করে মানে উইদিন সেকেন্ডস চোখ বন্ধ করে ফেললো, আর কেউ রেসপন্সও করলো না, বাট উইদিন সেকেন্ডস আবার জেগে গেল। সো দ্যাটস ইউর, তার মানে কি ইল প্রিপারেশন ওয়াজ দেয়ার, একটা এসআর ছিল না, প্রথম ইল প্রিপারেশন ফার্স্ট, এসআর শুড বি ইনফর্ম,
should be present in the OT. Anesthesia cannot be practiced in first year, second year, যেটা করা হয় অনেক হসপিটালে, ideally should not be practiced. Ideally should be under SR অথবা at least third year থাকা উচিত, at least. So that is first point. Call for help. Any problem, anesthetic কিন্তু হেল্প লাগতে পারে। সার্জন ফার্স্ট ইয়ার সেই আস্তে আস্তে করতে 4 ঘন্টা সার্জারি করলো, করতেই পারে, কিন্তু অ্যানাস্থেসিয়া ফার্স্ট ইয়ার কিন্তু ডিফিকাল্ট টু প্র্যাকটিস। করা হয় অনেক 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 হসপিটালে, কিন্তু ইটস ভেরি রিস্কি ফর দ্য পেশেন্ট। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে প্রিপারেশন ফ্লুইড অ্যাডিকুয়েটলি দিতে হবে। যেমন স্পাইনাল অ্যাসিশন ডিসকাস করবো, উইল কাম টু দ্যাট, কারণ তোমরা ভিজুয়াল জয়েস রিফ্লেক্স পর্যন্ত জিজ্ঞেস করছিলাম, ভিজুয়াল জয়েস রিফ্লেক্স, তারপর রিভার্স ভিজুয়াল জয়েস রিফ্লেক্স জিজ্ঞেস করছিলাম, এট্রিয়াল স্ট্রেচ, ভেন্ট্রিকুলার স্ট্রেচ, এগুলো ঠিক আছে, এগুলো তো আসবো আমি যখন আমি স্পাইনাল অ্যাসিশন ডিসকাস করবো। অ্যাডিকুয়েট ফ্লুইড দেওয়া এবং সিম্প্যাথেটিক সার্চটা অ্যান্টিসিপেট করা, সিম্প্যাথেটিক ডিপ্রেশনটা অ্যান্টিসিপেট করা, সরি। তো ওই অ্যান্টিসিপেশন করলে কি হয়, ইউ নো দ্যাট তোমার কাছে ওষুধটা আছে অ্যাট্রোপিন, ওই অ্যান্টিসিপেশনটা ফার্স্ট ইয়ারে ডেভেলপ করেছিল কিছুটা, তাই জন্য হয়তো পেশেন্টটা সেদিনকে আর সিপিআর করতে হয়নি। তো ইমিডিয়েটলি আই গেভ অ্যাট্রোপিন, হার্ট রেট বন্ধ হচ্ছে, অ্যাট্রোপিন এখন কিন্তু উঠে গেছে, কার্ডিয়াক অ্যারেস্টে অ্যাট্রোপিন দেওয়া হয় না আর, এখন অ্যাড্রিনালিন দেওয়া হয়, সিপিআর গাইডলাইন্সে অ্যাট্রোপিন নেই, কিন্তু হার্ট রেট কমতে কমতে দিতে মানে দেবো 20 হয়ে গেল সঙ্গে সঙ্গে 0, তার আগে অ্যাট্রোপিন আমি পুশ করি জাস্ট যখন হবে, তারপরে ফ্লুইড প্রেস করলাম, ফ্লাশ হলো, পেশেন্ট আবার হার্ট রেট চলে এলো, ডিডন্ট ডু এ সিপিআর। সো এএসএ 1 পেশেন্টেরও কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। তা বলে কি কেউ সবাই সার্জারিতে ভয় পেয়ে যাবে, কেউ সার্জারি করাবো না, না সেটাও তো নয়, সার্জারি তো করাতেই হবে, ল্যাব করি গল্পটা নিয়ে বসে থাকতে পারবে না, অ্যাপেন্ডিক্স নিয়ে বসে থাকতে পারবে না, অপারেশন করতেই হবে। সো দ্যাটস ওয়াই দ্য প্রিপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা নিয়ে অ্যানাস্থেটিক কনসার্নসটা জানা দরকার। অ্যানাস্থেটিক কনসার্নস ওই কারণেই জানা দরকার যে আমার কোনো ওটির সময়, ওটির ঠিক আগে, ওটির সময়, ওটির পরে পেশেন্টের কোনো কমপ্লিকেশন যাতে না হয়, ঠিক আছে। তো দ্যাটস দ্য রেসপন্সিবিলিটি অফ অ্যানাস্থেসিস টুয়ার্ডস দ্য পেশেন্ট, ঠিক আছে। সার্জেন্স রেসপন্সিবিলিটি, অ্যাডমিশন হলো, অপারেশন হলো, ডিসচার্জ হলো, দ্যাট ইজ সার্জেন্স রেসপন্সিবিলিটি, নো ডাউট। বাট অ্যানাস্থেটিক রেসপন্সিবিলিটি প্রি, ইন্ট্রা অ্যান্ড পোস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু সেভ দ্য লাইফ অফ দ্য পেশেন্ট ইন এনি কেস। সার্জেন তখন ওটি বন্ধ করে অ্যাট্রোপিন দিতে আসবে না, অ্যানাস্থেসিস্টকেই দিতে হবে, তাই তো। তো সেই জন্য দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এগুলো আমি প্র্যাকটিক্যাল ফেস করেছি বলে বলছি, আরও অনেক ইভেন্টস রয়েছে, সেগুলো আমি ডিউরিং বিভিন্ন ইভেন্টস আমি শেয়ার করবো, আমার নিজের এক্সপিরিয়েন্স, যতটা আমার লিমিটেড এক্সপিরিয়েন্স হয়েছে এতদিনে। অ্যান্ড অ্যানাস্থেসিয়ার একটা গ্রস বলে দিই যে 3টে পার্ট নিয়ে তৈরি হয়। অ্যামনেশিয়া 1 নম্বর, পেশেন্টের কিছু মনে থাকবে না, ওটির আগে কি হচ্ছে, ওটির সময় কি হচ্ছে, ওটির পরে কি হচ্ছে মনে থাকবে না। যদি মনে থাকে তার মানে হচ্ছে তোমার অ্যানাস্থেসিস্ট কিছু ভুল করেছে, গ্রস মিস্টেক করেছে, যেটা বাইরের দেশে সু করতে পারে পেশেন্ট তোমাকে, বিকজ দ্য পেশেন্ট রিমেম্বার্স এভরিথিং, তাই তো। অ্যামনেশিয়া ইজ এ বিগ পার্ট অফ অ্যানাস্থেসিয়া। তার জন্য কি কি দেওয়া হয়, সেডেটিভ এজেন্ট দেওয়া হয়। কি দেওয়া হয়, মিডাজোলাম, প্রোপোফল, ভিটামিন, থায়োপেন্টোন, যা যা তোমার সেডেটিভ এজেন্ট আছে। আই ডোন্ট নো, তোমাদের হয়তো অল্প অল্প টাচ করে যাবে ফার্মাকোলজিতে, বাট খুব ডিটেলস হয়তো যাবে না। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে অ্যানালজেসিয়া। অ্যানালজেসিয়া কি, পেন কন্ট্রোল, কারেক্ট, পেন কন্ট্রোল। পেন কন্ট্রোলে কিছু ওষুধ রয়েছে, ফেন্টানিল, মরফিন, প্যারাসিটামল, ডাইক্লোফেনাক, ঠিক আছে, এগুলো কমন মেডিসিন দেওয়া হয়। তো কেন পেন কন্ট্রোল, ব্যথা হবে তো, সার্জারি করতে যায় যে কোনো জায়গায় কাটতে ব্যথা হবে, পড়ে গেলে সরে গেলে ব্যথা হয় তো পেন কন্ট্রোল, এখানে কোনো সেলফ এক্সপ্লেনেটরি এটা, ঠিক আছে, পেন কন্ট্রোল করতেই হবে। তো উই আর পেন ফিজিশিয়ানস বাই ইটস ওন নেচার, যাকে বলবো অ্যাকিউট পেন ফিজিশিয়ানস। অ্যানাস্থেসিয়া পেন ইজ ডিফারেন্ট ডোমেন, সেটা আমার তোমাদের টপিক আছে তখন বলবো, আমিও নিজেও প্র্যাকটিস করি ক্রনিক পেন, দ্যাটস এ ডিফারেন্ট টপিক অল টুগেদার, নট ইভেন রিলেটেড টু অ্যানাস্থেসিয়া অ্যাট অল, ঠিক আছে। নেক্সট হচ্ছে মাসেল রিল্যাক্সেশন, মানে প্যারালিসিস যাদের দরকার, বলছি ওটিতে। তো সাকসিনিয়াল কোলিন একটা মাসেল রিল্যাক্সেন্ট, তাছাড়া অনেক রয়েছে, অ্যাট্রাকিউরিয়াম, প্যানকিউরোনিয়াম, ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে তোমার ভেকিউরোনিয়াম, রকিউরোনিয়াম, মাইভেকিউরিয়াম। হ্যাঁ, প্যানকিউরিয়াম, আচ্ছা, মানে যেগুলো আমরা কমনলি ইউজ করি সেগুলো বলছি, নতুন অনেক এসে, মাইভেকিউরিয়াম অব্দি আমি জানি, তারপরে অনেক আপডেটস এসে, কিন্তু যেগুলো প্র্যাকটিক্যালি ইউজ করা হয় তার মধ্যে এটা আমি বললাম। সাকসিনিয়াল কোলিন একটা গ্রুপ, ঠিক আছে, আরেকটা গ্রুপ হচ্ছে কিউরিয়ামস গুলো, ঠিক আছে। এগুলো আমরা ডিটেলসে একটু আলোচনা করব, কিন্তু খুব ডিটেলসে করবো না, এখন সেকেন্ড ইয়ারে বেশি কিছু বলতে গেলে ভুলে যাবে সবকিছু, ঠিক আছে। তো অ্যামনেশিয়াটা মনে রাখবে, সেডেটিভ এজেন্টস, অ্যানালজেসিয়া, ওপিওয়েডস আছে, নন ওপিওয়েডস আছে, ওপিওয়েডের মধ্যে ফেন্টানিল, মরফিন, নন ওপিওয়েডের মধ্যে পিসিএম, ডাইক্লোফেনাক, যা হেন তেন আছে। থার্ড হচ্ছে মাসেল রিল্যাক্সেশন। মাসেল রিল্যাক্সেশন কাদের দরকার, তাদেরকে। স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিবে, মাসেল রিল্যাক্সেশন দেবে না, দেবে না, কেন দেবে? স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিলে পুরো মোটর ব্লক হয়ে যাচ্ছে, তখন তোমাকে আলাদা করে মাসেল রিল্যাক্সেশন দিতে হবে। জেনারেল অ্যানেস্থেসিয়া পেশেন্ট তুমি দিলে, দ্যাটস ফাইন। হলো আনকনশাসনেস, এটা হচ্ছে ফোর্থ কম্পোনেন্ট, আনকনশাস হতে হয় পেশেন্টকে ডিপেন্ডিং অন দ্য সার্জারি। তো এই 4টে কম্পোনেন্ট, আনকনশাসনেস অলসো ইজ কজড বাই দিস প্রোপোফল, যা যা বেনজোডায়াজিপিনস রয়েছে, কিটামিন রয়েছে, সব থায়োপেন্টোন, এগুলো। সো দিস ইজ দ্য হোল স্পেকট্রাম অফ অ্যানাস্থেসিয়া অ্যান্ড অ্যাকিউট পেন মেডিসিন। অ্যাকিউট পেন মেডিসিন কেন বলছি, কারণ
আমরা যখন রিজিওনাল অ্যানেস্থেসিয়া দিই, স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিই, সেটা হচ্ছে একটা অ্যাকিউট পেন কন্ট্রোল। পেশেন্টের পায়ের অপারেশন হচ্ছে, তখন পেশেন্টের ব্যথা হচ্ছে, সো অ্যাকিউট পেন। তারপরে যখন এই এফেক্টটা চলে যাবে, তারপরে ব্যথা হওয়া শুরু হবে। এপিডুরাল দিচ্ছি, এপিডুরাল ওই 2-3 দিন যতদিন থাকবে ততদিন ব্যথা কন্ট্রোল থাকবে। 2-3 দিন যেই হয়ে গেল, তারপরে আবার ব্যথা ফিরে আসতে পারে, তখন কিছু মেডিসিনস দিয়ে, কিন্তু অতটা ইন্টেন্সিটিতে হয় না। প্রথম 2-3 দিনে অবভিয়াসলি ব্যথা খুব বেশি থাকে, তখন আমরা কন্ট্রোল করি উইথ এপিডুরাল, প্রথম দিনের জন্য স্পাইনাল অ্যানেস্থেসিয়া, এগুলো। তো সেগুলো আমি অল্প অল্প ডিটেলে সব বলবো। সুগারেক্স হচ্ছে রিভার্সাল এজেন্ট। রিভার্সাল এজেন্ট কেন? মানে ওগুলো আরো মেডিসিনস রয়েছে, আমি জাস্ট কম্পোনেন্টস গুলো বললাম। রিভার্সাল এজেন্ট মানে হচ্ছে তুমি যখন অ্যানেস্থেসিয়া দিয়েছো, পেশেন্টকে উঠাবে, তখন তুমি কি করবে, দ্যাটস এ পার্ট অফ জেনারেল। আমি জেনারেল অ্যানেস্থেসিয়া ডিসকাস করার সময় সেটা বলবো, এখন বলছি না। এখন যেটা জাস্ট টু এন্ড দ্য টপিক টুডে, যেটা প্রি অপারেটিভ প্রিপারেশন নিয়ে আমি যতটা বললাম, সেইটা হচ্ছে কোনো পেশেন্ট তোমাদের ওপিডিতে আসে, অ্যানেস্থেসিস্ট ডু ওপিডিস, যেটা আমাদের প্রি অ্যানেস্থেটিক চেকআপ হয়, পিএসসি ক্লিনিক হয়, রাইট? পিএন ক্লিনিকটা আজকে বলছি না, দ্যাটস এ ডিফারেন্ট টপিক। পিএসসি ক্লিনিকে কোনো পেশেন্ট আসলে এজ, সেক্স, অকুপেশন খুব ইম্পর্টেন্ট, কারণ অকুপেশনে তুমি জেনে যাবে হচ্ছে পেশেন্টটা ওঠানামা করতে পারছে কিনা, কি কাজ করছে, হেভি ওয়ার্ক কিনা, বা এমনি সেডেন্টারি লাইফস্টাইল কিনা। ওই জন্য অকুপেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। হলো প্রেজেন্ট ইলনেস, চিফ কমপ্লেন, প্রেজেন্ট ইলনেস, পাস্ট ইলনেস। এখানে পাস্ট ইলনেসটা খুব ইম্পর্টেন্ট, চিফ কমপ্লেনটা ইম্পর্টেন্ট ফর সার্জন ডেফিনেটলি, কারণ ওরা জিজ্ঞেস করতেই হবে কতদিন ধরে হচ্ছে, কি সিমটমস আছে। ফর আস যদি ভমিটিং হয়, উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইলেক্ট্রোলাইটস। যদি কোনো কমপ্লিকেশন থাকে, সেটা একটা এক্সাম্পল দিলাম, আরো অনেক রয়েছে। আর এনি অল্টার সেন্সোরিয়াম আছে কিনা, অবভিয়াসলি সেটা একটা ইম্পর্টেন্ট। তো দিস আর, মানে তুমি ওটা কথা বলে বুঝতে পারবে, জাস্ট ইন্টারাকশন উইথ দ্য পেশেন্ট উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড। পাস্ট ইলনেস কেন ইম্পর্টেন্ট? ডায়াবেটিস, হাইপারটেনশন, অ্যাজমা, সিজার ডিসঅর্ডার, পালমোনারি টিবি, ওষুধ খাই কিনা, খেলে তাহলে এলএফটি দেখতে হবে। সেগুলো সঙ্গে সঙ্গে মাথার মধ্যে কাজ করবে যখন তোমার হিস্ট্রি দিচ্ছি আমরা, ঠিক আছে? এইগুলো মেজর ডিসঅর্ডার্স। আরো কোনো সিকেডি আছে কিনা, অ্যানিমিয়া মানে প্যালার আছে কিনা, প্যালারটা তো অবভিয়াসলি এক্সামিনেশনের মধ্যে, পেশেন্টের উইকনেস আছে কিনা, কি কমপ্লেন, কিছু উইকনেস, শ্বাসকষ্ট কমপ্লেন করতে পারে অ্যানিমিয়ার পেশেন্ট, আর কিছু নেই পেশেন্টের, সেটাও একটা মাথায় রাখতে হবে। সো ইউ আস্ক অ্যাবাউট দ্য এফর্ট টলারেন্স। এখানে হিস্ট্রিতে একটা কোমরবিডিটি পাস্ট হিস্ট্রি, তার সঙ্গে এফর্ট টলারেন্স, যেটা সিঁড়ি উঠতে কি পারছে না, একটা ফ্লোর যদি ক্লাইম করতে পারে, দ্যাট ইজ গুড এনাফ ফর দ্য কার্ডিওরেসপিরেটরি স্ট্যাটাস। হয়ে গেল। অ্যালার্জি হিস্ট্রি আছে কিনা, ভেরি ইম্পর্টেন্ট। কেন অ্যালার্জি হিস্ট্রি ইম্পর্টেন্ট? কোনো ওষুধে যদি অ্যালার্জি থাকে, অ্যান্টিবায়োটিক হোক, অ্যানালজেসিক হোক, অনেকে এনসেডস, সালফার ড্রাগসে রয়েছে, অনেকে এনসেডস থাকে, অ্যান্টিবায়োটিক্স থাকে, তুমি যদি ওষুধ না জেনে দিয়ে দাও, পেশেন্টের অ্যানাফাইল্যাক্সিস হতে পারে ডিউরিং ওটি, এগেন সিমটমস থাকবে না, তুমি শুধু সিম্প্যাথেটিক চেঞ্জেস দেখবে। সো এগেন দ্যাট ইজ ইল প্রিপেয়ার্ড। সো প্রিপারেশন, তাই জন্য অ্যালার্জি হিস্ট্রি, অ্যান্টি অ্যালার্জি যদি খায়, সেটা কন্টিনিউ করতে হবে। কি সে ওষুধে অ্যালার্জি আছে, ওটা মেনশন করে দেয় বড় করে, যাতে অন্য অ্যানাস্থেসিস দেখলেও, পিএসসি তুমি করলে অন্য একজন অ্যানাস্থেসিস দেখলো, সেই জন্য বুঝতে পারে হ্যাঁ এই ওষুধটা দেওয়া চলবে না পেশেন্টের। ভেরি ইম্পর্টেন্ট হিস্ট্রি, অ্যালার্জি হিস্ট্রি। প্রিভিয়াস সার্জিক্যাল হিস্ট্রি ভেরি ইম্পর্টেন্ট। কেন? কারণ প্রিভিয়াস সার্জিক্যাল হিস্ট্রি ইম্পর্টেন্ট একটা কারণে, প্রিভিয়াস সার্জারিতে কোনো বমি হয়ে থাকে, পিওএনভি বলি, পোস্ট অপারেটিভ নজিয়া অ্যান্ড ভমিটিং, যদি কোনো পেশেন্টের হয়ে থাকে, দ্যাট ইটসেলফ ইজ এ রিস্ক ফ্যাক্টর যে এই সার্জারিতেও পিওএনভি হতে পারে, এবং সেই জন্য আমরা কিছু ওষুধপত্র দেবো, যেমন ডেক্সামিথাজোন, নন্ডানসেট্রন, এগুলো আমরা পেশেন্ট ওয়াইজ দেবো। এটা একটা আলাদা ক্রাইটেরিয়া রয়েছে, এভেনহার্ট ক্রাইটেরিয়া রয়েছে বাচ্চাদের জন্য, আর বড়দের জন্য একটা ক্রাইটেরিয়া রয়েছে, মনে হচ্ছে বলে দেবো টাইম করে। সো এইগুলো হচ্ছে আমাদের জানতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে পিওএনভির ক্রাইটেরিয়ার মধ্যে একটা 4টে জিনিস পড়ে, নামটা না হলে আমি ক্রাইটেরিয়াগুলো বলে দিচ্ছি। একটা হচ্ছে স্মোকার যারা, তাদের ক্ষেত্রে কিন্তু পিওএনভি হওয়ার চান্স কম থাকে, নন স্মোকারসের বেশি হয়। খুব অড, সবাই মানে ভাববে যে অ্যানাস্থেসিয়া পড়তে পড়তে সবাইকে স্মোকিং করতে, অ্যালকোহল খেতে বলছি, তা নয়, কিন্তু ক্রাইটেরিয়াগুলো ভাবেই করা আছে, ঠিক আছে? স্মোকার্স আর লেস প্রোন টু পিওএনভি, নন স্মোকার্স আর প্রোন টু পিওএনভি, ঠিক আছে? ফিমেল পেশেন্টস, ঠিক আছে, সার্জারি মোর দ্যান 30 মিনিটস, এটা একটা রিস্ক ফ্যাক্টর ফর পিওএনভি, তার জন্য সেই জন্য ডেক্সামিথাজোন ইজ এ মেডিসিন উই গিভ ইন দোজ পেশেন্টস, সবার ক্ষেত্রে দেবো না। ফোর্থ হচ্ছে তোমার প্রিভিয়াস হিস্ট্রি অফ পিওএনভি ইটসেলফ, আর ওপিওয়েড খাই কিনা, ওপিওয়েড অ্যাবিউজ যারা করে, ড্রাগ অ্যাবিউজার্স, তাদের ক্ষেত্রে কিন্তু পিওএনভি সম্ভাবনা বেশি। তো প্রিভিয়াস সার্জিক্যাল হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট ওইটার জন্য, প্লাস কোন অ্যানাস্থেটিক কমপ্লিকেশন যদি হয়ে থাকে আমরা জানবো, সেটা হয়ে গেল মোটামুটি। তারপরে হচ্ছে এবার কাম টু দ্য এক্সামিনেশন। এক্সামিনেশনের মধ্যে সিস্টেম ওয়াইজ এক্সামিনেশন রয়েছে, অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট করতে হবে, যে পেশেন্টের যে কনসার্নস আছে, ঠিক আছে? সে অসকালটেশন করো, সে তুমি নিউরোলজিক্যাল ফাংশন দেখো, সে তোমার অ্যাবডোমিনাল প্যালপেশন করো, ঠিক আছে, ডিপেন্ডিং অন দ্য পেশেন্ট, কিন্তু অ্যাটলিস্ট মিনিমাম অসকালটেশন, ভাইটালস এগুলো দেখতেই হবে, ঠিক আছে? হলো প্যালার দেখতে হবে, প্যালার কতটা আছে এইসব, অ্যামং দ্য মেনি তোমরা জেনারেল সার্ভে করো, সিস্টেমিক এক্সামিনেশন করো, যেগুলো পয়েন্ট ফোকাসড এক্সামিনেশন করতে হয়। নেক্সট এটা হচ্ছে ইনভেস্টিগেশন অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট। সিবিসি কাদের দরকার, সবাই কি করা হয়, হিমোগ্লোবিন কম থাকলে এগুলো, টিএলসি কাউন্ট বেশি থাকলে, টিএলসি কাউন্ট বেশি মানে ইনফেক্টিভ কোনো প্যারামিটার সেটা কন্ট্রোল, কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে কন্ট্রোল করে তারপরে তুমি ওটির জন্য নাও, এই সবগুলো রেলিভেন্স আছে। প্লেটলেট কম থাকলো,
প্লেটলেট অ্যারেঞ্জ করতে হবে, হিমোগ্লোবিন থাকলে ব্লাড অ্যারেঞ্জ করতে হবে। এগুলো হচ্ছে মোটা মোটা জিনিস যদি বলা হয়। ইউরিয়া ক্রিয়েটিন থাকলে নেফ্রোটক্সিক ড্রাগ দেবে না, ঠিক আছে। সোডিয়াম পটাশিয়াম ইমব্যালেন্সে সোডিয়াম পটাশিয়াম কারেক্ট করবে তুমি উইথ মেডিসিনস, বা এমার্জেন্সি হলে তুমি কারেক্ট করার দরকার নেই, উইথ পটাশিয়াম ট্রান্সফিউশন তুমি সার্জারি করাবে। হলো। নেক্সট হচ্ছে তোমার এলএফটিস। এলএফটিস টিবি পেশেন্ট এনটিটি খাচ্ছে, তাদের ক্ষেত্রে এলএফটিস করা দরকার। এলএফটি ডিএনএস থাকলে সেগুলোকে দেখতে হবে, জিআই মেডিসিনসকে তোমাকে ওপিনিয়ন নিতে হবে, ঠিক আছে। তো ইউ টেক সাম রেফারেন্স, কিছু কিছু ক্ষেত্রে রেফারেন্সও লাগে, সে জিআই হোক, সেটা মেডিসিনের পার্সনই হোক, পার্মানেন্ট মেডিসিন হোক, ইউ অলওয়েজ ওপেন টু রেফারেন্স। তুমি সর্বা তুমি সবকিছু জানো এরকম ভাবলে হবে না। ইউ নো ইট, তোমার লিমিটেশনস গুলো জানতে হবে। ইউ নো যে একটা তুমি এসজিপিটি এসজিটি বেশি আছে, বিলিরুবিন বেশি আছে, কারণটা তুমি নিজের জ্ঞান চালিয়ে করতে যাবে না, তুমি জিআই মেডিসিনের কনসার্ন নিয়ে নাও ফর মেডিকেল পারপাস এন্ড অলসো ফর বেটারমেন্ট অফ দ্য পেশেন্ট, রাইট। বাট ইউ আইডেন্টিফাই দ্য প্রবলেম, ওটার জন্য প্রি-অপারেটিভ প্রিপারেশন, রাইট। এটা হলো। তারপর পিটি আইএনআর করা হয়, কারণ ব্লিডিং কোয়াগুলোপ্যাথি হতে পারে কোনো পেশেন্টের, কোনো পেশেন্ট আইএনআর বেশি আছে, তাকে ভিটামিন কে দিয়ে কমিয়ে তারপরে এফএফপি দরকার হলে অ্যারেঞ্জ করতে হবে ডিউরিং সার্জারি। সো দোজ আর অল প্রিপারেশনের পার্ট। হলো। তারপরে যেটা হচ্ছে এসিজি, এক্সরে করলে তুমি বুঝতে পারবে যে বেসিক কোনো ওবেসিটি আছে কিনা, সিওপিডি আছে কিনা, এমফাইসেমা আছে কিনা। টু প্রিপেয়ার দেম অ্যাকর্ডিংলি, প্রিপারেশন উইথ নেবুলাইজার্স, ইনসেন্টিভ স্পাইরোমেট্রি, সেগুলো করা হয়। অ্যান্ড ইসিজি থাকলে ইসিজি চেঞ্জেস রয়েছে, কোনো একটা অল্টার রিদিম রয়েছে, কার্ডিওলজি রেফারেন্স করতে হবে, ইকো করা দরকার আছে, ইকো করতে হবে, 24 হল্টার করতে হবে, সেটাও কিন্তু কার্ডিওলজিস্ট বলবে। বাট ইউ ক্যান অ্যাডভাইস ইকো, তোমার লিমিটেশনের মধ্যে পড়ে, লিমিটেশনের বাইরে হচ্ছে 24 হল্টার। সো ইউ শুড নো যে হোয়াট আর ইউর লিমিটেশন, হোয়াট আর ইউর বাউন্ডারিজ, ঠিক আছে। সেটা খুব ইম্পর্টেন্ট ফর অ্যানাস্থেসিয়া, ঠিক আছে। এইগুলো করে তুমি প্রিপেয়ার করলে প্রি মেডিকেশন দিলে অ্যাকর্ডিং টু দ্যাট, যা যা ওষুধপত্র চলে, যা যা ওষুধপত্র বন্ধ করতে বলা হয়, যা যা এগুলো চলে সেগুলো। আর কিছু কিছু এনপিএম কতক্ষণ রাখতে হয়, এনপিএম ব্যাপারটা হচ্ছে 8 আওয়ার্স ফর সলিড, 6 আওয়ার্স ফর নন ক্লিয়ার ফ্লুইডস বলা হয়। যেমন ধরো তোমার রাইট না 6 আওয়ার্স ফর ভেরি মাইল্ড ব্রেকফাস্ট, মানে যেগুলো তোমার খুব কম ব্রেকফাস্ট করতে পারে, সলিডসই আছে খুব, মানে সেমি সলিড ফুড এরকম। 4 আওয়ার্স হচ্ছে যেটা বলা হয় 4 আওয়ার্স ফর ব্রেস্ট মিল্ক, ব্রেস্ট মিল্কের জন্য 4 আওয়ার্স, 2 আওয়ার্স ফর ক্লিয়ার লিকুইডস, যেমন জল, লিকার, চা, যে দেখতে পাবে ট্রান্সপারেন্ট যেগুলো, সেগুলো হচ্ছে বলা হয় 2 ঘন্টাকে, করা হয় না প্র্যাকটিক্যাল লাইফে 6 ঘন্টাই বলা হয়। তার একটাই কারণ, 6 ঘন্টার মধ্যে যদি আমরা বলি যে 2 ঘন্টাকে তুমি চা খেতে পারবে, চার সাথে বিস্কুট খেয়ে দিতে পারে, হতেই পারে, চার মধ্যে দুধ মিশিয়ে দিল, 2 ঘন্টায় খেতে বলেছে চা, 2 ঘন্টা আগেও মিল্ক টি খেয়ে চলে গেলো। তো সেই জন্য 4 ঘন্টাকে মিল্ক টি, আইডিয়ালি তোমার নন ক্লিয়ার ফ্লুইডস এর জন্য 4 আওয়ার্স মিনিমাম, রাইট। তো 6 আওয়ার্স আমরা স্ট্যান্ডার্ড রাখি যাতে এইটা ভেঙে না যায়। সো এগেইন দিস এ ডিফারেন্ট ডিসক্রিপেন্সি বিটুইন থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল, ঠিক আছে। থিওরিতে তুমি পড়বে এরকম, প্র্যাকটিক্যালে দেখবে সবাই 6 ঘন্টা ধরে না খেয়ে বসে আছে, মুখটা শুকিয়ে যাচ্ছে, বাট দ্যাট ইজ দ্য প্র্যাকটিক্যাল লাইফ, ঠিক আছে। তাহলে কমপ্লিকেশন ডিলে হয়ে যাবে সার্জারি ইন এনি কেস, কেউ যদি খেলো, ফ্লুইড চলতে হয় ডিউরিং দ্যাট পার্ট অফ এনপিএম, এইসব। আর ঠিক আছে, সো উইল কাম টু দ্য এন্ড অফ দ্য ক্লাস। আর একটা জিনিস, দুটো জিনিস বলবো পরের ক্লাসে যখন জিএ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তোমার রিভাইজ কার্ডিয়াক রিস্ক ইন্ডেক্স, আরসিআরআই, যেটা আমি বলবো যে কার্ডিয়াক রিস্ক কাদের কাদের কি থাকে। অ্যান্ড নেক্সট হচ্ছে তোমার যে সার্জিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে সার্জারির উপর ডিপেন্ড করেও কিন্তু অ্যানাস্থেটিক কমপ্লিকেশনস গুলো মডিফাই হয়। সো আই উইল কাম টু দ্যাট ইন দ্য নেক্সট ক্লাস। জেনারেল অ্যানাস্থেসিয়া ডিসকাস করবো, আরসিআরআইটা ডিসকাস করবো, এটা আমাদের রিমাইন্ড করে দিও। আরসিআরআই কিন্তু কোশ্চেন আসতে পারে যারা ধরো আইএসডি পেশেন্ট আছে, বা রাদার যারা ধর আইএসডি ছাড়াও মানে অন্যান্য কোনো কমপ্লিকেশনস আছে, সিকেডি আছে, তাদের একটা শর্ট ইন্ডেক্স করা হয়। ওয়াই? বিকজ রিস্ক অফ অ্যানাস্থেসিয়া মানে রিস্ক অফ কার্ডিয়াক ইভেন্টস কাদের হয়, এই যে একটা পেশেন্ট কার্ডিয়াক ইভেন্ট হলো, একটা পেশেন্ট আমি যে ডিসকাস করলাম, there is a 0.4% risk for any patient to have that cardiac event, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কার্ডিয়াক ইভেন্ট যদি হয় কত পার্সেন্ট রিস্ক রয়েছে, ওই আরসিআরআই ইন্ডেক্স দেখে সেটা আমরা করি, ঠিক আছে। সো ওটা আমি বলে দিলে ভালো হয়, কারণ এটা প্রি-অপারেটিভ প্রিপারেশনের মধ্যেই পড়ে রাদার দ্যান জেনারেল অ্যানেস্থেসিয়া। জাস্ট 6টা পয়েন্ট বলছি। টাইপ অফ সার্জারি, সুপ্রা ইনগুইনাল ভাস্কুলার সার্জারি, অ্যাবডোমিনাল সার্জারি, ইন্ট্রাথোরাসিক সার্জারি, এটা পয়েন্ট 1 দেওয়া হয়, একটা পয়েন্ট দেওয়া হয়। সেকেন্ড হচ্ছে সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, সিভিএ হচ্ছে কিনা। থার্ড হচ্ছে পেশেন্টের আইএসডি হিস্ট্রি আছে কিনা, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ারের হিস্ট্রি আছে কিনা, ক্রিয়াটিনিন 2 এর বেশি কিনা, এবং ডায়াবেটিস আছে কিনা, ডায়াবেটিস মেলিটাস, ইনসুলিন ডিপেন্ডেন্ট, নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস। 6টা পয়েন্ট যোগ করলে 6 হবে। তো এখানে ভাগ করা হয় 0, 1, 2, 3 করে। ধরো আরসিআরআই মানে 0, কোনো কিছুই নেই, তারও কিন্তু 0.4% রিস্ক থাকে ফর এ মেজর অ্যাডভান্স কার্ডিয়াক ইভেন্ট, মেস বলি আমরা, সেটা এমআই হতে পারে, অ্যারিথমিয়া হতে পারে, হার্ট ফেলিয়ার হতে পারে। ধরো 1 রয়েছে, তার মোটামুটি 1.4 মানে 1% রয়েছে, 1 যেটা 1 is 1 মনে রাখা ইজি। যাই ধরো 2 আছে, 0, 1, 2, তাদের 2.4% রিস্ক থাকে। মোর দ্যান 3 হলে 5.4% রিস্ক অ্যাপ্রক্স।
কিন্তু এইটা জানা কেন ইম্পর্টেন্ট, এই পার্সেন্টেজগুলো মনে রাখা খুব ডিফিকাল্ট, কিন্তু জানা কারণ পেশেন্টকে এক্সপ্লেন করতে হয়। পেশেন্টকে তুমি প্রি অপারেটিভ কাউন্সিলিং করবে, কাউন্সিলিং ইজ পার্ট অফ দ্য প্রিপারেশন, তুমি এক্সপ্লেন করতে হবে যে হ্যাঁ এই এত পার্সেন্ট রিস্ক রয়েছে, RCRI মোর দ্যান ইকুয়াল টু 3 হতেই পারে, কোনো পেশেন্টের স্ট্রোক হয়েছে, এই মাইনে সবই হয়েছে, পেশেন্টকে সার্জারি করতে হবে, কিন্তু 5.4% রিস্ক আপনার রয়েছে, বাট উইল টেক দ্য রিস্ক ইন অ্যাকাউন্ট অ্যান্ড আমরা উইথ আওয়ার প্রিপারেশন উইল ডু দ্য সার্জারি। ঠিক আছে, সো এইটা জাস্ট ওই পার্সেন্টেজটাই আমি যতদূর এতদিন অ্যানাস্থেসিয়া ওটাই আমার মাথায় রয়েছে, বাকি পার্সেন্টেজগুলো হয়তো মনে রাখা সম্ভব না, এবং সেটা প্র্যাকটিক্যাল লাইফে ইম্পর্টেন্ট, বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর প্র্যাকটিক্যাল লাইফ RCRI। ঠিক আছে, মোটামুটি বুঝেছো যারা ক্লাসে ছিলে, কোনো অসুবিধা হয়নি বুঝতে, রাইট? নেক্সট ক্লাসে জেনারেল অ্যানাস্থেসিয়া ডিসকাস করবো, স্যালিয়েন্ট পয়েন্টস ফর সেকেন্ড ইয়ার্স, নট এভরিথিং। আমরা অ্যানাস্থেসিয়া পিজি পড়াচ্ছি না, লাভ নেই, হয়তো অনেক বেশি হয়ে গেল, কিন্তু দিস আর প্র্যাকটিক্যাল পয়েন্টস ইউ শুড বি রিমেম্বারিং। পরবর্তীকালে যদি অ্যানাস্থেসিয়া নিয়ে পড়তে চায়, অ্যাটলিস্ট তোমাদের এই ওরিয়েন্টেশনটা থাকা দরকার। ওকে, চলো। Effect of heat. It doesn't mean these things actually. It may be below zero, above zero. So naturally, the cold or heat. So yesterday, what we discussed the effects of the cold. As I said, the body cell works in a very limited temperature, limited range of temperature. Normal body temperature is 37 degrees centigrade. So any variations, what is 2 to 3 degree variations, both side, again cell will start dysfunctioning, and again with further increase or decrease, cell will stop functioning. As I said in my previous class, that means 35 degrees centigrade is the temperature that is below normal, is the hypothermic conditions. So here also these things, 37 degree, 40 degree centigrade or 41 degree is hyperpyrexic or hyperthermic conditions. So because of these things, you know these things, above this temperature, again cell will start malfunctioning and again may undergo damage. The most sensitive functions, particularly of these things, so above 35, above 32 still stop functioning. So here above 40, again the cell starts actually either is hypofunctions or gradually it may become undergo necrosis. Most sensitive is the brain cells. The Purkinje fibers is very sensitive, it undergoes damage, is actually above 40 or 41 degrees centigrade. That is very important. So the effects of heat, that means above body temperature, today my point of discussion is these things, how the damage or injury occurs. So naturally yesterday, as I said, these things, effects of the cold, general effects, local effects. So also the effects of the heat. Heat is again the general effect and local effect. General effect means actually environmental or ambient temperature. It affects the whole body. That means the first things actually there some conditions, as I showed these things, the few clinical conditions because of these ambient temperatures it actually goes above, very high. You know these things, that's why the frequent alarm actually is being raised from the weather departments that the heat wave conditions may prevail in those particular areas. The people must be alert. So naturally they must take care. That means actually they must not be exposed to the particularly high ambient temperature under sun. So these are the things. Why that alarm? Because definitely there is serious concern to the health of the populations, how it affects the environmental temperature, that is how it affects. Very serious clinical conditions may rise. So here I said this thing three, normally three clinical conditions. One condition is actually I like to add, that is actually there is the hyperthermic anhydrosis, the last condition. It is not very common, that's only studied during the American soldiers practice in the desert area. So naturally they included the peculiar, not very different, but still peculiar. So I added all these things, particularly the four, the number four. Normally we here face the normal three clinical conditions. What are those? The first is 1, 2, 3, 4. If I said these things, first actually the heat cramps. It may be known in the other names, because actually the name is synonymous term, you should know, because actually
particularly these days, there is MCQ questions, so naturally they try to get some variations in the questions, so naturally they use not the heat cramps, sometimes they use these things, minor cramps, Stoker's cramps, or like these things. But you must understand that actually all are synonymous, so they want to mean these theta cramps. Anybody can mention all these things, MCQ, but if you do not know, you cannot answer. So naturally these things, other variations of the minor cramps, Stoker's cramps, or the fireman's cramps. Fireman's cramps actually, they are particularly these days, it is not actually very common, common in the particular railway situations who actually used to throw coals into a particularly fireplace actually for the ignitions of the coals, particularly steam engines. Here, what are these things? Persons working in place, what happens? What actually the clinical signs and symptoms, what happens and how it causes the damage? That means actually persons working in place with high temperature and humid conditions. If these things, humid conditions, may have sudden onset of painful cramps on the limbs and muscles. And that is the thing suddenly. Then paroxysmal reflecting the muscles of the arms, legs and abdomen occur. The face is flushed. The face is flushed. The patient complains of the dizziness. Suddenly, that is the main problem is these things. Patient may collapse. The tinnitus, headaches and vomiting, the pupils get dilated, the patient may collapse. So naturally in that situation, it is not very serious, but actually unless the person is taken care of immediately, so naturally the work may be hampered, there may be serious accidents, particularly in those cases unless you provide the immediate replacement of that particular person where the person is single. So it is a condition. So naturally it can be immediately taken, these things, intravenous fluids and other things, actually these things is given. The fluid replacement patient is okay. So another thing is heat prostrations. Again, that is also things, heat exhaustions, heat syncope and heat collapse, almost similar conditions. Here, the same things is general ambient temperatures, again heat prostrations conditions, collapse without increased body temperature, the same body temperature. That means it's not the thing, the body temperature increases. Even the 37, as you say, common experience, when the humidity increases, discomfort increases. Even the temperature remains same. Even that may be 35 degrees centigrade, 36 degrees centigrade, but still the discomfort increases and patient may suffer some physical ailments because of these things. So naturally that heat prostration conditions, it is actually the hot, humid conditions, general ambient temperature. It is very common here in this place, very common because frequently, particularly in Bengal, our condition is very humid, and also these things, particularly the western part of this West Bengal, is actually the temperature sometimes goes very high, and another things is happening in Malda and other parts, particularly those things, Krishnanagar, Malda, there also during the summers temperature goes very high. So in those conditions, actually these conditions, the heat prostration conditions actually occur, and syncope may occur. That's why we name these things heat exhaustion, heat syncope or heat collapse. So naturally here, particularly the certain signs and symptoms almost same, similar, and actually it's occurring under other places. Here the treatment. The first thing is, again I said these things, medical legal importance. Why I want to know all these things? Because there are a lot of medical importances. Because doctors will be accused of negligence. Doctor's first thing actually, he must understand, he must diagnose what is the situations and try to save the life of the patients. So unless the doctors, the common things in emergency situation, health centers, anywhere is working in the camps, he is unable to take actions, proper actions in normal times, he will be charged of negligence and maybe actually charged of this thing. So this is the things actually you must take care of, so you understand. So all we want to know because of these things to avoid this actually charge of medical negligence. Common knowledge, how it helps to save the life and other of the patients, so that is very important. So naturally they are actually recovers, put to rest here. Actually frequently, probably you have common experience, particularly crowded place, in enclosed place, the huge gathering, in a particular these rooms, there probably AC, I do not know AC is working or not. Particularly in AC room, if AC is not working or AC is closed, it is very, very dangerous. Very dangerous and very unsafe. So if you want to stay in the AC room, otherwise there will be increase of the humidity, and because of the other things, actually the hypoxic conditions also prevails. And because of this increase of the humidity and the temperature rises, so this kind of conditions occurs, heat prostration, patient may suffer some cramps and other things, and patient may collapse. So immediately, what is the treatment?
take the patient, take the person who collapses. Actually, there is a very common name, the colitis, we say this thing. So take the patient outside, in the open air, so that the flow of air, and assure the patients. And with these things, very little things is required. Patient generally recovers very rapidly. So understand the diagnose the conditions and circumstance, particularly in these crowded places, in the meeting hall or on these things, some cinema hall or some occasions where these things under the Samyana, in hot humid conditions, a big gathering there, that may happen, and really it happens. So naturally you must be very aware of this condition, and treatment is very simple. If you take care, immediate actions, you can save. Otherwise, the simple things may become very precarious and patient may lose life. So in that cases, you have to be very careful and take actions. These conditions, very emergency conditions. Many names it is known, but sunstroke is a very common condition. Very serious, the patient may die within 3 to 5 minutes. I had the opportunity or had the chance to treat a patient when I was in health center in the Rampurhat, that is near the Margram, long back in 92. So there, actually, you know these things here, I think the temperature is very high. In the summer time, the person was working in the field. Suddenly, the patient was actually taken to the health center, that was a health center, taken to the hospitals, almost unconscious. Very healthy patients. There is a farmer working these things. How the patient becomes suddenly unconscious? So that must strike. What conditions may actually occur? Is it something else? Or is it very common condition? Unless you if you do not strike your mind, you will lose the patients. And again, you see these things in village area, health center, you have no guard. You are quite exposed to the public. So naturally, the losing a patient, healthy patients and other things, definitely you may be in very difficult situation. So very careful, understand, diagnose, what should be the conditions in this particular circumstance. So circumstance is important. So unless you know the circumstance, in this diagnosis, again this thing, clinical diagnosis. Now these days actually again the person is forgetting clinics and they are going to the mainly machines and investigations. So naturally they become medical technicians. But these things, emergency, patients can be saved not by investigations, not by these things, it is by clinical sense. So unless you are clinically sound, you cannot save patient, particularly emergency situations. And it is a priority for the doctors actually to tackle the emergency situations. Otherwise, it is no need of doctors. Anybody can tackle so many situations. So this is the things here. The sunstroke is that kind of conditions. Here, main thing is this: the patient is not sweating, patient is dry, temperature is very high, even as high as 41 degrees centigrade, and that is not this auxiliary temperature, either mouth or the rectals, core temperature. And if you touch the body, you feel that the patient is very hot. And here, another thing is these things, patient is perspiration is stopped. Body temperature high, patient unconscious, drowsy, sometimes there may be convulsions. Again, that is the last stage, almost actually going to the terminal stage. Here, this is the things when the patient is not perspirating, temperature is very high. So in that conditions, unless very emergency care is taken, patient may die within 4 to 5 minutes. What do you do? Probably they are saying things. The doctor's duty to save the patients. It's very common situations occurring in the village area, particularly who are working under the farmers and other things who are working in the field in the summer. Well, that is the things actually when the summer, before rain comes, actually everybody working in the fields actually in the summer, so naturally exposed to the hot sun, and these conditions actually occurs that time. That actually think patient skin is hot and dry, no sweating, rapid shallow breathing, fast pulse. It's very terminal conditions. Again, these things here in the heat generally the pupils also is getting contracted. Here probably is mainly thing. So this thing is very simple and can be managed. Probably, if you as a common people, if you hear there is a heat wave conditions, particularly in Odisha and other portions, particularly that portions actually heat wave conditions, what they do? They cool the body. Very simple. As far as practicable, is not that the thing you will get ice. You will get ice in the field. Application of the ice is
first things. But unless you get the ice and these things, you try to cool up the body temperature. Simply the temperature of the high fever, তোমরা সেই কবিতাগুলো পড়েছো কিনা জানি না, যে জানো ওই একটা এদের চাষির গল্প ছিল যে হঠাৎ একদিন গিয়ে দেখে যে তখন সেটা কিন্তু দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি টেকনাইজ দিস থিং, দ্যাটস ওয়াই দ্য কবিতাটা এইরকমই ছিল, এক্স্যাক্টলি আমি কবিতাটা বলতে পারছি না। তো যখন যেন কাস্তেটা খুব হট হয়ে গেছে, রোদে পড়েছিল, তখন বলেছে তখন খুব ভয় পেয়ে গেছে, কাস্তের জ্বর হয়ে গেছে। কেউ তো বলেছে কিছুই নয়, এক জিনিস দিয়ে জলে ডুবিয়ে দিল, ঠান্ডা হয়ে গেল। অ্যান্ড প্রবলি দ্যাট ফার্মার, যদি একটা গল্প হিসেবে বলা, হি নোটিস দিস থিংস, তাহলে এটা গরম হলে জলে ডোবালে ঠান্ডা হয়ে যায়। তার মায়ের যখন খুব গরম জ্বর হলো, তখন সে করলো কি, মাকে নিয়ে জলে ডোবালো। তখন কিন্তু এটা কিন্তু কন্ট্রাইন্ডিকেটরি ছিল, জ্বরে গায়ে জল দেওয়া যাবে না। তখন সেটা জোক হয়ে গেল। দেখো চাষির কাণ্ড, দেখো মায়ের জ্বর হয়েছে, তাকে কে জলে ডোবাচ্ছে, তো সর্দি কাশি ঠান্ডা লেগে মরে যাবে। কিন্তু দ্যাট ওয়াজ দ্য রাইট থিং হোয়াট হি ডিড। The cooling of the body temperature, even in the condition of the hyperpyrexia, only comes in, particularly sometimes in the malaria, replay malaria, temperature suddenly shoots very high. 5-6 degree temperatures actually goes to urgent. Again, that time actually brain degeneration starts. Typhoid, long time, even this thing, typhoid fever, temperature অনেক দিন ধরে থাকে। And that is also thinking that your priority is to bring down the temperature from the head. ওই যে মনে হচ্ছে আইস প্যাক, দেওয়া, জল দেওয়া, সব। আদারওয়াইজ দ্য ব্রেন ডিজেনারেশন স্টার্টস, এবং তাই হয়, রেসিডুয়াল একটা ব্রেন ডিজেনারেশন থেকে যায়। তো সেই জন্যই টেম্পারেচার আছে, এখানেও ঠিক তাই। যে করেই হোক যাও, শাওয়ারের তলায় দাঁড় করাও, জলের মধ্যে ডোবাও, যাই খুশি করো, আইস দাও, যাই করো, টেম্পারেচারটা কমাও। অ্যান্ড ইফ পসিবল নর্মাল টেম্পারেচার, রুম টেম্পারেচার স্যালাইন, if possible, again, you get actually access to the hospitals, আমাদের হসপিটাল বা হেলথ সেন্টারে নিয়ে এলে একটাই কাজ, সঙ্গে সঙ্গে রুম টেম্পারেচার স্যালাইন, নট দিস থিং হাইপার রুম টেম্পারেচার। তাহলে কি হয়, টেম্পারেচারটা, দ্যাট ইজ প্রায়োরিটি, অনলি ইউ ক্যান সেভ দ্য লাইফ অন। আদারওয়াইজ দ্য হিট স্ট্রোক ইজ দ্য ভেরি এমার্জেন্সি সিচুয়েশন, সানস্ট্রোক ইজ ভেরি এমার্জেন্সি সিচুয়েশন, ডেথ মে অকার উইদিন 5 minutes। কিন্তু এখানে আমাদের কি প্রবলেমটা আছে, এর কিন্তু একটা ইম্পর্টেন্ট মেডিকো লিগাল কমপ্লিকেশনস, নট অনলি দিস থিংস, বিকজ ডক্টরস নেগলিজেন্স, lack of knowledge and skill, because anything, these things, if the doctor cannot manage, patient dies, it's a lack of knowledge or skill of the doctor. ডাক্তার জানে না যে কি করতে হবে, সিম্পল নলেজ যেটা থাকা উচিত সব ডাক্তারের, সেই ডক্টরের সেটা নেই, so naturally the patient died, so naturally there will be serious charge। তাহলে কি হবে, আমাদের আরেকটা জিনিস হয়, শুনে রাখো, দ্যাট ইজ দ্য কথাটা ইজ দ্য পোস্টমর্টেম ক্যালোরিসিটি। ডেথ চ্যাপ্টার কি পড়ানো হয়ে গেছে? আই হোপ ডেথ চ্যাপ্টার ইজ কমপ্লিটেড। তো ক্যালোরিসিটি ইজ দ্য টেম্পারেচার, অ্যাকচুয়ালি হাউ দিস থিংস, প্রবাবলি সব গোয়েন্দা গল্পে, ডিটেকটিভ এতে জানবে যে কখন মারা গেছে, সেটা কিন্তু বলাটা খুব জরুরি আমাদের। When the persons died, in criminal cases, all these things, particularly all investigation, other things, actually you will have to give the particular time since death. রাতে মারা গেছে, দিনে মারা গেছে, একদিন আগে মারা গেছে, দুদিন আগে মারা গেছে, এটা আমাদের বলতে হবে। That is called these things time since death, postmortem clock. Here, this heat stroke poses one serious problems to assess time since death, because even after death, postmortem, the temperature, core temperature rises. Normally কি হয়, after death, first thing is cooling of the body, তাই তো? গায়ে হাত দিয়ে ঠান্ডা মনে হলে, কত জিনিস ডেড বোঝার একটা কথা আছে, অ্যাপার্ট ফ্রম দ্য রেসপিরেশন, আদার থিংস, ইফ দ্য স্টিল বডি ইজ নট মুভিং, respiration not moving, touching the body, you think you feel cold. Cold means it is below the normal temperature. So it is normal things. Insensitivity, relaxations, losing the temperature, and that is actually one way, one important thing, that is postmortem cooling is the one way of the assessing the time since death. এটা খুব হয় কোথায়, আমাদের দেশে এটা সম্ভব নয়, কারণ আমাদের দেশে সম্ভব নয় বলতে টাইম গ্যাপ, বাইরের টেম্পারেচার সব 35, 37, 38 এই সময়, এখানে কিন্তু এক্সচেঞ্জ অফ দ্য বডি হিট টু এম্বিয়েন্ট টেম্পারেচার হয় না, যার জন্য আমাদের দেশে ইটস নট। বাট ইন ওয়েস্টার্ন কান্ট্রি, টেম্পারেট ক্লাইমেট, where the
what the ambient temperature is generally cool, সেখানে কিন্তু এই জিনিসটা হয়, সেখানে পোস্টমর্টেম কুলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট টাইম সিন্স। এই জন্যই সব শার্লক হোমস বলো আর যেখানেই বলো, শার্লক হোমস ওয়াজ এ ডক্টর, আর্থার কোনান ডয়েল, so he was a doctor. That's why his writing, there are a lot of medical things actually involved on these things. Sherlock Holmes, if he wrote these things, applications of the medical knowledge is given in the Sherlock Holmes, because actually that is the actual medical knowledge, how to application. All these criminal investigations of the things, even medical knowledge is very important. Here actually this thing, postmortem cooling, how to assess the postmortem time. কারণ it is important to know যে রাতে মারা গেছে, দিনে মারা গেছে, 10 ঘন্টা আগে মারা গেছে, yesterday মারা গেছে, কারণ সেখানে বুঝতে হবে যে দ্যাট টাইম অ্যাসাইলেন্স অর অ্যাকিউজড পারসন ওয়াজ হোয়ার। আমি কাউকে বলতে চাইছি যে হ্যাঁ ওই মার্ডার করেছে, ইন দ্যাট কেসেস ইফ দ্যাট ফাউন্ড দ্যাট অ্যাকচুয়ালি দ্যাট টাইম when the person died he was away from home or outside these things, he was not in the scene of crime, সিম্পলি তাকে ছেড়ে দিতেই হবে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইট ইজ আর ইম্পর্টেন্ট। এখানে কি হয়, পোস্টমর্টেম ক্যালোরিসিটির জন্য আমরা টাইম সিন্স ডেথটা করতে পারি না আনলেস উই আর এওয়ার, বিকজ টেম্পারেচার বাড়তে থাকে, ইভেন আফটার ডেথ কোর টেম্পারেচার বাড়তে থাকে। সে দ্যাট ইজ দ্য থিংস এমএলআই আমরা এখানে বলছি। তো কখন কখন এটা হয় এটা একটা বলে রাখা দরকার, বিকজ অ্যাকচুয়ালি ইউ মাস্ট হ্যাভ, বিকজ ইউ নেভার অ্যাকচুয়ালি learn these things. Probably medicine they do not discuss or not, but here because I have the opportunity to discuss, I am discussing. So here aggravating factors, তাহলে আমাদের দেশে এটা খুবই দরকার জানা, খুবই দরকার জানা, কারণ আমরা frequently exposed to the hot climate, particularly তোমরা যে রিজনে আছো, but particularly these things, even the beyond these things, actually the Birbhum and beyond the Panagarh, that regions, and they are actually লালমাটি, যত লালমাটির যত জায়গা আছে সেখানে কিন্তু টেম্পারেচার খুব বাড়ে, এবং 45 ডিগ্রি সেন্টিগ্রেড 46 ডিগ্রি আমরা ফ্রিকোয়েন্টলি দেখেছি। তো এখানে কিন্তু জানা দরকার, এই জন্যই জানা দরকার যেটা কি তাহলে কি কি কারণে হিট স্ট্রোক কন্ডিশন হতে পারে, তাহলে দ্যাট মাস্ট হ্যাভ অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর। দেখো তার মধ্যে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কতগুলো জিনিস আছে, যেমন ধরো তুমি যে প্র্যাকটিস, এই জন্য হচ্ছে যে তুমি যদি ওইখানে বসে মাসল এক্সারশনস খুব বেশি করো, সোয়েটিং হতে হতে সোয়েটিং বন্ধ হয়ে গেল, যখনই সোয়েটিং বন্ধ হয়ে যাবে তখনই কিন্তু আর হিট রিডিউস করার কোনো সিন্স থাকবে না। তাহলে আননেসেসারি এক্সারশনস ইন দ্য হট ক্লাইমেট আন্ডার দ্য হট সান রিস্কি। ওই যার জন্যই অ্যালার্টটা দেওয়া হয়, যার জন্যই অ্যালার্ট এটা দেওয়া হয় কেন, করো না, কারণ সেখানে কিন্তু রিস্ক আছে। সো লো ফ্লুইড ইনটেক, আমি জল খুব কম খেলাম, কারণ টেম্পারেচার নর্মাল বডি থার্মোরেগুলেশন সেন্টারের নর্মাল কাজ কি, টু কুল ডাউন। কুল ডাউনের মেকানিজম কি, ফার্স্ট কুল ডাউনের মেকানিজম, এই কুকুর সবসময় জিভ বের করে রাখে কেন বলো তো, দেখি কমন নলেজ কার আছে। দিস ইজ দ্য থিংস কমন সেন্স, এই যে অনলি ওয়ে, কারণ কেন জিভ বের করে রাখি, শুধু জিভই বার করে কেন, আর তো করে না। তাহলে হাই ফার থাকার জন্য এগুলো করে না, ওই জন্য হচ্ছে একমাত্র জীব যেখান থেকে সে হিট রিলিজ করতে পারে। এই জন্যই বলেছি কুকুরতে গরম লাগে, এই ইম্পর্টেন্ট জিনিস। আমাদের কি করে হয়, আমাদের হোল বডি ইজ থিন, তো ন্যাচারালি সোয়েটিং পারস্পিরেশন যদি বন্ধ হয়ে যায়, আর আমাদের হিট কমানোর কোনো উপায় নেই, আমাদের হিট কমানোর কোনো উপায় নেই, তো ন্যাচারালি সেখানেই যদি হয় তাহলে সোয়েটিং বন্ধ হবে কখন, আর নেই, আমি জল খাইনি, আমি ড্রাই হয়ে গেছি, এমনিতেই সোয়েটিং হবে না, তখনই কিন্তু হিট বাড়তে থাকবে। Even the temperature is low, that's why I told this thing, humid condition is risky because of this thing, already because of this sweating you lost the fluid and so temperature rises, and that may lead to the conditions of these heat strokes or the this condition. And তারপর আছে যে alcoholic conditions and caffeinated drinks, coffee, গরমকালে কফি খাওয়াটা খুব রিস্কি। টিতেও আছে ক্যাফেইন, টিতে দুটো জিনিস থাকে, কফিতে শুধু একটা জিনিসই থাকে, so naturally caffeine is risky, that increases the body temperature. And another thing is this thing, certain drugs, definitely antipsychotic drugs, who is taking antipsychotic drugs, তারপরে আছে phenothiazines group drugs, antihistaminic also, these things, so naturally that may cause the rise of temperature in these cases. So naturally is very careful in these cases, the must be aggravating or risk factors one must avoid, particularly those who are living in this climate, particularly because of this reason. তাহলে আমরা কি করে ম্যানেজ করব, আমি অলরেডি ডিসকাস করেছি, এটা সবাইকেই জানতে হবে
as soon as possible, take measures to bring down the temperature by fluid outside, intravenous fluid or drinks, though particularly in these conditions, patient may feel nauseated. So in that case, it is very sometimes risky. You cannot give. So naturally, applications of it and IV fluid is necessary because our priority is to save the life of the patients because it is very important medical legal condition. It is a grave emergency. ওই যে MLI আমাদের সব কিছুতেই থাকবে MLI মেডিকেল লিগ্যাল ইম্পর্টেন্স কি কারণ শর্ট নোট এই হিট স্ট্রোক বা সানস্ট্রোক একটা আমরা শর্ট নোট হিসাবে দিস কোশ্চেন এসে প্যাটার্ন শর্ট নোট হিসাবে আমরা খুবই দিই আরো দুই কারণ হিট স্ট্রোক কারণ প্রত্যেককেই জানতে হবে উইথ দ্য MLI ডক্টরসের এই কন্ডিশনস ক্লিনিক্যাল কন্ডিশনস আনলেস ইউ নো দিস থিং MLI it is a grave emergency must be managed urgently with you see these things with due care. Then the postmortem caloricity which actually hampers the time since death or other things. It is rise of body temperature after death. Postmortem caloricity means it is rise of body temperature after death. Time since death calculation from postmortem cooling may be erroneous. So, heat stroke first thing is doctors lack of knowledge unless we take immediate actions because it is a serious emergency action. Emergency action এ ডাক্তারকে কিন্তু কাজ করতেই হবে আদারওয়াইজ তুমি কেউ জানবে না তুমি কতটা শিখেছো তুমি কোথা থেকে পাস করেছো তুমি কি করেছো না করেছো ইম্পর্টেন্ট কিছু যে তুমি ডাক্তার ছিলে বাঁচাতে পারো এটা করা উচিত ছিল তুমি করো সো ন্যাচারালি সিম্পল থিংস ইউ উইল বি চার্জড অফ দ্য নেগলিজেন্স আর একটা যেটা আমি জুড়েছি হয়তো সব বইতে নেই তো হাইপারথার্মিক কন্ডিশন ডেজার্ট সিনড্রোম এর আরেকটা নাম আছে ডেজার্ট সিনড্রোম অ্যাকচুয়ালি it was the experience of the American soldiers when they practiced in the desert they found this type of things sweating হচ্ছে sweating বন্ধ আমি বলেছিলাম সেটা যে কয়েকদিন সোয়েটিং হওয়ার পর কাজ আমি প্র্যাকটিস করছি তার মানে অ্যাকচুয়ালি সোয়েটিং হতে সোয়েটিং একসময় বন্ধ হয়ে গেল তো ইন দ্যাট কেসেস অ্যাকচুয়ালি ডেজার্ট সিনড্রোমে পার্টিকুলারলি দিস থিং অ্যানহাইড্রোসিস অর দ্য হাইপারথার্মিক অ্যানহাইড্রোসিস অ্যান্ড ডেজার্ট সিনড্রোম এটা একটা পিকুলিয়ার কন্ডিশন কিন্তু পার্টিকুলার জোনে কিছুদিনের পরে এটা কিন্তু নোটিস করা গেছিল ইটস নট এক্স্যাক্টলি দ্য হিট কন্ডিশনস হিট ওয়েভ here particularly these things is conditions particularly sweating ultimately sweating stops and there will be heat prickles ওই যে বললাম যে কি বলে এটা ঘামাচি ছোট ছোট গ্ল্যান্ডস গুলো বন্ধ হয়ে গেল হাইপার কেরাটিন বন্ধ হয়ে মুখে ওই যে ঘামাচি বলে এগুলো অ্যাকচুয়ালি কেরাটিন লেয়ার্স deposited in the sweat glands mouth and the sweatings cannot come out so because of these things actually the body temperature starts rising হয়তো সোয়েটিং হচ্ছিল তার আগে তারপরে কিন্তু এই পিকলস গুলো হলো আর সোয়েটিং হচ্ছে না যার জন্য আলটিমেটলি ইচিং সিনড্রোম এটার অ্যাকশনটা কিরকম ওই জন্য আমাদের ঘামাচি হলে প্রথম কথা ঘামাচি সারানোর উপায় কি বলতো রায়ন ঘামাচি সারানোর সব থেকে বড় উপায় কি বলতো নট নেভার বলো ভেরি সিম্পল ঘামাচিটা হয় কেন তার কারণ হচ্ছে পরিষ্কার করতে হিট পিকলস যে বিকজ অফ দিস থিংস একটু ক্রেটেন লেয়ার ডিপোজিটেড অন দিস থিং ঘাম আর বেরোতে পারে না আলটিমেটলি সে দিস থিং When the put the persons in the cool conditions AC exposure the AC condition কিছুক্ষণ ধরে এসি কন্ডিশন সব থেকে ভালো উপায় কিন্তু এসি পাবে কোথায় তুমি কিন্তু এই পাউডার লাগানো বা ওইসব করা কিন্তু আরো বেশি অ্যাগ্রাভেটস দ্য সিচুয়েশন সেটা কিন্তু ঠিক নয় এবং সবসময় গা ধোয়া নয় ডেফিনেটলি কোল্ড অ্যাপ্লিকেশনস এই থিং অ্যান্ড এসি অ্যান্ড আইস বরফ ঘষা দুটো কোনোটাই যদি না পাওয়া যায় প্রেফারেবলি একটা জিনিস হচ্ছে তাকে একটু কুল কন্ডিশন কুল টেম্পারেচারে এসি ছায়াই হোক যেখানেই হোক সেখানে কিন্তু রাখতে হবে অনলি ইন দিস কি দ্য ব্লক উইল বি ওপেন ঘামাচিটা কমবে আদারওয়াইজ এই পাউডার যত দেবে তত মুখ বন্ধ হয়ে যাবে হ্যাঁ সুতরাং ওই টিভি অ্যাডভার্টাইজমেন্ট ইজ অ্যাকচুয়ালি সামটাইমস লিডস টু সাম ডেঞ্জার ডু নট ডু দিস এতক্ষণ যেগুলো বললাম ইটস ভেরি ইম্পর্টেন্ট আমি খুব বেশি যাব না কারণ অ্যানাদার এটা হচ্ছে যে ভেরি ইম্পর্টেন্ট থিংস আমি একটু ডিসকাস করবো যে জেনারেল এফেক্ট এতক্ষণ বললাম না তো লোকাল এফেক্ট লোকাল এফেক্ট কি হতে পারে লোকাল এফেক্ট দ্যাট মিন দিস থিংস ইজ স্মল এরিয়া লোকাল এফেক্ট মিন it may be these things is not these things hypertension general effect means actually the temperature is not that high but local effect temperature has to be very high how high
how much actually, what is the temperature which can cause the local effect? Because before that, it is general effect, ambient or environmental. সেখানে কি বলেছিলাম যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড মানে অ্যাকচুয়াল টেম্পারেচার যে 41 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে গেলেই সেখানে কিন্তু কন্ডিশন অ্যাগ্রাভেট করতে থাকে, 45 হলে তো করতো। কিন্তু লোকাল এফেক্ট, টু কজ লোকাল এফেক্ট, লোকাল টিস্যু ড্যামেজ, সেখানে কিন্তু টেম্পারেচার ওইটুকুতে হবে না। তখন কতটা হতে হবে? কতটা হতে হবে? টেম্পারেচার রাইজিং জেনারেলি, the temperature here, these things, as you see these things, local effect, very simple. Here you see this thing, prolonged exposure to temperature of 42 degree centigrade. আগে আমি বলেছিলাম 41 ডিগ্রির উপরে হলেই কিন্তু হাইপারপ্যারেক্সিয়া কন্ডিশন। 42 ডিগ্রির উপরে যদি টেম্পারেচার হয় অনেকক্ষণ, that happens in the hot bag কি হয়, কিছুক্ষণ পরে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়, তো প্রলং কিন্তু লোকাল টিস্যু ড্যামেজ হতে পারে আওয়ার্স টুগেদার। হট ব্যাগ রেখে ভুলে গেছি, ইয়েস, there are several cases. Actually, the cases was against the nurse and doctor both, which caused the tissue damage or the ulcers because of the long exposure to the hot bag. Why the doctor has not removed, why the sisters, the nursing staff did not ever alert the doctors that actually there is a hot bag. This is pure negligence, because তাহলে 42 ডিগ্রির উপরে যদি টেম্পারেচার হয়, প্রলং এক্সপোজার, কিন্তু টেম্পারেচার সুপারফিশিয়াল টিস্যু টেম্পারেচার অ্যাট অর অ্যাবাভ 50 ডিগ্রি, 50 ডিগ্রি এই যে টেম্পারেচার, তারপরেই কিন্তু আর নর্মালি যদি হয় স্কিনে প্রোটিন কোয়াগুলেটস, টিস্যু আন্ডারগোজ ডিজেনারেশন, ফার্স্ট কিউটেনিয়াস, সাবকিউটেনিয়াস, any tissue, this thing, here actually the cell cannot, metabolism cannot occur, here protein coagulates at 50 degrees centigrade, so naturally cell constitutive tissue damage occurs. But here within a very short time, 42 degree long hours, 50 degree short times, but temperature, this temperature is not exactly the same, but actually the very accurate, at or near, here the temperature 65 degrees centigrade and above within a second, that caused tissue damage. So naturally তাহলে কি হচ্ছে, local heat and environmental heat, the temperature is different. Again I told you this thing, 37 degree, above 37 degree anything can cause that tissue damage. Because of this thing, 37 degree is the normal body temperature, but again this thing cause local damage, particularly cutaneous, subcutaneous. The temperature has to be a little higher than the ambient temperature. As I said, these things, when the 50 degrees centigrade above, then actually start causes, because 50 degrees tissue. এই জন্য 50 ডিগ্রি যখন সান টেম্পারেচার হয়ে যায়, আমি দেখেছি রাজস্থানে, actually one of these things actually জয়পুর, at the times actually when that reaches the 50 degree, still I found these things actually the workers are working. Actually I went for the inspection during the MCI inspection to the Jaipur Medical College. They are actually found this thing. It's very summer, even the workers outside working outside, nobody actually preventing them. They are actually the adapted to that heat. So naturally 50 degrees temperature, there actually it teaches. Here our not that high, but still it reaches the 46 degree, 47 degree temperature frequently. But here this temperature is and cause tissue injury within a few seconds exposure, and very high temperature can cause tissue within a fraction of seconds. মানে খুব একটা hot iron গায়ে ঠেকি যতই ফ্র্যাকশন হোক না কেন, that causes tissue damage, not extensive but local tissue damage. তাহলে কি দুটো কন্ডিশনস হয়, আমরা একটাকে বলি বার্ন আর একটাকে বলি স্ক্যাল। এই দুটো মনে রাখতেই হবে, বার্ন আর স্ক্যাল। এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস হচ্ছে যে আমি আজকে কিছুটা হয়তো এখানে ডিসকাস করে দেবো, বিকজ আই লাইক টু মেনটেন টাইম। কিছুক্ষণ বার্ন আর স্ক্যাল, জানো স্ক্যাল কাকে বলে? বল, সবাই শুনেছ, Scald is the thermal injury due to the moist heat, and burn is by the dry heat or flame. So this definition again, এটা কিন্তু ভুলে গেলে চলবে না, because why? Basically there is heat, but still because this thing physical injury or tissue damage is a little different,
Management is little different, so also medical legal important. So naturally all these things, you see this thing, probably tissue injury by heat depends upon the amount heat, time of the exposure. কম হিটে বেশি সময় ধরে রাখতে হবে, বেশি হিটে হবে, সেটা কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জুরি। তখন আবার বলবো ইলেকট্রিক্যাল ইঞ্জুরি তো তখন কি হয়, এটা সেম থিংস, রিলিজ অফ এনার্জি actually to the body tissue is very important to cause damage. That is important all injury. একটু পড়ো বুঝতে পারবে ডিউ টু দ্য লোকাল এফেক্ট কি হয়। এটা বলতে হিট ইঞ্জুরি, হিট টিস্যু ড্যামেজ ইন ভেরিয়েবল ডিগ্রি অ্যান্ড এরিয়া কন্ডিশন ইন্টেন্সিটি অফ দ্য টিস্যু ড্যামেজ। দেখো এখানে অনলি সুপারফিশিয়াল লেয়ার অফ দ্য স্কিন, স্কিনের কটা লেয়ার আছে রে? বল বল বল, নর্মাল একদম জাস্ট গ্রস epidermis and dermis. Epidermis again divided into layers. It is very important because actually the unless you know the physiological procedure. So the epidermis, dermis, it is very important. Epidermis again divided into layers. Dermis is not that. Epidermis again divided into several layers. So naturally again this thing is here. If epidermis is only affected partial thickness, if dermis is involved, we shall divide. The classification is important. তাহলে কি হচ্ছে, partial thickness burn, full thickness burn. So it depends on the temperature, release of the body temperature is all these things. So characteristics of the heat injury, তাহলে কি হয়, প্রথমেই কি হয়, সবাই দেখেছে লাল হয়ে যায়, ফোসকা পড়ে, তারপরে বেশি হলে চারিং হয়। এটা সব নর্মাল টিস্যু রিয়াকশনস। So naturally all actually indicates the how much temperature is exposed for how long. So naturally extent of the tissue damage is different. So also the prognosis, so also the management, so also the treatment. একটা পেশেন্ট মরতে পারে, একটা পেশেন্টের ফার্দার কেয়ার দরকার, actually that depends upon the tissue damage because healing is different. You know the process of wound healing. তোমাদের বোধহয় একটা এখানে বোধহয় একটা সেমিনারও হয়ে গেল, process of wound healing. It is very important in medicine. And I cannot say these things. You know, all pathology books, particularly the Robbins pathology or whatever pathology, basic pathology, wound healing chapter, basic noise, 7টা না 8টা পাতা আছে। That is very important. Important means actually not that for your medical knowledge, but for actually wound care in your household these things. It is important. So to propagate this knowledge to the common people so that they take care of the wounds and take care of the precautions. কারণ কি আমাদের ঘষা ছড়া পোড়া এটা সবসময়ই হয়, এটার জন্য ডাক্তার হতে লাগবে না, এটার জন্য কমন নলেজ দরকার। সো ন্যাচুরালি হিয়ার ইজ দ্য প্রসেস অফ দ্য wound healing, যেটা ডাক্তারদের দরকার। কেন? বিকজ অ্যাকচুয়ালি হাউ মাচ কেয়ার ইউ টেক অ্যান্ড হোয়াট কাইন্ড অফ ড্যামেজ অ্যান্ড হাউ ইজি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে কি হয় সেই জিনিসটাই হয়। এবং ড্রাই হিট আর ফ্লেম, একটা জিনিস জলে হয়, আবার পুড়ে গেলে আমরা দেখি কি চুল পুড়ে যায়। তো ফ্লেম বার্ন সেটা একটু ডিফারেন্ট। এই যে ক্যারেক্টারস অফ দ্য হিট ইঞ্জুরি আর erythema, redness of skin, blisters, vesiculations and maybe burning of singeing of the hairs. এই তিনটে ক্যারেক্টারস মনে রাখবো। মানে চুল যখন বডি হেয়ার্স যখন পুড়ে যায়, বার্নিং, সিনজিং, দ্যাট ইন্ডিকেটস অনলি ওয়ান থিং, দ্যাট ইজ এ ড্রাই হিট অর ফ্লেম। ভেরি ইম্পর্টেন্ট মেডিকেল লিগ্যাল কনসিডারেশন। চুলটা কেমন, বডি হেয়ার্সের কন্ডিশনটা কেমন, বিকজ আদার বার্নসে জল পড়ে গেলে, গরম জল পড়ে গেলে সেটা একরকম, গরম দুধ পড়ে গেলে, গরম তেল পড়ে গেলে একরকম হবে, কিন্তু কখনোই সেটা চুল পোড়া হবে না। সো যখন অ্যাকিউজিশন আসে অ্যাক্সিডেন্টাল, তখন কিন্তু এই জিনিসটা আছে যে এক্সামিনেশন টু নো দিস থিংস, কি হয়েছিল, আগুনে পুড়েছে না গরম জলে পুড়েছে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট টু নো। এইটুকু বলে নিই আজকে, আদারওয়াইজ আমি শেষ করবো এখানে। একটু বলে নিই, নেক্সট ক্লাস উই শ্যাল কন্টিনিউ ফ্রম দিস বার্ন অ্যান্ড স্ক্যাল। দেখো এই ডেফিনেশনসটা দেখে রাখো। এই যে বার্ন, ভেরি সিম্পল ডেফিনেশন, এর অনেক বইতে উল্টো পাল্টা অনেক কিছুই লিখেছে, তত বড় কনফিউশন নেই, কারণ there are lot of books actually coming up these days, particularly in forensic medicine, those who have never practiced forensic medicine. That is the main area of the pathology, and particularly some persons, even the one of the forensic medicine person, now is the foreign secretary, now is posted in these things. I do not want to mention the name. The foreign secretary in probably in the from foreign country, he also wrote a forensic medicine book.
very serious. So actually, I often mention these things. Those who have never practiced forensic medicine, never seen a case, never appear in the court of law, never thing, they are also writing a book. So naturally, these type of problems, copy paste, copy paste, copy paste. So naturally, these things actually you must know these things. Very simple things. Don't make it complicated. And all these things. Burn is dry heat or flame. That is burn. What is caused by the dry heat or flame or fire? Or what is scald? Again, little moist heat. The burn by moist heat, thermal injury by heat injury by moist heat bolte kake bolche? Water হচ্ছে moist heat or steam, কিন্তু যেগুলো moist করে না তখনই কোশ্চেন কিছু পদ্ধতি যখন moist heat বলে তখনই কিন্তু সেখানে কনফিউশনটা আসে, আরে জলই তো নেই, moist হবে কি করে, ফ্লেমই তো নেই, moist হবে কি করে? So probably it is not scald, but that is not burn. So what it is? If it is not burn, if it is not moist heat, if it is not scald, then what kind of thermal injury it is? So naturally caused by the hot liquid or hot fluid. That may be oil, that may be paraffin, that may be anything, any viscous liquids, liquid states, even the molten metal. So the molten metal is very 1500 degrees centigrade nothing. So naturally that is a little different molten metal, that is not a dry heat, but still that should be considered dry heat. But as it is a liquid state, they said this thing it is a scald, because some characters of the scalds can be explained when the something liquid is poured over the body, because that is we will have to explain to the law these things whether the person was actually deliberately it was by liquid or by fire. So that is the important things, because I shall explain the characters, how you identify it was by the liquid. So naturally these things scald. In some books, burn definitions, again forget that, burn definitions, they said these things by chemical substance, erroneous, absolutely bogus. I discarded it, these things. Some books means very famous textbook. The chemical burn is a term they use. I have not mentioned here, but still I want to know, I want to explain these things. Chemical burn is not thermal burn. It is not burn. But what it is? It's chemical burn, they said these things. So naturally I mentioned this chemical, noted these things chemical burn, because actually there is a difference. How you know these things? The liquid, chemical may be liquid, acid. Liquid to have alkali, liquid to hotei pare. That may be solid. Acid generally solid dekhi na, but alkalis are lot of alkalis are solid, high corrosive. You see sodium hydroxide, potassium hydroxide, other things in the liquid. Lot of things is liquid. The corrosive chemical substances are solid, and that causes serious effects on the body. Serious effects, particularly the cause is vitriolage. Vitriolage is even the death sentence is given. The throwing up of the acids on the some human body, it was for the purpose of the causing the grievous art. Serious often nowadays actually the law is changed and awarded the death sentence to the person who is involved in the vitriolage or throwing out of the corrosive to over a body to cause damage to the body. So that is very important things. So chemical burn is this thing. It is tissue injury caused by corrosive action of some chemical substance. Again, I mentioned these things actually. They prepared these things to make you aware the chemical burn is not burn. It is a chemical corrosions, the chemical tissue damage, because there is a no things how, because the age is different, circumstance is different. One is fire or flame, another is these things is simple the corrosion, chemical actions on the tissue. So naturally the chemical burn is a misnomer. It should not be burned only because of this thing. Some ulcerations caused, some tissue damage caused, some tickling caused. That's why some books actually mention is the chemical burn for the convenience. আর কি বলবে এটা chemical burn, বার্নের উপরে নয়, কারণ very important things আজকাল পড়ে যাবে না, ফেনল জানো, ফেনল কার্বলিক অ্যাসিডে বার্ন হতে পারে, দেখেছি? ইয়েস। আগেকার দিনে আমরা কিন্তু একটা জিনিসই করতাম, ফার্স্ট থিং হচ্ছে যে ডগ বাইট বা হতো কটোরাইজেশনস বাই দ্য ফেনলস, খুব করতাম, এবং সেখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়েছিল ইন দ্য ইমার্জেন্সি সিচুয়েশনস। তো ন্যাচারালি সেখানে এই জিনিসটা আছে ভালো করে জানতে হবে যে কি ফেনলস, কার্বলিক অ্যাসিড, হাউ ইট ক্যান কজ দ্য কেমিক্যাল বার্ন। ইয়েস, সো ন্যাচারালি বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ফেনল।
Be careful about this carbolic acid. Be careful about things that may lead to the serious tissue damage. So, again, it is not thermal burn, but tissue damage caused by corrosive actions of the chemical substance. এই chemical substance টা হতে পারে কি solid liquid. লিকুইড দিলে একরকম ফিচার্স হবে, সলিড দিলে আরেক রকম ফিচার্স হবে, বিকজ ফিচার্স লিকুইড দিয়ে করলে স্ক্যাল্ডের মতো হবে, সলিড দিয়ে করলে বার্নের মতো হবে, বাট দ্যাট ইজ নট বার্ন, দ্যার ইজ নো ফায়ার, নো হিট, there is no fire, no heat, neither heat is generated as it generated in the electrical burn. Electrical somewhere near, but still is different when we shall discuss. So features of the tissue damage, এখানে কিন্তু এটা আছে some similarity with scald. So we shall discuss these things. The chemical burn, this thing is not burn, not at all a burn, but in some books it is mentioned these things, chemical burn, the heat goes or chemical substance, it is reasonable, ওইটা remove করে দাও। আমি আবার সে ডিটেইলস সময় বলেছিলাম। So naturally the thermally we shall discuss later this thing how we classify it, because these days very important the patient management, কারণ এখানে হয় কিনা আমি জানি না। তো ন্যাচারালি কলকাতা যাবে thermal patient, burn patient, fire injury patients, lot of patients, the girl patients are lot of cases. So naturally in that cases the management classifications and their medical legal importance is very important to know. We shall discuss and continue in the next class. Okay, thank you for today. So, today the portal hypertension, first of all, what is the definition of portal hypertension? Like portal hypertension is not like measuring the portal pressure and like this is below this is portal hypertension and above this is portal hypertension. It's not a concept like that. It is defined as the elevation of hepatic venous pressure gradient. This what is very important, hepatic venous pressure gradient, which is greater than 5 millimeter mercury, and when it goes above 5 millimeter mercury it is called portal hypertension. Generally it remains below 5 millimeter of mercury, and portal hypertension becomes clinically significant when this gradient exceeds 10 millimeter mercury, and when it increases beyond 12 millimeter of mercury there is increased risk of variceal bleeding. So, how to measure the portal pressure? The hepatic venous pressure gradient is the difference between the wedged hepatic venous pressure and free hepatic venous pressure. So, this is a concept you will learn better in medicine classes. So, actually we cannulate the internal jugular vein. Through the internal jugular vein we reach the right atrium, and from the right atrium we reach the inferior vena cava. Like you see the anatomy here. Here the portal vein is formed from the splenic vein and from the superior mesenteric vein. These two veins join to form the portal vein, and in the splenic vein the inferior mesenteric vein also drains in the splenic vein, the left gastric vein also drains in the splenic vein, and this forms the portal vein. The portal vein enters the liver and it is divided into a left branch and the right branch, and then it is further divided and it forms the sinusoids, and the last unit you can see in the portal triad as the central vein. The central veins join to form the hepatic vein, and the hepatic what we measure is the hepatic vein which drains into the inferior vena cava. So, when we reach through the inferior vena cava, we reach the hepatic vein and we place a catheter there, and we take the wedged hepatic venous pressure, means we manipulate the catheter up to the last point where the catheter cannot be manipulated anymore. There we take the pressure, and then we come to the free end of the hepatic vein where we measure the pressure, and this gradient is calculated and which gives you the idea of the hepatic venous pressure gradient. This gradient is below 5 millimeter of mercury, and when it goes above 5 millimeter of mercury we call it as portal hypertension. So, this you have already read in your anatomy classes. This anatomy is very important about the formation of the portal vein and the hepatic vein. So,
what are the causes of portal hypertension? You can divide the portal hypertension into three main headings: pre-hepatic causes, hepatic causes and post-hepatic causes. The pre-hepatic causes include portal vein thrombosis, splenic vein thrombosis or massive splenomegaly. As you all know that portal vein is formed from superior mesenteric and splenic veins. So, thrombosis of these veins or massive splenomegaly, which obstructs the flow of blood in the veins, these are the pre-hepatic causes of portal hypertension. The hepatic causes of portal hypertension can be divided into pre-sinusoidal causes, sinusoidal causes and post-sinusoidal causes. The pre-sinusoidal causes are cystosomiasis and congenital hepatic fibrosis. These things occurs before the portal vein divides into the sinusoids. The sinusoidal causes are alcoholic liver disease and any condition which causes cirrhosis of liver. These are the sinusoidal causes. And the post-sinusoidal causes are hepatic sinusoidal obstruction or veno-occlusive syndrome, like at any point, like Barchieri syndrome or inferior vena cava obstruction. Anything beyond the hepatic vein. Barchieri syndrome, that is thrombosis of the hepatic vein, or any cause that causes thrombosis or obstruction of the inferior vena cava. There are some cardiac causes also. Those are also classified under the post-hepatic causes. Those are restrictive cardiomyopathy, constrictive pericarditis or severe congestive cardiac failure. These are the post-hepatic causes. Now the pathophysiology. When the portal hypertension occurs, there is an abnormal resistance to the portal blood flow, and this resistance to the portal blood flow leads to gradual reduction. There is gradual reduction in the flow of portal blood into the liver, and simultaneously, if you stop the portal circulation, if there is obstruction in the portal circulation, there will be development of collateral vessels, which will allow the portal blood to bypass the liver and enter the systemic circulation directly. These are known as portosystemic shunts. So, when there is obstruction in the portal blood flow, there will be, obviously the blood will try to find a bypass, and there will be opening of these portosystemic shunts, where there is anastomosis between the portal venous system and the systemic venous system. These collaterals will develop when the pressure gradient between the portal and hepatic veins rises above a certain threshold, and there is involvement of angiogenic factors as well. At the same time, the portal flow increases in the splanchnic bed due to the splanchnic vasodilatation and increased cardiac output. Obviously, when there is a shunt forming between the portal system and the systemic system, there is shunting of blood, more of blood coming into the systemic veins, and as a result there will be increased cardiac output. So, the complications will arise from increased vasodilatation as well as the complications of increased cardiac output. So, this is the main pathophysiology. Portal vascular resistance is increased as occurs in chronic liver disease. This is the thing that will come in the examination, the pathophysiology of portal hypertension in liver injury or cirrhosis of liver, like that. In cirrhosis of liver, which is a classical example of portal hypertension, there is liver cell injury, and liver cell injury will in turn activate the stellate cells. The stellate cells that will undergo transformation and form myofibroblast. This myofibroblast has the capacity of contraction. They are contractile cells, and there is de novo expression of specific smooth muscle proteins, which is called alpha actin, and the factors like endothelin, nitrous oxide and prostaglandins help in this process, and those myofibroblasts undergo contraction, and there is abnormal flow pattern causing increased resistance to the
portal blood flow, and there will be additional fibrogenesis, and ultimately it will lead to resistance to the portal blood flow and cause portal hypertension. This thing is very important. You have to remember this flow chart. Okay? Is everything okay up to here? Now the same thing, the cirrhosis of liver causes resistance to portal flow, and the cirrhosis acts in two ways, in mechanical ways like fibrosis, regenerative nodules and collagen formation, and in dynamic ways like myofibroblasts, endothelial cells or portal collaterals. These cells have contractile properties, these cells contract, and these two factors, these mechanical and dynamic factors, these two factors combine to cause a rise in the portal pressure, and rise in the portal pressure will cause development of portosystemic collaterals, and more of the portal blood will bypass the liver and go into the systemic circulation and cause a hyperdynamic circulation. Remember this one, there is hyperdynamic circulation in case of portal hypertension. Now the collateral circulations. The collateral circulations are formed in various parts of the body where there is portosystemic anastomosis, like at the cardiac end of the stomach. The veins of the portal system are left gastric vein, posterior gastric vein and short gastric vein. You have read all this in the anatomy. And these veins anastomose with the systemic veins like intercostal veins, diaphragmoesophageal veins and azygos minor veins. So there is anastomosis at the cardiac end of the stomach. This you can see here. And when these veins dilate, we call it esophageal varices. The next collateral system is at the anus, near the anal canal. There is also formation of portosystemic anastomosis, like the superior hemorrhoidal vein at the anus, you have read in anatomy. This belongs to the portal system, and the middle hemorrhoidal vein and inferior hemorrhoidal vein, these belong to the systemic venous system. So this superior hemorrhoidal vein anastomoses with the middle and inferior hemorrhoidal vein, and a portosystemic shunt is caused near the anal canal. From here, and when pressure goes further up, here bleeding occurs from this place and we call it melena. And at the umbilicus, there is also a portosystemic shunt in the falciparum ligament through the paraumbilical veins with superficial abdominal veins. See the here at the umbilicus, you will paraumbilical vein and the abdominal wall. Here also a portosystemic shunt forms. So these three are the main collaterals that are formed due to portal hypertension. And now the cause of ascites in portal hypertension. Portal hypertension is almost always associated with ascites. Now, why is ascites formed? There is increased portal pressure and there is vasodilation in the splanchnic arterial system. There are so many factors releasing, and these cause dilatation of the splanchnic arterial system. There is sodium retention because of vasodilatation in the splanchnic arterial system. There is renin, angiotensin, aldosterone system, or the RAS system is activated. And the function of the RAS system is to cause fluid accumulation and expansion of the extracellular fluid. There is hyperaldosteronism. RAS system activation means hyperaldosteronism, and aldosterone is a hormone which causes fluid accumulation, and as a result of fluid accumulation there will be expansion of the extracellular fluid, not the intracellular but the extracellular fluid. And
Due to hyperaldosteronism, there is also sodium retention. And all these are the result of splanchnic vasodilatation. And also there is increased production of lymph, which also contributes to ascites. And in addition, there is hypoalbuminemia in the blood. Albumin level is decreased. When albumin level is decreased in the blood, the intracellular fluid will come out and increase the extracellular fluid, and there will be accumulation of fluid in the peritoneal cavity, and this is the pathogenesis of ascites in case of portal hypertension. This pathophysiology, you have to remember this pathophysiology. It can be asked during your oral examination and also can come as a short question. Now coming to the clinical features, how will you recognize a case of portal hypertension? First of all, you have to take the history. You have to take the history of viral hepatitis, alcoholism, or there is any infective condition, or there is any history of thrombosis. You have to take these hormones. You have to take this history, and like some thrombotic conditions are there, like deficiency of protein CNS, which causes thrombosis, Barchieri syndrome, and sex hormones. Taking of sex hormones for long period of time, this predisposed to portal and hepatic vein thrombosis. And hematemesis is the commonest presentation, and melena without hematemesis may also result. Hematemesis is caused by the rupture of the esophageal varices. I told you in the portosystemic anastomosis, which occurs around the cardiac part of the stomach. Those are called esophageal varices. Rupture of those esophageal varices causes hematemesis, and this is the commonest presentation of portal hypertension. And melena occurs when there is rupture of the portosystemic anastomosis forming around the anus, and this is the cause of melena. This is the second commonest manifestation of the portosystemic anastomosis and portal hypertension. And what will you see on clinical examination? The term is called as caput medusa. What happens? At the umbilicus, there is also a formation of portosystemic shunt between the umbilical artery and the superficial veins of the anterior abdominal wall. So these anterior abdominal wall veins get dilated and they radiate from the umbilicus like this, and they looks like caput medusa. You have heard the legend of Medusa. It looks like that. Apart from this, you can, if you examine the patient, you can feel a hum at the xiphoid process. Due to this increased blood flow in the superficial veins, you can hear a hum at this xiphisternum. Apart from that, there will be mild to moderate splenomegaly, ascites, anorectal varices, and fetor hepaticus is that typical smell which comes in case of chronic liver disease or liver failure, hepatic failure. So these are the main clinical features of portal hypertension. Diagnosis, measuring the gradient is a invasive procedure. So we generally do not go to that investigation at first. We do ultrasonography, we do Doppler ultrasonography, CT scan, contrast, or MR angiography. These are the non-invasive procedures, and we first of all we go for this rather than cannulating the jugular vein. We first diagnose with these modalities, and then we come to those jugular vein catheterization part. Now the complications. The most common complication is obviously varicose bleeding. The portosystemic shunts, they rupture and cause varicose bleeding. The esophageal varices will bleed, then there will be hematemesis, and there will be bleeding from the anus, anorectal varices, and that will cause melena.
Other than that, there will be congestive gastropathy, inflammation, gastritis like due to congestion in the gastric vessels. Hypersplenism. The spleen trap the blood cells. That is hypersplenism. There will be fall in all the blood cells like RBC, WBC, platelets. They will all come and there will be accumulation of the blood cells in the spleen and decrease in of RBC, WBC, platelets, everything will decrease in the periphery, but they will accumulate within the spleen. Ascites, most common complication, and all these things like variceal bleeding from the melena, hematemesis, hypersplenism, all these will call iron deficiency anemia. Ultimately, all the systems will be affected. There will be renal failure and gradually there will be hepatic encephalopathy and multi-organ failure. These are the complications. You don't have to go to the details. You just know the names. Just know the names of the complications, and that is all you need to know about portal hypertension at your stage. When we will study medicine, you will study all these things in details. In pathology, up to this is okay for all of you. Okay, so today's class is over. What is upper GI? Upper GI বলছি গাট পরে আসছি upper gastrointestinal tract. It's fourth part of duodenum. Till the ligament of trees. এবার মাথায় এলো দেখছিস? Yes. So from mouth to fourth part, that is up to the ligament of trees, it's called upper GI. Okay, and lower GI below that part. Okay, no, it's wrong. What is and hind gut? Bolo, what is the demarcation of foregut? Yes, up to the second part of duodenum, where common bile duct opens, that is ampulla vater. ঠিক আছে? And midgut, from the ampulla vater to lateral to the transverse colon. Okay, and below that is hind gut. এবার ক্লিয়ার হলো গাট আর জিআই ট্র্যাক্টের মধ্যে? Below the ligament of trees. আচ্ছা, মোটামুটি আছে একটা। So any bleeding till the ligament of trees, it's called upper GI bleeding. Okay. Now what are the causes of upper GI bleed? বলো। Esophageal causes. প্রথমে malodorous tear. So esophageal causes, বলো। Most important is esophageal varix. Okay. Next, erosion, esophagitis, and esophageal cancer or carcinoma. So these are common cause. Okay. Uncommon causes like mallory-Weiss tear. What is mallory-Weiss tear?
কি রে শোন নাকি, খুব বোর লাগছে। হোয়াট ইজ ম্যালোরিউস টিয়ার? So tear in the, it is partial thickness tear, partial thickness tear at the lower end of esophagus. What are the causes of this malarious tear? Causes, cause GRD, no, যে শান্ত হয় না, কিছু হয়, মেন most important is frequent vomiting due to other cause, retching or vomiting can cause partial thickness tear. Trauma during endoscopy, হ্যাঁ, dyspepsia মানেটা কি? dyspepsia ব্যাপারটাই আলাদা। ওকে, now what are the stomach causes? Follow. In stomach, again erosion, peptic ulcer disease, cancer, দেখা যাচ্ছে vascular causes. Can you name some vascular causes that can cause upper GI bleed? বাকিগুলো তো সব জানিস, এটা জিজ্ঞেস করবে। What are the vascular causes? One is have you heard the name dilapfuse lesion? Dilapfuse lesion. What is dilapfuse lesion? There is submucosal prominent artery in the stomach that can cause bleeding. Okay, it is called dilapfuse lesion. So it's an medical emergency. Patient usually present with profuse hematemesis. Okay, dilapfuse lesion. এই পেশেন্টের প্রফিউজ ব্লিডিং নিয়ে আসবে, আপার জিআই ব্লিডিং, পেশেন্টের এন্ডোস্কোপি করবি কিন্তু কিছু পাবি না, এটা ইম্পর্টেন্ট। DIEULAFOY, diulafoy. Any other cause? Yes, GAVE, gastric antral vascular ectasia. It is also called watermelon stomach. সব এমসিকিউ কোশ্চেন, পরে আবার পড়বি তখন মনে পড়বে, ঠিক আছে? একটাসিয়া, ঠিক আছে। আর কি আছে? অ্যাঞ্জিওডিসপ্লেসিয়া, অ্যাঞ্জিওডিসপ্লেসিয়া লাইক Osler-Weber-Rendu syndrome, hereditary hemorrhagic telangiectasia, এগুলো পরে পড়বি, ঠিক আছে? নামগুলো জাস্ট জেনে রাখ, ঠিক আছে? মনে পড়ছে? Osler-Weber-Rendu disease is a cause of hemorrhagic hereditary telangiectasia. ওকে, আর কিছু আছে স্টমাকে? আচ্ছা, গ্যাস্ট্রিক ভ্যারিক্স হতে পারে, এসোফেজিয়াল ভ্যারিক্স হয়, গ্যাস্ট্রিক ভ্যারিক্স হয়। যদি পোর্টাল হাইপারটেনশন থাকে সেক্ষেত্রে গ্যাস্ট্রিক ভ্যারিক্স আসবে, ঠিক আছে? ডুওডেনাল কজ কি কি আছে? ডুওডেনালে মেনলি ইটস ডুওডেনাল আলসার, ইজ এ পার্ট অফ পেপটিক আলসার ডিজিজ। পেপটিক আলসার ডিজিজ মানে কি? পেপটিক আলসার ডিজিজ মানে হচ্ছে কম্বাইন্ডলি ডুওডেনাল আলসার আর স্টোমাক আলসারকে বলা হয়, ঠিক আছে? পেপটিক আলসার ডিজিজ মানে সেটা স্টোমাক আলসার হতে পারে, মানে গ্যাস্ট্রিক আলসার হতে পারে, ডুওডেনাল আলসার হতে পারে, ডিউ টু অ্যাসিড পেপটিক মেটাবলিজম, মানে রিলেটেড থাকবে। হাইপার অ্যাসিডিটির জন্য হলো, বা কিছু মেটাবলিক ডিরেঞ্জমেন্ট হলো। আচ্ছা, আর কি হতে পারে? ডুওডেনাল ক্যান্সার হতে পারে, ঠিক আছে?
মেনলি ডুনাল আলসারটাই আসে। আচ্ছা আচ্ছা, কি কি পেশেন্টের কি কি সিমটমস হতে পারে যদি আপার জিআই ব্লিড হয়? বল। মনে কর এখানে একটা আলসার ছিল, প্রচুর ব্লিডিং হয়েছে, এতটা ব্লাড জমে গেল, কি হবে ব্লাডটা? সো ব্লাড ইটসেলফ ইজ অ্যান ইরিটেন্ট টু দ্য মিউকোজাল সারফেস। কি হবে? ইরিটেশন হবে, ভমিটিং হবে, ভমিটিং টেন্ডেন্সি আসবে। তাহলে কি হবে? এই ব্লাডটা ভমিটিং হয়ে যেতে পারে, ঠিক আছে? যদি ভমিটিং না হয় কি হবে? এই ব্লাডটা লোয়ার জিআই ট্র্যাক্টে চলে আসবে, ঠিক আছে? যদি এটা ব্লিডিং হয় মানে ভমিটিং হয়, এটাকে কি বলা হয়? হেমাটেমেসিস। ওকে, ইটস কল্ড হেমাটেমেসিস। এমেসিস অফ ব্লাড। And what is the color of the blood? Bright red, brownish, black. Bright red hobe? No, it's not bright red. It's called coffee ground color. এবার কফি খেতে গিয়ে মনে পড়বে। Why it is coffee ground color? তোরা হিমোগ্লোবিন এস্টিমেশন দেখেছিস? কি হয় এখন? অ্যাসিড হিমাটিন হয় না? হ্যাঁ, আচ্ছা, এই যে এই সেল ছিল, এ হিমোগ্লোবিনের সঙ্গে রিঅ্যাক্ট করে অ্যাসিড হিমাটিন হয়। ওকে, এই কালার হচ্ছে কফি গ্রাউন্ড কালার। হ্যালো, তাহলে পিওর রেড আসবে না। যদি পিওর রেড আসে আরো উপরে মাউথ ব্লিডিং হবে বা থ্রোট ব্লিডিং হবে, নেজাল ব্লিডিং হয়ে সামনে দিয়ে আসতে পারে, ঠিক আছে? যদি অ্যাসিডের সংস্পর্শে তাহলে কফি গ্রাউন্ড কালার আসবে। আচ্ছা, এই ব্লাডটা যদি নিচে চলে যায় কি হবে? কেন ব্ল্যাকিশ হবে? কফি গ্রাউন্ড কেন থাকবে না? হ্যাঁ, ক্লট হলে ব্ল্যাক হবে? কোলোনিক ব্যাকটেরিয়া আছে তো এই অ্যাসিড হিমাটিনকে ফার্দার মেটাবোলাইজ করবে, ঠিক আছে? করে ওরা ব্ল্যাক কালার প্রোডাকশন, মানে কফি গ্রাউন্ড আলটিমেটলি ব্ল্যাক কালার হয়ে যাবে, ব্ল্যাক স্টুল হবে, ঠিক আছে? এটাকে বলা হয় মেলিনা। So what is hematemesis and what is melena? Hematemesis, vomiting of blood, coffee ground colored blood. Okay? Passage of blood in the stool that makes the stool black tarry type এর, তাহলে তোমার মেলিনা, ঠিক আছে? আচ্ছা, how much blood is required to produce one episode of black stool? হাউ মাচ ব্লাড, কতটা ব্লাড লাগবে একটা কালো স্টুল তৈরি করতে? 5 ml হবে, 10 ml হবে, 100 ml হবে, 200 লাগবে না 1 লিটার ব্লাড লাগবে? ঘুমান, কতটা ব্লাড লাগতে পারে মিনিমাম অ্যাটলিস্ট টু প্রডিউস এ ব্ল্যাক স্টুল? বল। নো, অ্যাটলিস্ট 50 ml, 50 ml লাগবে। To produce one episode of hematemesis, how much blood is required? Usually, কি মনে হয় কতটা হবে? 200, 300? 1 লিটার হবে না, is approximately 500 ml. কারো 400 হতে পারে, কারো 1 লিটার হতে পারে, ঠিক আছে? তাহলে কোনটা বেশি এমার্জেন্সি, কোনটা বেশি লাইফ থ্রেটেনিং? হেমাটেমেসিস। So hematosis is more dangerous. Okay. আরেকটা কি হতে পারে যদি বাবা বিশাল জোরে ঝড় এলো,
সাপোজ দ্যাট ইজ রেকটাল ব্লিডিং, লোয়ার জিআই ব্লিড, সেক্ষেত্রে কি হবে? কালার অফ দ্য স্টুল ব্রাইট রেড কালার, ঠিক আছে? এটাকে কি বলা হয়? ব্রাইট রেড কালার যদি হয়, প্যাসেজ অফ ব্রাইট রেড কালার ইন স্টুল, ইট ইজ কল্ড, বল মেডিকেল টার্মটা বল। হেমাটোচেজিয়া। তাহলে তিনটে টার্ম শিখলি, হেমাটেমেসিস, মেলিনা অ্যান্ড হেমাটোচেজিয়া, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আছে, হিমোপটিসিস, পড়েছিস তো? হ্যাঁ, ব্লাড ইন কাপ, হ্যাঁ, সেক্ষেত্রে কি হবে? হেমোপটিসিসে একটা আছে হেমোপটিসিস, একটা আছে এপিস্ট্যাক্সিস। So bleeding through nose, it's called epistaxis, okay? And blood with cough, it is called hemoptysis. Hemoptysis এর কালার কি হবে? ব্রাইট রেড। এপিস্ট্যাক্সিস এ ব্রাইট রেড, কারণ ওখানে তো অ্যাসিডের কিছু ব্যাপার নেই, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমরা এটা বুঝলাম, এটা লাগিয়ে দে না, লাগিয়ে দেবো। বাবা তো শক্ত। তার মানে আপার জিআই ব্লিড হলে সবসময় ব্ল্যাক স্টুল যাবে, তাই তো? এটা হতে পারে আপার জিআই ব্লিড হলো কিন্তু ব্রাইট রেড স্টুল হলো, ইজ ইট পসিবল? কেন? আপার জিআই, হ্যাঁ, এটা একটু বুঝতে হবে। আমরা কি জানলাম? আপার জিআই ব্লিড হলো মানেই ব্ল্যাক কালার স্টুল গেল, কিন্তু কিছু কন্ডিশন আছে যে ক্ষেত্রে আপার জিআই ব্লিড হবে কিন্তু ব্ল্যাক স্টাডি স্টুল হবে না। যদি পেশেন্টের স্টোমাক না থাকে, পোস্ট গ্যাস্ট্রেক্টমি পেশেন্ট, তাই তো? অ্যাসিড এলো না, শুধু কোলোনিক ব্যাকটেরিয়া কতটা কালো করবে, বেশি কালো হবে না, ঠিক আছে? আর কি হতে পারে? যদি আরেকটা ব্যাপার আছে, আচ্ছা নর্মাল ট্রানজিট টাইম কত আমাদের জিআই ট্র্যাক্টে? মানে যেটা খেললাম সেটা কতক্ষণ পরে বার হয়? হ্যাঁ, এত তাড়াতাড়ি? 12 আওয়ার্স? কি বলছিস, কতক্ষণ নর্মাল ট্রানজিট টাইম? স্টমাকে তো 3 থেকে 4 ঘন্টা নিল, তাহলে 6 ঘন্টা বলছিস কি করে? হ্যাঁ, 12 আওয়ার্স নয়, নর্মাল ট্রানজিট টাইম হচ্ছে অ্যারাউন্ড 16 to 24 আওয়ার্স। কি বললি তুই? 6 আওয়ার বললি না? 12 আওয়ার পড়ছে এর মধ্যে? পড়ছে না তো। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে, এই যে ব্ল্যাক স্টুলটা হবে এর জন্য কিন্তু মিনিমাম একটা টাইম দিতে হবে, মানে ব্লাড হলো বেরোলো সঙ্গে সঙ্গে কালো হবে না। এই যে ট্রানজিট টাইমটা, ইট শুড বি অ্যাটলিস্ট 14 আওয়ার্স। যদি 14 ঘন্টা বা তার বেশি যদি ব্লাডটা স্টমাক বা বাকি নিচের জায়গা থাকে তবে সেটা ব্ল্যাকটার স্টুল হবে। বোঝাতে পারলাম? যদি পেশেন্টের ডায়রিয়া চলছে, লো ট্রানজিট টাইম, ব্লিডিং হলো সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল, ব্রাইট রেড হবে। বোঝা গেল? কোনো পেশেন্টের কনস্টিপেশন আছে, সাপোজ জেজুনাল ব্লিড হলো, সেক্ষেত্রে ব্ল্যাক স্টুল হতে পারে, হতে পারে, ঠিক আছে? সাইন সিমটমস কি পাবি আপার জিআই ব্লিড? যদি কোনো পেশেন্টের আপার জিআই ব্লিড হয়, পেশেন্ট কি কমপ্লেন করবে? একটা তো হেমাটেমেসিস হতে পারে, 1 নম্বর হেমাটেমেসিস হতে পারে, তাই না? বা মেলিনা হতে পারে, তাই তো? নেক্সট, পেন অ্যাবডোমেন, আপার অ্যাবডোমিনাল পেন হতে পারে, ঠিক আছে? থার্ড, নজিয়া ভমিটিং হতে পারে, তা তো হবেই, নজিয়া ফিল থাকবে, ব্ল্যাক স্টুল হচ্ছে তার সঙ্গে নজিয়া ভমিটিং আছে, কিন্তু হেমাটেমেসিস হচ্ছে না, হতে পারে, ঠিক আছে? আর কি হবে? এবার বাকিটা তো হবে, মানে
সাইড অফ অরিজিন হিসেবে কিছু সিমটমস থাকবে, কিন্তু ওভারঅল ডিসনিয়া অন এক্সারশন, তার মানে কি যদি অ্যানিমিয়া হয়ে যায় পেশেন্টের, ইজি ফ্যাটিগিবিলিটি, উইকনেস, একটু কাজ করলেই বলে শ্বাসকষ্ট, হাঁপিয়ে যাওয়া, ঠিক আছে, এগুলো থাকবে। আর ডিজিজ স্পেসিফিক কিছু সিমটমস থাকবে, যেমন আপার জিআই থেকে যদি স্টোমাক ক্যান্সার থেকে ব্লিডিং হয় সেক্ষেত্রে একটা ডিসফেজিয়ার হিস্ট্রি থাকবে, খাবার খেলে বলবে আটকে যায়, খাবার খেলে সঙ্গে সঙ্গে বমিটিং হয়, ঠিক আছে। পেপটিক আলসার ডিজিজের ক্ষেত্রে হয়তো বলবে খাবার খাওয়ার আগে খুব ব্যথা, খাবার খেলে রিলিফ পায়, ঠিক আছে। আর স্টোমাক আলসার যদি হয় সেক্ষেত্রে বলবে খালি পেটে ঠিক ছিলাম, খাওয়ার পরে বেশি ব্যথা। সাইন্স কি পাবি অন এক্সামিনেশন? না না, ওভারঅল বল, একটা পেশেন্টের আপার যে ব্লিডিং হচ্ছে কি কি সাইন্স পাবি? একটা তো হাইপোটেনশন হবে, তাই না? হাইপোটেনশন হলে ট্যাকিকার্ডিয়া, তাই তো? হাইপোটেনশন, ট্যাকিকার্ডিয়া। আর কি পাবি? প্যালোর পাবি, তাই তো? আর কি পাবি আপার যে ব্লাড প্রেশারকে? ইনক্রিজ আইপিএস, ইনক্রিজ ইন্টেস্টাইনাল পেরিস্টালটিক সাউন্ড, সাউন্ডটা বেশি হবে কেন? ব্লাড ইটসেলফ অ্যাজ অ্যান ইরিটেন্ট, যখনই ব্লিডিং হবে ট্রানজিট টাইমটা সাধারণত কমে যায়, ঠিক আছে, মানে বাউল মুভমেন্ট বেড়ে যাবে আপার যে ব্লিডের জন্য। আর কি পাবি? আর কিছু? আচ্ছা, ব্লাড টেস্ট যদি একটা তো হিমোগ্লোবিন কম পাবি, ইনক্রিজ ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, ঠিক আছে, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন বাড়বে আপার যে ব্লিডিং এ, ঠিক আছে। বাকি ডিজিজ স্পেসিফিক অনেক কিছু আছে। তো ডায়াগনোসিস কিভাবে করবি? বাই আপার জিআই এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি তোরা দেখেছিস তো? দেখিস নি? আচ্ছা, কিছুই না। তো এন্ডোস্কোপ আগা একটা তোমার ক্যামেরা লাগানো থাকে, সেটা যে যার ডাইরেক্ট ডেমনস্ট্রেশন। এটা হচ্ছে এসোফেগো গ্যাস্ট্রো ডুওডেনোস্কোপি আর ইউজিআই এন্ডোস্কোপি, ঠিক আছে। আচ্ছা, আরো কিছু কিছু কজ মিস হয়ে গেল, যেমন তোদের আরেকটা বলি, স্টোমাক কজে কিছু ছিল। একটা হচ্ছে কুশিংস আলসার। What is Cushing's ulcer? Yes. So due to raised intracranial pressure, okay, raised ICP, raised intracerebral pressure can cause increased gastric acyl secretion or reduce barrier protective mechanism. তার জন্য কুশিং এটা আলসার হতে পারে, সেটাকে কুশিং আলসার বলে। কার্লিং আলসারটা কি? আলসার ইন কেস অফ বার্ন পেশেন্টস, ঠিক আছে। আচ্ছা, কুশিংসের অনেক কিছু জানিস তো, অনেক কটা টার্ম আছে কুশিংসের। হ্যাঁ,
হোয়াট ইজ কুশিং সিনড্রোম? বল দেখি। সিনড্রোম, কুশিংস ডিজিজ, আর কি আছে? ইয়েস, কুশিং রিফ্লেক্স, কুশিংস ট্রায়াড, আর কি আছে? কুশিং আলসার তো একটা হলো, জানিস তো এগুলো? কে কুশিং সিনড্রোমটা কি? সিনড্রোম ডিউ টু কর্টিসল এক্সেস। কর্টিসল এক্সেস হচ্ছে যে সিনড্রোম হয় সেটাকে কুশিং সিনড্রোম বলে। কুশিং ডিজিজটা হচ্ছে ডিউ টু ইনক্রিজ এসিটিস প্রোডাকশন। কুশিং সিনড্রোম ডিউ টু মোর এসিটিস প্রোডাকশন, সেটা হচ্ছে কুশিংস ডিজিজ। কুশিং রিফ্লেক্সটা কি? আইসিপি বাড়লে কি হবে? হাইপারটেনশন, ব্র্যাডিকার্ডিয়া। কি কি? যখনই আইসিপি বাড়ে কি হবে? ব্যারো রিসেপ্টর রিফ্লেক্স বেড়ে যাবে। বেড়ে গেলে কি হবে? হ্যাঁ, আইসিপি বাড়লে কি হয়? একটা হাইপারটেনশন হয়, একটা ব্র্যাডিকার্ডিয়া হয়, তাই তো? আর একটা ইররেগুলার রেসপিরেশন, তাই না? হাইপারটেনশন, ব্র্যাডিকার্ডিয়া উইথ ইররেগুলার রেসপিরেশন, এটাকে বলা হয় চেইন স্টোকস ব্রিদিং। হ্যাঁ, এটা হচ্ছে না না না, ওটা আলাদা। আর এই যে ট্রায়াডটা তিনটে হচ্ছে, এটা হচ্ছে কুশিংস ট্রায়াড, মানে কুশিং রিফ্লেক্স হয়ে কুশিংস ট্রায়াড হয়। ওকে, hypertension, bradycardia and chain strokes. Now, how will you manage a case? Management. Suppose patient একটা হেমাটাইমেসিস নিয়ে এলো এমার্জেন্সিতে, বার্ন পেশেন্টদের দেখা যায়। পেশেন্ট প্রেজেন্টেড উইথ হেমাটাইমেসিস, কি করবি? ফার্স্ট টু অ্যাডমিট তো করতেই হবে। তারপরে ভাইটালস অ্যাসেসমেন্ট, ভাইটালস মানে কি? ভাইটালস অ্যাসেসমেন্ট অ্যাডমিশন করার পর। ভাইটালসের মধ্যে কি কি আসবে? পালস, ব্লাড প্রেশার, রেসপিরেশন, ঠিক আছে? আচ্ছা, টেম্পারেচার, তারপরে এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন, ঠিক আছে? যদি এয়ারওয়ে কম্প্রোমাইজ থাকে, এয়ারওয়ে ঠিক করতে হবে। হাইপোটেনশন থাকলে অক্সিজেন লাগাতে হবে, ঠিক আছে? মানে হাইপক্সিয়া থাকলে, সরি। পেশেন্টটাকে তো অ্যাডমিট করতে হবে, তারপর ভাইটালস অ্যাসেস করতে হবে, পেশেন্টের কন্ডিশন কেমন। যদি খারাপ হয়, এবিসি, এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন, এগুলো মেনটেন করতে হবে। যদি খারাপ হয়, পেশেন্ট খুব খারাপ আছে, হাইপোটেনশন আছে, অক্সিজেন স্যাচুরেশন লো আছে, হ্যাঁ, কনফিউশন স্টেটে আছে, সেক্ষেত্রে যদি সেরকম কিছু সিমটমস নেই, জাস্ট একবার ওয়ান এপিসোড অফ ভমিটিং নিয়ে এলো, বাকি ভাইটাল স্টেবল, সেক্ষেত্রে অত ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? আচ্ছা, এবিসি ঠিক করলি, তারপর কি করবি? ইউজিএ এন্ডোস্কোপি করতে হবে, ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে। আইভি ফ্লুইড লাগবে, ঠিক আছে? অক্সিজেন লাগবে, অক্সিজেন থেরাপি। এগুলো পরে ডিটেলসে পড়িস, এখন জাস্ট জেনে রাখ। আচ্ছা, এন্ডোস্কোপি কখন অ্যাডভাইস করবি পেশেন্টকে? একটা পেশেন্টের এন্ডোস্কোপি কখন অ্যাডভাইস করবি? কি রে বল? ইউজিআই ব্লিড নিলে সঙ্গে সঙ্গে এন্ডোস্কোপি করতে পাঠাবি? হ্যাঁ, ইনিশিয়ালি অ্যাসেসমেন্ট করতে হবে, স্টেবল করার চেষ্টা করতে হবে। যদি পেশেন্ট স্টেবল না হয়, অনগোয়িং ব্লিডিং হয়, তাহলে ইমিডিয়েটলি এন্ডোস্কোপি করতে হবে। পেশেন্ট স্টেবল হচ্ছে না, আইভি ফ্লুইড দিলি, এমার্জেন্সি ব্লাড দেওয়া হলো, তবুও কন্টিনিউ ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রে এমার্জেন্সি এন্ডোস্কোপিক থেরাপি লাগবে।
ঠিক আছে। যদি পেশেন্ট ক্লিনিক্যালি স্টেবল আছে, একবার ভমিটিং হলো, হাইপোটেনশন নেই, সেরকম ভয় নেই, তাহলে পেশেন্টকে মোটামুটি 12 থেকে 24 ঘন্টা পরে এন্ডোস্কোপি করতে পারিস, ঠিক আছে। কি আর কিছু জানার আছে? বাকিটা পড়ে নিবি, তো পড়লে ক্লিয়ার হয়ে যাবে। যদি কোনো সমস্যা থেকে জানাবি, নেক্সট ক্লাসে বলে দেবো। কটা বাজে? 4:30 তো বাজে। হ্যাঁ, আর কিছু জানার আছে জিআই ব্লিডিংয়ে? হ্যাঁ, লোয়ার জিআই ব্লিড তো সার্জারিতে পড়বি, মেনলি সার্জিক্যাল অনেক কজ থাকে, তো জন্য এলজিআই ব্লিডটা সার্জারিতে বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এবার ডিজিজ স্পেসিফিক ট্রিটমেন্ট একটা করে আসি, ঠিক আছে। সাপোজ পেশেন্টের এন্ডোস্কোপি করে দেখা গেল পেপটিক আলসার ডিজিজ আছে। নাও হাউ টু ট্রিট দিস পেপটিক আলসার ডিজিজ? What is the drug of choice? It's proton pump therapy. Okay, to reduce the gastric acid secretion, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে some ulcer protective agent. কি কি আছে আলসার প্রোটেক্টিভ এজেন্টস বল? সুক্রালফেট, সাবস্যালিসাইলেট না, সিবিএস। আর কি আছে? মিসোপ্রোস্টল। এইখানে জিজ্ঞেস করবে হোয়াট ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ সুক্রালফেট, বল। কি করে? স্ট্রাকচারটা মনে আছে? তাই তো, সুক্রালফেট মানে একটা সুক্রোজ সল্টকে সালফেটেড করা হয়, ঠিক আছে। না, হাইড্রক্সিল গ্রুপটাকে সরিয়ে SO4 গ্রুপ দেওয়া হয়, ঠিক আছে, আর অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড লাগানো হয়, ঠিক আছে। এটা হচ্ছে সুক্রালফেট, সুক্রোজ সল্ট উইথ সালফেট অ্যান্ড অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। তাহলে কাজটা কি হচ্ছে? আলসার বেসে কি করবে? একটা প্রোটেক্টিভ ব্যারিয়ার করবে। ফার্স্ট ওয়ান ইজ প্রোটেক্টিভ লেয়ার। নেক্সট, it increases prostaglandin synthesis, increase PG synthesis, ঠিক আছে। প্রোস্টাগ্ল্যান্ডিনের কি কাজ আছে? গ্যাস্ট্রিক মিউকোজাল লেয়ারে ব্লাড ফ্লো বাড়ায়, মিউকাস সিক্রিশন বাড়ায়, ঠিক আছে। আর কি করবে? ইনক্রিজ নাইট্রিক অক্সাইড প্রোডাকশন লোকালি, ব্লাড ফ্লো বাড়ায়, ঠিক আছে। আচ্ছা, কোলাডাল বিসালফেট কি করে? এটা এরও মোটামুটি কাজ একই রকম, ঠিক আছে। আলসার প্রোটেক্টিভ এজেন্ট, ওই গ্যাস্ট্রিক ব্লাড ফ্লো বাড়াবে, মিউকোজাল প্রোটেকশন দেবে, ঠিক আছে। মিসোপ্রোস্টলের কাজ কি? এ তো ডাইরেক্ট প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ, যে কাজগুলো বললাম সেই কাজগুলোই করবে, ঠিক আছে। আর কি আছে ট্রিটমেন্টে? অ্যান্টি এইচ পাইলোরি থেরাপি,
হেলিকোব্যাক্টার পাইলোরি পরিচিত তো? হ্যাঁ, কি করে এইচ পাইলোরি? পেপটিক আলসার ডিজিজ করে, ঠিক আছে, ক্রনিক গ্যাস্ট্রাইটিস করে, গ্যাস্ট্রিক মলটোমা করে, ঠিক আছে। ইউজুয়ালি ট্রিপল ড্রাগ, একটা কোয়াড্রিপল ড্রাগ আছে, ট্রিপল ড্রাগ রেজিমেন্টটা ফলো করায়, ঠিক আছে। কি কি দেয় ট্রিপল ড্রাগে? মেট্রোজিল থাকবে, ক্লারিথ্রোমাইসিন থাকে, আর একটা প্রোটন পাম্প ইনহিবিটর থাকে। মেট্রোজিল, ক্লারিথ্রোমাইসিন আর প্রোটন পাম্প ইনহিবিটর। হ্যাঁ 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 হ্যাঁ, ওমিপ্রাজল থাকবে, রেবিপ্রাজল থাকতে পারে, প্যান্টোপ্রাজল থাকে, ঠিক আছে। আর দুটো অ্যান্টিবায়োটিক থাকে, একটা ক্লারিথ্রোমাইসিন আর হচ্ছে তোমার মেট্রোনিডাজল, ঠিক আছে। আচ্ছা, কিছু আরো ড্রাগ আছে যেগুলো ইউজ করে অনেকে, ঠিক আছে, যারা মিউকাস সেক্রেশনটাকে বাড়ায়, ঠিক আছে, যেমন র্যাবেমিপাইড, নাম শুনেছিস? র্যাবেমিপাইড, র্যাবেমিপাইড টক্সিপাইড, জেনে রাখ, পরে যখন প্র্যাকটিস করবি তখন অনেক ড্রাগ আছে ইউজ করিস, ঠিক আছে। আচ্ছা, র্যাবেমিপাইড আর টক্সিপ্রাইড। আচ্ছা, যদি এসোফেজিয়াল ভ্যারিক্স হয়, স্পেসিফিক ট্রিটমেন্ট কি দিবি? এসোফেজিয়াল ভ্যারিক্সে কি করবি, কি ট্রিটমেন্ট দেওয়া? ইউজুয়ালি একটা এন্ডোস্কোপিক লাইগেশন করায়, যেটাকে বলা হয় টার্মগুলো জেনে রাখ, ইভিবিএল, এন্ডোস্কোপিক ভ্যারিসিয়াল ব্যান্ড লাইগেশন, ঠিক আছে, এন্ডোস্কোপিক ভ্যারিসিয়াল ব্যান্ড লাইগেশন। তোরা ভ্যারিক্স পড়েছিস তো, পোর্টাল হাইপারটেনশন ভ্যারিক্স, হ্যাঁ, ব্যান্ড লাইগেশন, ঠিক আছে। আচ্ছা, আর কি করতে পারিস টু রিডিউস পোর্টাল হাইপারটেনশন? পোর্টাল হাইপারটেনশনটা কমাতে হবে ভ্যারিক্সে। একটা তো অ্যাকিউট ব্লিডিং নিয়ে হলো, একটা ব্যান্ড লাইগেশন করে দিলি, তাহলে ফিউচারে যদি পোর্টাল হাইপারটেনশনটাকে কম না রাখিস তাহলে কি হবে? আবার রিব্লিডিং হবে, তাই তো না? হোয়াট আর দ্য ড্রাগস টু রিডিউস দিস পোর্টাল হাইপারটেনশন? সো বিটা ব্লকার লাইক প্রোপ্রানল অর কার্ভেডিলল, ঠিক আছে, এরা কিন্তু পোর্টাল হাইপারটেনশনটাকে কম করায়, ঠিক আছে। আর কি ইউজ করতে পারিস পোর্টাল হাইপারটেনশন কমানোর জন্য? পোর্টাল হাইপারটেনশন, ঠিক আছে, নাইট্রেটস, যে সমস্ত পেশেন্টকে বিটা ব্লকার দেওয়া যায় না, যেমন পেশেন্ট হয়তো হার্ট ব্লক আছে, ঠিক আছে, সেক্ষেত্রে তুই কি করবি? নাইট্রেটস দিতে হবে। কোনটা বেটার, প্রোপ্রানল না কার্ভেডিলল? তাতে লাভ কি? হ্যাঁ, কাজ কিভাবে করে এরা? পোর্টাল হাইপারটেনশনটাকে কমায় কিভাবে?
হ্যাঁ, এই লিভারে সাইনোসয়েডস আছে জানিস তো? হ্যাঁ, সাইনোসয়েডটা আলটিমেটলি কি, এখান থেকে ব্লাড গিয়ে পোর্টাল ভেন হয়ে চলে যাবে, তাই না? এই সাইনোসয়েডসে যদি প্রেশারটা কমে দিস, এখানে কি হয়, ফাইব্রোসিস হয়। ফাইব্রোসিস হওয়ার ফলে এইখানে প্রেশার বেড়ে যায়, সাইনোসয়েডাল প্রেশারটা বেড়ে যায়। এটাই বিটা ব্লকের কাজ, এইখানে ভেসেলসগুলোকে ডাইলেট করে দেয়, ঠিক আছে? তো সাইনোসয়েড প্রেশার যদি কমে যায় তাহলে পোর্টাল ভেন থেকে ইজিলি হেপাটিক ভেন হয়ে আইবিসিতে ব্লাডটা চলে যাবে, পোর্টাল হাইপারটেনশন হবে না, ঠিক আছে? হলো? আচ্ছা, এখানে দু রকম রিসেপ্টর থাকে, একটা হচ্ছে বিটা, একটা হচ্ছে আলফা। ইয়েস, আলফা ভেসো কনস্ট্রিকশন, বিটা ডাইলেটেশন, ঠিক আছে? ডেফিনেটিভ ট্রিটমেন্ট কি পোর্টাল হাইপারটেনশনের? In patient with cirrhosis of liver with portal hypertension, what is a definitive treatment? Liver transplantation, ঠিক আছে? আর যদি ক্যান্সার কার্সিনোমা কিছু আসে সেক্ষেত্রে অ্যাকর্ডিংলি ট্রিটমেন্ট হবে, ঠিক আছে? আজকে থাক নাকি?